আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টরা, তোমাদের সবার অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই আপনার একটা ক্লাস লাগবে সমন্বয় নিয়ন্ত্রণ এই বড় অধ্যায়টার উপরে, অধ্যায় 8-এর উপরে। সো এই অধ্যায়টা দুইটা পার্টকে আমি একসাথে করে ইনশাল্লাহ এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দিচ্ছি। প্রথম পার্টে আমি ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবো স্নায়ুতন্ত্রর পার্ট এবং একই সাথে কানের অংশটা। আর সেকেন্ড পার্টটুকু ইনশাল্লাহ থাকবে চোখ এবং হরমোন। এই দুইটাকে একসাথে করে এই ক্লাসে তুমি ইনশাল্লাহ পুরো সমন্বয় নিয়ন্ত্রণ একসাথেই পাবা। সো যাদের এই সমন্বয় নিয়ন্ত্রণ অধ্যায়ে ঝামেলা আছে, তুমি এবার যেই ব্যাচেরই হও না কেন, তুমি ইনশাল্লাহ এই ক্লাসটা করার পরে তুমি বুঝতে পারবা যে এই অধ্যায়ের মেডিকেল স্ট্যান্ডার্ড এমসিকিউগুলো বা পরবর্তী যে কোনো অ্যাডমিশনের এমসিকিউগুলো এই অধ্যায় থেকে অ্যান্সার করা খুবই ইজি হবে তোমার জন্য, এবং এটা তুমি খুব ইজিলি পরবর্তীতে রিভিশন দিতে পারবা। ওকে, সো তোমাদের সাথে আছি আমি, তোমাদের ডক্টর আবরার হামিম ভাইয়া, এবং আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার এমবিবিএস কমপ্লিট করেছি এবং গত 8 বছর ধরে আলহামদুলিল্লাহ তোমাদের মতো অনেক স্টুডেন্টদেরকে মেডিকেলের জন্য পড়াচ্ছি। ওকে, সো আমাদের কোর্সের নাম হচ্ছে টার্গেট ডিএমসি, পরে কথাবার্তা হবে। চলে আসি আমরা ডিরেক্টলি বইয়ের মধ্যে। তো এই অধ্যায়ে শুরুতে অনেক কিছু লেখা আছে, শুরুতে আমাদের খুব বেশি কিছু পড়া নাই, শুরুতে আমাদের অনেক কিছু সংজ্ঞানঙ্গ লেখা আছে, এগুলো আসলে পরীক্ষায় তেমন একটা কাজে আসে না। আমরা ডিরেক্টলি আমাদের এমসিকিউ বেসড অংশে চলে যাবো। তার আগে একটা লাইন খালি দাগায় রাখো, দেখো লেখা আছে উদ্দীপনার সংজ্ঞা লেখা আছে, এটা লাগবে না। উদ্দীপনা মানেই হচ্ছে অবশ্যই যে কোনো ধরনের পরিবর্তনকে শনাক্ত করতে পারবে এবং সে সারাদান করার উপযোগী এমন কিছু একটা আমরা এমন কিছুকে আমরা বলবো উদ্দীপনা বা স্টিমুলেশন। এটা পরীক্ষার জন্য আসবে না, জাস্ট একটু জেনে রাখা আর কিছু না। তো মেইন কথা হচ্ছে দেখো, উদ্দীপনা গ্রাহক অঙ্গ বা রিসেপ্টর, আমরা সবাই জানি রিসেপ্টর মানে যে রিসিভ করে। সাপোজ আমি তোমার হাতে একটা গুঁতা দিলাম, এটা হচ্ছে তোমার গ্রাহক অঙ্গ, হ্যাঁ, রিসিভ করলো। আর ইফেক্টরের মানে হচ্ছে যার মাধ্যমে তুমি প্রতিক্রিয়া ব্যক্ত করলা। সাপোজ তোমাকে আমি গুঁতা দিলাম এই পাশে, তুমি হাত দিয়ে দিলে একটা থাপ্পড়, এই যে এটা হচ্ছে ইফেক্টর। ক্লিয়ার? ইফেক্টর মানে যার মাধ্যমে তুমি ইফেক্ট ফেললা, তুমি কোনো একটা প্রতিক্রিয়া দেখালা, এটা হচ্ছে ইফেক্টর। এরও লাগবে না। চলে আসি আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, সবাই 3টা স্টার দিবা, খুবই ইম্পর্টেন্ট। এই যে অধ্যায় 8 আমরা পড়তেছি, অধ্যায় 8 স্নায়ুতন্ত্র, এই অধ্যায় 8-এর ম্যাক্সিমাম জিনিসপত্র স্নায়ুতন্ত্র থেকে শুরু করে ম্যাক্সিমাম কিছুই উৎপত্তি লাভ করেছে অ্যাক্টোডার্ম থেকে। এই যে অ্যাক্টোডার্ম 3 স্টার ইম্পর্টেন্ট। তোমরা জানো মানুষের বিভিন্ন অংশগুলো, বিভিন্ন অঙ্গ, বিভিন্ন অংশ, এগুলো মূলত আসে 3টা লেয়ার থেকে। সবার বাইরেরটার নাম হচ্ছে অ্যাক্টোডার্ম, মাঝখানেরটার নাম হলো মেসোডার্ম, আর একদম ভিতরের লেয়ারের নাম হচ্ছে অ্যান্ডোডার্ম। মনে রাখবা স্নায়ুতন্ত্র আসে থেকে, খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষায় এর আগেও প্রশ্নটা আসছে। স্নায়ুতন্ত্র আসে অ্যাক্টোডার্ম, একটা মানে বাহিরে, সবার বাইরের লেয়ার থেকে। এখন যদি পরীক্ষা হলে তোমার এটা মনে না থাকে, তুমি এভাবে মনে রাখবা, মানুষকে আমরা যখন কাউকে একটা গুঁতা দেই বা টাচ করি, সে কিন্তু অনুভূতি পায়, তার মানে স্নায়ু আছে একদম উপরে। এভাবে চিন্তা করবা, স্নায়ু আছে একদম উপরের লেয়ার, একদম বাইরের লেয়ার। বাইরের লেয়ার মানে অ্যাক্টোডার্ম। এই চিন্তা করলে আর এমসিকিউটা ভুল হবে না। এগুলো মনে রাখার টেকনিক। যে কাউকে যখন আমরা গুঁতা দিই, এটা কি আমরা এমন যে মাংসগুলো খুলে ভিতর দিয়ে গুঁতা দিই, এমন তো না, আমরা উপর দিয়ে টাচ করি। বুঝা গেছে? তো এটাকে আমরা বলবো উপর থেকে টাচ করলাম, সে বুঝতে পারলো উপরে আছে বাইরে আছে, অ্যাক্টোডার্ম। চলে আসি এরপরে। দেখো আমাদের স্নায়ুতন্ত্রের অনেকগুলো কাজ আছে, কাজগুলো রিডিং দিতে পারো বাট পরীক্ষা আসে না। জাস্ট একটা জিনিস খেয়াল রাখো, দেহ অভ্যন্তরের সাম্যাবস্থা। সাম্যাবস্থা মানে হলো হোমিওস্টেসিস, এটা বডির যে কোনো সাম্যাবস্থা। হোমিওস্টেসিসের মানেই হচ্ছে সাম্যাবস্থা। এবার স্নায়ুর সাম্যাবস্থা হোক, কোনো হরমোনের সাম্যাবস্থা হোক, যে কোনো কিছু, বডি যে নর্মালি একটা ব্যালেন্সড কন্ডিশনে থাকে, বডিতে কিন্তু একটা ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটাকেই বলা হয় সাম্যাবস্থা। তাহলে এই হোমিওস্টেসিস বা সাম্যাবস্থা পারবা, এখান থেকে পরীক্ষা আসে না। চলে আসি আমরা এখানে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে গাঠনিক একক, কিন্তু 2 ধরনের। আমরা সবসময় মুখস্থ বলে ফেলে নিউরন, কিন্তু দেখো গাঠনিক একক কিন্তু শুধুমাত্র নিউরন না, এই নিউরনকে সাপোর্ট দেওয়ার জন্য আরও অনেকগুলো কোষ আছে, যেটাকে আমরা বলি নিউরোগ্লিয়া। কি বলি? নিউরোগ্লিয়া। তাহলে নিউরনের, তাহলে আমাদের এই মস্তিষ্কের বা স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কয়টা? 2টা। ওকে, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু গাঠনিক একক থাকে 1 ধরনের, কিন্তু স্নায়ুতন্ত্রের বেলায় পড়লা 2টা। একটা হচ্ছে নিউরন, আরেকটা কি? নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া। চলে আসি নিউরন। আমরা জানি স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক প্রধান, আসলে প্রধান সমন্বয়কারী স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। যদি পুরোটা একসাথে বলে যে গঠন ও কার্যকরী একককে কি বলে, অপশনে নিউরন আছে, নিউরোগ্লিয়া আছে, দেখাইতে হবে একটা, উত্তর কি হবে? নিউরন। তাহলে গঠন এবং কার্যকরী একক দুইটা একসাথে বললে উত্তর একদম কনফার্ম নিউরন, এবং পরীক্ষায় সাধারণত এটাই আসে। এটা আমাদের একটু রিল্যাক্স। আচ্ছা, নিউরনের অংশ, নিউরনের প্রধান অংশ কি? আমরা সবাই ছোটোবেলা 9 রাখছি, এরকম করে একটা কোষ দেহ আঁকতাম না, কোষ দেহ আঁকতাম। তাহলে এটাই হলো তার প্রধান অংশ। নিউরনের প্রধান অংশ হচ্ছে কোষ দেহ। এটা কেন কোষ বলি? কারণ এটার মধ্যে একটা নিউক্লিয়াস আছে।
ভেরি মাচ ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা নিউক্লিয়াস আছে এবং কোষের বাকি যা থাকা দরকার, কোষের সাইটোপ্লাজম থাকা দরকার, এটাও আছে। কোষের কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন থাকা দরকার, এটাও আছে। তাহলে আমরা কোষের যে বৈশিষ্ট্যগুলো থাকার প্রয়োজন, এই তিনটা বৈশিষ্ট্য এখানে পাই, মানে আলটিমেটলি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, প্লাজমা মেমব্রেন। ঘুরে ফিরে কিন্তু তুমি দেখবা এই পার্টগুলো প্রত্যেকটা কোষের একটা বেসিক পার্ট, এগুলো থাকবেই। প্রোটোপ্লাজম থাকবেই, তাহলে প্রোটোপ্লাজম সমৃদ্ধ, এটা হচ্ছে কোষ দেহ। খুবই ইম্পর্টেন্ট, দাগ দাও। সাইটোপ্লাজমে কিছু দানা আছে, দানা মানে তো অমসৃণ, এটা নিয়ে কোনো আলাদা করে পড়া কিছু নাই। কিছু দানা আছে, দানাগুলোকে বলে নিসল দানা, দাগ দাও, খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোষ দেহের মধ্যে কিছু দানা পাওয়া যায়, এদেরকে কি বলে? নিসল দানা। কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে। এরা আসলে কি দিয়ে গঠিত হয়? দাগ দাও। এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ, মসৃণ হইলে হবে না, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাথে মুক্ত পলিরাইবোজোম। পলিরাইবোজোম মানে অনেকগুলো রাইবোজোম একসাথে। সহজ কথায় সব রাইবোজোম রিলেটেড। কারণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কেন অমসৃণ? কারণ তার মধ্যে রাইবোজোম থাকে। রাইবোজোম থাকার কারণে এটা অমসৃণ, মাঝখানে রাইবোজোমের দানা আছে। বুঝা গেছে? রাইবোজোম সংশ্লিষ্ট সব কিছু। তাহলে নিসল দানা, নিসল দানার মধ্যে কি কি আছে? রাইবোজোম সংশ্লিষ্ট, রাইবোজোম অনেকগুলো একসাথে, আমরা এটাকে বলি পলিরাইবোজোম। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ কেন? কারণ অমসৃণ তখনই বলবো যখন তার মধ্যে রাইবোজোম থাকে, মসৃণের মধ্যে রাইবোজোম থাকে না, এটাকে আমরা মসৃণ বলি, কারণ রাইবোজোম না থাকার কারণে একদম ক্লিয়ার এরকম। ওকে, সো এখানে একটা জিনিস আর তেমন কিছু নেই, দাগ দিয়ে রাখো বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া, অবশ্যই অনেক মাইটোকন্ড্রিয়া থাকবে শক্তি উৎপন্নের জন্য। প্রলম্বিত অংশ দুই ধরনের, ছোটবেলা থেকে পড়ে আসছো, একটা হলো ডেনড্রাইট আর একটা হচ্ছে এক্সন। আমরা চলে আসি এখানে ডেনড্রাইটে। ডেনড্রাইটের মধ্যে তোমরা জানো যে এই আশেপাশে যা আছে এগুলো হচ্ছে ডেনড্রাইট। আমি একটু ছবিটা বলে নেই, আশেপাশে যা আছে সব ডেনড্রাইট। এই ডেনড্রাইট থেকে নিচের দিকে বের হয়েছে এক্সন। এক্সনের উপরে এই যে কমলা কালার দেওয়া আছে, এই যেখানে কালার করা আছে, এগুলো হচ্ছে মায়েলিন সিথ। কি এগুলা? মায়েলিন সিথ, এগুলো হচ্ছে মায়েলিন সিথ। আচ্ছা, এবার দেখো এক্সনের উপরে মায়েলিন সিথগুলো আছে, তাহলে এটা এক্সনের আবরণ হিসেবে কাজ করে। কিন্তু মায়েলিন সিথগুলো মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে, এই যে মাঝখানে গ্যাপ আছে, এই গ্যাপগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। তাহলে মায়েলিন সিথের মাঝখানে যে গ্যাপগুলো আছে, গ্যাপগুলোকে কি বলবো? গ্যাপগুলোকে বলবো র্যানভিয়ারের পর্ব। এবার দেখো ভাইয়া, এই যে এই পুরো পার্টটার উপরে একটা আবরণ আছে, নিউরনের উপরে যে আবরণ, তার নাম নিউরিলেমা। আবরণটার নাম কি? নিউরিলেমা। তাহলে খেয়াল করো কোন জায়গায় এই যে নিউরিলেমা মানে পুরোটা যে আবরণটা আছে, তো বলো তো কোন পয়েন্টে নিউরিলেমার সাথে এক্সনের ডিরেক্ট টাচ হবে? ভাইয়া এই খালি জায়গায় র্যানভিয়ারের পর্বে। দেখো এখানে উপর থেকে আস্তে এই যে র্যানভিয়ারের পর্বে আসার সময় এই যে এখানে এক্সনের সাথে লেগে গেল, আবার উপরে মাইলিন সিথের উপরে আসছে, মাইলিন সিথের উপরে এসে এই যে আবার র্যানভিয়ারের পর্বে এখানে এক্সনের সাথে লাগলো। তাহলে খুবই ইম্পর্টেন্ট যে নিউরিলেমার সাথে এক্সনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে কোথায়? র্যানভিয়ারের পর্বে, যেখানে মায়েলিন সিথ থাকে না, ওখানে নিউরিলেমাটা মায়েলিন সিথের উপরে এসে ওই এক্সনকে টাচ করে, আবার মায়েলিন সিথে ঘুরে চলে যায়। ক্লিয়ার? তাহলে খুবই ইম্পর্টেন্ট, র্যানভিয়ারের পর্ব এখানে এসে নিউরিলেমার সাথে এক্সনের ডিরেক্ট টাচ হয়। চলো আমরা একটু পড়ি। প্রথম কথা হচ্ছে এক্সন। দেখো এক্সনের মধ্যে নিসল দানা নাই, আমরা জানি নিসল দানা আছে হচ্ছে কোষ দেহে। ওকে, এটা একটা দীর্ঘকাল লম্বা, ভেরি গুড। খুবই ইম্পর্টেন্ট, এই যে এক্সনের উপরে যে আবরণী নিউরিলেমা, মাত্র তোমাকে পড়াইলাম, এই নিউরিলেমাটা তৈরি করে কোন কোষ? দাগ দাও, খুবই ইম্পর্টেন্ট, সোয়ান কোষ, সোয়ান সেল। তাহলে এই যে নিউরিলেমা নামক আবরণী তৈরি করে কে? সোয়ান কোষ। তাহলে নিউরিলেমা নামক আবরণী তৈরি করে কে? সোয়ান কোষ। এই যে বলেছি মায়েলিন সিথ, এক্সন এবং নিউরিলেমার মাঝখানে, এই যে এক্সন এবং নিউরিলেমার মাঝখানে এগুলো হচ্ছে মায়েলিন সিথ। এই যে লাল কালার করে দেয়া আছে, এই মায়েলিন সিথটা বেসিক্যালি প্রোটিন এবং লিপিড, শর্করা কিন্তু নাই, এটা মনে রাখবে। হ্যাঁ, প্রোটিন এবং লিপিড বা ফ্যাট, লিপিড আর ফ্যাট তো একই কথা। তাহলে মায়েলিন সিথ কি দিয়ে তৈরি হয়? প্রোটিন মানে আমিষ, আর হলো ফ্যাট মানে চর্বি। তাহলে প্রোটিন এবং ফ্যাট নির্মিত। শর্করা আছে? নাই, কিন্তু অনেকে ভুল দেখাবা। মনে রাখবে স্নায়ুর সাথে শর্করার তেমন কানেকশন নেই, প্রোটিন এবং ফ্যাট। সো এটা এগুলো পড়ানো হয়েছে। আর এখানে এই যে ভাগ হয়ে গেছে, এগুলোকে আমরা বলি কোল্যাটারাল শাখা, এই যে কোল্যাটারাল শাখা। আর একদম নিচের দিকে গোল্লা এগুলোকে আমরা বলি সিন্যাপটিক নব। যে গোল্লাগুলো হচ্ছে সিন্যাপটিক নব। এই যে টেলোডেন্ড্রিয়া, টেলো মানে হচ্ছে লেজ, তাহলে একদম নিচের দিকে এই যে ডেন্ড্রনের মতো অংশ দেখতে পাচ্ছ, এগুলোকে বলে টেলোডেন্ড্রিয়া।
টেলোডেন্ড্রিয়ন বা টেলোডেন্ড্রিয়া, এর নিচে গোল্লা গোল্লা করে এরকম যে স্ফীত বা ফুলে আছে এই জায়গাটাকে বলে সিনেপটিক নব। এটা লেখা দেখো টেলোডেন্ড্রিয়া, এটার শেষ প্রান্তের ফুলা অংশ বা স্ফীত অংশটার নাম হলো সিনেপটিক নব। একজন 1 মিটারের বেশি হইতে পারে, তো অনেক লম্বা হওয়া পসিবল। কারণ তোমরা জানো স্নায়ুতন্তুর কিন্তু কখনো কোষ বিভাজন হয় না। ওকে, এগুলো খালি ওই যে একজন ডেন্ডনগুলো আকারে বড় হয়, শাখা প্রশাখা ছড়ায়, এভাবে আস্তে 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 এটা সাইজ বড় হয়। এখানে পার্থক্য আছে, পার্থক্য তুমি একবার রিডিং দিতে পারো, পার্থক্য রিডিং দিলে ভালো। একজনের মাইলিন আবরণ আবৃত, ডেন্ড্রাইটে নাই, এগুলো আমরা দেখেছি। তারপরে একজন হচ্ছে প্রকৃতি চেষ্টীয়, হ্যাঁ, কোষ দেহ থেকে দূরে উদ্দীপনা নিয়ে যায়। কারণ তোমরা দেখতে পাচ্ছ এই যে মনে রাখবা উদ্দীপনা ঢুকবে দিক দিয়ে, দেখো উদ্দীপনা ঢুকবে এদিক দিয়ে, ঢুকে এদিক দিয়ে গিয়ে অন্য জায়গায় যাবে। তাহলে ডেন্ড্রাইটের মধ্য দিয়ে উদ্দীপনা প্রবেশ করে, তাহলে ডেন্ড্রাইট কী হিসেবে কাজ করে? সংবেদী। আর উদ্দীপনা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হবে, তাহলে সে হচ্ছে কোষ দেহ থেকে উদ্দীপনা পাঠাচ্ছে, সে হচ্ছে চেষ্টির মতো কাজ করে। ডেন্ড্রাইট কী হিসেবে কাজ করে? উদ্দীপনা গ্রহণ করে। সো ডেন্ড্রাইট হলো সংবেদী, আর উল্টা হবে একজন। আশা করি পারবা। এই যে নিউরোট্রান্সমিটার ভেসিকল থাকে, আমরা একটু দেখি সিনেপটিক নব বলে, এগুলো পড়েছি। সিনেপটিক নব না, সিনেপটিক নবের ভিতরে কিছু নিউরোট্রান্সমিটার ভেসিকল, ভেসিকল মানে ভিতরে এরকম এরকম গোল্লা গোল্লা আছে, বুঝছো? এর মধ্যে এরকম নিউরোট্রান্সমিটার থাকে। এগুলো কেন কাজে লাগে? একটা নিউরন থেকে আরেকটা নিউরনে উদ্দীপনা পাঠাতে এগুলো কাজে লাগে। ওকে ফাইন, মোটামুটি র্যানভিয়ারের পর্ব তো ভাই পড়াইছি, ঠিক আছে, চলে আসি পরেরটায়। আচ্ছা, নিউরনের কাজের প্রকৃতি অনেক কিছু আছে, আমরা এখান থেকে হাইয়েস্ট প্রকৃতি আমরা এই দেখতে পারি কতটা টাইপ আছে। এটা মনে রাখবা, প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে 5 প্রকার, বাকি সব ক্ষেত্রে 3 প্রকার। তাহলে প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে কত প্রকার হবে? 5 প্রকার। আর বাকি বিষয়গুলোর উপরে 3 প্রকার, বাকিগুলো পড়ার দরকার নাই। খালি এটা মনে রাখবা, প্রলম্বিত অংশ, এই প্রলম্বিত অংশ মানে একজনের যে পার্টটা আছে বা ডেন্ড্রাইটের পার্ট আছে এর উপর ভিত্তি করে 5 প্রকার, আর বাকি সব ক্ষেত্রে 3 প্রকার। ওকে, বাকি যে প্রকৃতি তোমার আসুক, কাজের প্রকৃতি বলুক বা সংবেদন পরিবহন বলুক, যাই বলুক, উত্তর হবে 3 প্রকার। কিন্তু যদি বলে প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে কত প্রকার, প্রলম্বিত অংশ মানে একজন এবং ডেন্ড্রাইট, এই লতা পাতা যেগুলো আছে এগুলোর উপর 5 প্রকার, এগুলোর উপরে 5 প্রকার। চলে আসে আমরা এখানে, দেখো ইউনিপোলার। আমি এক্সাম্পলগুলো একদম ইজিলি তোমাকে মুখস্থ করাই দেবো, সবাই খেয়াল করো। ইউনি মানে একটা, ইউনি মানে একটা, তার মানে একটা প্রলম্বিত অংশ আছে। এখন দেখো তোমাকে যখন আমি তোমাকে গুতা দিলাম, মনে করো এই যে গুতা দিলাম, এই যে তোমার সংবেদী উদ্দীপনা একটা চলে যাবে মাথায়, তাহলে একটা গুতার জন্য একটা উদ্দীপনা, একটা গুতার জন্য একটা স্পর্শের জন্য একটা উদ্দীপনা। তাহলে মনে রাখবা সংবেদী এই যে উদ্দীপনাগুলো এগুলো হচ্ছে ইউনিপোলার। এই যে দাগ দাও, এই যে মেরুদণ্ডের প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এই নিউরন থাকে, এগুলো সবাই হচ্ছে সংবেদী, এই যে দাগ দাও। তাহলে এগুলো সংবেদী উদ্দীপনাটা ক্যারি করে নিয়ে যায়। এভাবে মনে রাখবা যে একটা সংবেদী উদ্দীপনা বা একটা উদ্দীপনার জন্য একটা ইউনিপোলার, একটা নিউরন। ইউনি মানে কি? একটা, তাহলে মাথাও একটা। ফাইন, চলে আসি মেরু একটা, চলে আসি বাইপোলার। বাই মানে কি? 2। বাই মানে কি? 2, পাশেই লেখা আছে 2, বাই মানে 2। তাহলে মনে রাখবা বাইপোলারের উদাহরণগুলো হচ্ছে সব ডাবল ডাবল। কিন্তু খেয়াল করে দেখো আমাদের চোখ কয়টা? চোখ 2টা। কান কয়টা? 2টা। তাহলে দেখ দাও, নাক কয়টা? নাক তো একটা, নাকের ছিদ্র কয়টা? 2টা। আমাদের যদিও নাক একটা, কিন্তু নাকের ছিদ্র কি 2টা না? 2 পাশে 2টা, মাঝখানে কিন্তু পার্টিশন আছে। এমন না যে এই 2টা ছিদ্র মাঝখানে পার্টিশন নাই, বাতাস একদিক দিয়ে ঢুকে, এমন না, 2টা আলাদা আলাদা পার্টিশন আছে। তাহলে আমাদের নাকের ছিদ্র কিন্তু 2টা। তো দেখো চোখ কয়টা? 2টা। কান কয়টা? 2টা। নাকের ছিদ্র 2টা। এই যে তাহলে আমাদের সংবেদী যে মেইন যে অর্গানগুলো আছে, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি, নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই, এই যে পার্টগুলো, এই যে পার্টটা তোমাকে আমি বললাম, এগুলো হচ্ছে সব 2টা 2টা করে না। এই জন্য মনে রাখবা বাইপোলারের উদাহরণ হচ্ছে এইগুলা। তো দেখো চোখের মধ্যে আছে রেটিনা, কানের মধ্যে আছে ককলিয়া, নাক, এই যে এগুলো হচ্ছে 2টা 2টা করে, 2টা। নাকে মনে রাখবা নাকের ছিদ্র 2টা, মনে রাখবা নাকের ছিদ্র 2টা। কি মনে রাখবা? নাকের ছিদ্র 2টা, নাকের ছিদ্র 2টা। তাহলে মোটামুটি আর ভুল হবে না, এগুলো সব হচ্ছে বাইপোলার। খুবই ইম্পর্ট্যান্ট, মানুষের ভ্রূণে, দাগ দাও, স্টার্ট দাও, মানুষের ভ্রূণে স্নায়ুতন্ত্রের সকল কোষ ভ্রূণ অবস্থায়, মানুষের ভ্রূণ অবস্থায় স্নায়ুতন্ত্রের সকল কোষই হচ্ছে বাইপোলার। তাহলে বোঝা গেছে ভ্রূণ অবস্থায় সবগুলো কোষ কী হবে? উত্তর বাইপোলার। আশা করি এটা পারবা। চলে আসে সিউডো ইউনিপোলার। সিউডো মানে ছদ্ম। সিউডো কখন দাগাবা? যখন উদাহরণের মধ্যে গ্যাংলিয়া থাকবে, গ্যাংলিয়া, এই যে গ্যাংলিয়া যদি পাও তাহলে তখন তুমি সিউডো দাগাবা। ওকে, তাহলে গ্যাংলিয়া পাইলে তখন কি দাগাবা? সিউডো দাগাবা। শেষ, গ্যাংলিয়া পাইলে সিউডো দাগাবা। সিউডো মানে ছদ্ম। মাল্টিপোলার, মাল্টি মানে অনেক, বহু। এন্ড বহু কি আছে? আমাদের ব্রেইন, মস্তিষ্ক মানে কি? বিশাল নিউরনের ভান্ডার আলার মধ্যে, স্পাইনাল কর্ড, সুষুম্নাকাণ্ড, মানে বড় বড় জায়গা যেগুলো আছে এগুলোর মধ্যে বেশি বেশি মাল্টিপোলার। তাহলে বড় বড় জায়গা কি আছে? এই যে মস্তিষ্ক আর স্পাইনাল কর্ড, একদম ইজি। গ্যাংলিয়া পাইলে
ছদ্ম, সিওডো বুয়া মানে ছদ্ম। আর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, বড় বড় জায়গা, মস্তিষ্ক, স্পাইনাল কর্ড, স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র, এর কথাটা বললেই প্রথমে আমাদের মস্তিষ্কের কথা মাথায় আসে, স্পাইনাল কর্ড আসে, এরপরে না ধরো বাকি পার্টগুলো। সো বড় বড় যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে মাল্টিপোলার। মাল্টি মানে অনেকগুলা, ইনশাল্লাহ পারবা। এ পোলার, এ মানে নাই, মেরু নাই। এই মেরু নাই, এটা অনেক বড় একটা লাইন, এটা মনে রাখবা। বিশাল বড় এক উদাহরণ কি, সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তর। দেখছো কত বড় বড়? এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তর, সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তর, চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর। এই যে অনেক বড় বড় লাইন যখন তুমি পাবা, সেরেব্রাল হেমিস্ফিয়ারের বাইরের স্তর, চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়াস, এরকম বড় বড় লাইনগুলো পেলে মনে রাখবা সেটা হচ্ছে অ্যাপোলার। আগামাথা নাই, পোলার নাই, মেরু নাই। তাহলে অনেক বড় লাইন পেলে মনে রাখবা অ্যাপোলার। তুমি সবগুলো উদাহরণ পারবা। গ্যাংলিয়া হলে কী হবে? সিওডো। চোখের রেটিনা কী হবে? দুইটা আছে, বাইপোলার, শেষ। সংবেদী উদ্দীপনা একটা একটা থাকলে একটা, ইউনিপোলার। ওকে, এরপরে মস্তিষ্ক অনেকগুলো, মাল্টিপোলার। অনেক বড় লাইন, চোখের রেটিনা অনেক বড় লাইন। অনেক বড় লাইন হলে কী হবে? অনেক বড় লাইন মানে আগামাথা নাই, অ্যাপোলার। এ মানে নাই। ওকে, তাহলে ইনশাল্লাহ পারবা। চলে আসি কাজে নিউরন সংবেদী, চেষ্টীয়, মিশ্র। এটা আমরা চার্ট থেকে পড়বো, এটা এখান থেকে পড়বো না, আমরা চার্ট থেকে পড়বো, অন্তর্মুখী দেখবো না। চলে আসি নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়ার মধ্যে খুবই ইম্পর্টেন্ট। নিউরোগ্লিয়ার মেইনলি কাজ হচ্ছে নিউরনকে সে সাপোর্ট দেয়, নিউরন তার ভিতরে সুরক্ষিত থাকে। নিউরোগ্লিয়াকে আমরা 4 ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? 4 ভাগে। এর কাজ সাপোর্ট দেওয়া। খেয়াল করে দেখো, প্রথমটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট। একটু খেয়াল করো, তাহলে বুঝতে হবে। অ্যাস্ট্রো, স্টার, নামের মধ্যে স্টার, স্টার আছে না? অ্যাস্ট্রো, অ্যাস্ট্রোনট, তাই না? স্টার, এই যে স্টার, তাহলে এগুলো দেখতে কেমন? তারকা আকৃতি, তারকা, স্টারের মতো দেখতে। কেমন? তারকার মতো। আচ্ছা, এর কাজ কি দেখো, অ্যাস্ট্রো পুষ্টি। যে ট, এখানে ট সংযুক্ত, এখানে ট সংযুক্ত, এভাবে মনে রাখতে হয় আর কি। অ্যাস্ট্রো দন্তস্বর সাথে ট সংযুক্ত, এখানে দেখো শয়ের সাথে ট সংযুক্ত, তাহলে শয়ে ট আছে। হ্যাঁ, দন্তস্বর মধ্যস্বর আলাদা, কিন্তু কম্পারেটিভলি কিছু না মিললেও এইটার মিল আছে একটু। তাহলে অ্যাস্ট্রো পুষ্টি, শ ট মিল আছে, তাহলে ট শয়ের সাথে ট সংযুক্ত। এই সংযুক্ত বর্ণ দেখে উত্তর করতে পারবা। অ্যাস্ট্রোসাইটের কাজ হলো পুষ্টি সরবরাহ করা। দেখো অলিগোডেন্ড্রোসাইট, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। এটাই কিন্তু, এই অলিগোডেন্ড্রোসাইট এটাই কিন্তু তৈরি করে মায়োলিন সিট। এটাই কিন্তু ওই যে মনে আছে, প্রোটিন এবং লিপিডে তৈরি হয় মায়োলিন সিট। এই মায়োলিন সিট তৈরি করে কে? অলিগোডেন্ড্রোসাইট। মায়োলিন সিট কে তৈরি করে? অলিগোডেন্ড্রোসাইট। এবার আসি 4 ধরনের নিউরোগ্লিয়ার মধ্যে সবচেয়ে পিচ্ছি, সবচেয়ে ছোট। দেখো নামের মধ্যে লেখা আছে মাইক্রো। মাইক্রো মানে ছোট। তাহলে এই 4 ধরনের নিউরোগ্লিয়ার মধ্যে সবচেয়ে ছোট, সবচেয়ে পিচ্ছি নাম কি? মাইক্রো। মাইক্রো বাংলা অর্থই হলো ছোট, তাহলে মাইক্রোগ্লিয়া দাগ দাও, ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া। তাহলে সবচেয়ে ছোটটার নাম কি হবে? মাইক্রো। ফাইন, ইনশাল্লাহ পারবা। এখন দেখো মনে রাখবা, এটা আসলে এক ধরনের ম্যাক্রোফেজ। মস্তিষ্কে যেই ম্যাক্রোফেজ থাকে, এই ম্যাক্রোফেজের নাম হয় মাইক্রোগ্লিয়া। মস্তিষ্কে যে ম্যাক্রোফেজ আমরা সবাই জানি, ম্যাক্রোফেজের কাজ জীবাণু ভক্ষণ করে, জীবাণু খায়। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে জীবাণু ভক্ষণ করে। এই ম্যাক্রোফেজ এক এক জায়গায় এক একটা নাম হয়। যখন সে যকৃতে থাকে তখন তার নাম হয় কুফার কোষ বা কাফার কোষ। যখন সে মস্তিষ্কে থাকে কি নাম হয়? মাইক্রোগ্লিয়া। যখন সে অস্থিতে থাকে হাড্ডির মধ্যে, নাম হয় অস্টিওক্লাস্ট। ক্লাস্ট, ক কল, অস্টিওক্লাস্ট। যখন সে স্কিনে থাকে নাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল। যখন সে বৃক্কে থাকে তখন তার নাম হয় মেসেঞ্জিয়াল কোষ। যখন সে ফুসফুসে থাকে তখন তার নাম হয় এলভিউলার ম্যাক্রোফেজ। এইরকম ম্যাক্রোফেজ এক এক জায়গায় তার এক একটা নাম থাকে। একইভাবে মনে রাখবা, মস্তিষ্কে যে ম্যাক্রোফেজ আছে তার নাম কি? মাইক্রোগ্লিয়া। তার নাম কি? মাইক্রোগ্লিয়া। ওকে, আচ্ছা, লাস্টে হচ্ছে এপেন্ডাইমা। তো এটা ভুলার সুযোগই নেই। দেখো, মতে ম্যাক্রোফেজ, মতে মাইক্রোগ্লিয়া, এখানে ম দিয়ে একটাই আছে। ওকে, 4 নাম্বারটা দেখো এপেন্ডাইমা। এপেন্ডাইমা এটা একটু মানে এদের কাজটা একটু দেখো, তরলে পূর্ণ গহ্বরে প্রাচীর তৈরি করা। মানে এরা মোটামুটি ম্যাক্সিমাম জায়গায়, এই যে এরা দেখো ম্যাক্সিমাম জায়গায় প্রাচীর তৈরি করে। এই যে মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের ভিতরে তরলে পূর্ণ গহ্বর আছে, রাইট? তরল মানে সিএসএফ, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এই গহ্বরের প্রাচীর তৈরি করে এরা। দেখো প্রাচীর তৈরি করে মানে কি? সাইডের আবরণটা তৈরি করতেছে, রাইট? প্রাচীর তৈরি করা মানে কি? আবরণ তৈরি করা। তাহলে এরা এক ধরনের আবরণী কোষ, এক ধরনের আবরণী কোষ, ঘনতলী আবরণী কোষ। এই যে সিএসএফ বললাম না, তরলে পূর্ণ গহ্বর, সিএসএফ। এই যে এরা মূলত সিএসএফ উৎপন্ন করে, সিএসএফ পরিবহন করে, সিএসএফ শোষণ করে। তার মানে সিএসএফ বা সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। আমাদের যেরকম শরীরে রক্ত আছে, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের মধ্যে আছে এক ধরনের তরল, পানির মতো, লিকুইডের মতো, একটু ঘন, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এটাই মূলত মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের মধ্যকার তরল।
এই তরল সংশ্লিষ্ট উৎপন্ন করা, পরিবহন করা সব প্যারানেকে অ্যাপেন্ডাইমা, প্যারানে সব কিছুর প্যারানেকে অ্যাপেন্ডাইমা। ওকে, সে মূলত প্রাচীর তৈরি করে। প্রাচীর মানে কি? আবরণী কোষ। সো ডেফিনেটলি আবরণী কোষ হিসেবে কাজ করে। ঘনতলীয়, হ্যাঁ, কিউবয়েডাল এপিথেলিয়াম, এক ধরনের ঘনতলীয় আবরণী কোষ। বাংলাটা খুব অদ্ভুত, ইংলিশটা খুবই সুন্দর। কিউবয়েডাল এপিথেলিয়াম। তোমরা অনেক ধরনের এপিথেলিয়াম পড়েছিলে ছোটোবেলায়, মনে আছে? স্কোয়ামাস, কলামনার, কিউবয়েডাল, এটা কিউবয়েডাল এপিথেলিয়াম। ওকে, স্কোয়ামাস কেন না? স্কোয়ামাস হচ্ছে সেসব জায়গায় যেসব জায়গায় বিনিময় সম্ভব, যেমন ধরো গ্লোমেরুলাস বা কৈশিক জালিকা, এগুলাতে। আর কলামনার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেসব জায়গায় ধরো কোনো একটা সিক্রেশন, হরমোনাল সিক্রেশন টাইপের, ওখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কলামনার টাইপের আছে। তো মোটামুটি এটা মনে রাখাটা ইজি, কোনো কঠিন কিছু না। চলে আসে সিনেপস। ভাই সিনেপস মানে হচ্ছে দুইটা নিউরনের কানেকশন, এটা আমরা সবাই জানি। কিন্তু এই নিউরনের কানেকশনের মাঝখানে কিন্তু গ্যাপ আছে। এই গ্যাপটাকে আমরা বলি সিনাপটিক ক্লেফট। এই গ্যাপটাকে আমরা কি বলি? সিনাপটিক ক্লেফট। দাগ দাও, খুবই ইম্পর্টেন্ট। এই যে 20 থেকে 30 ন্যানোমিটার পরিমাণ গ্যাপ থাকে, এটাকে আমরা কি বলি? সিনাপটিক ক্লেফট। তাহলে সিনাপসের মাঝে, দুইটা নিউরনের মাঝে এই যে গ্যাপটা আছে, এটা কত? 20 থেকে 30 ন্যানোমিটার মাঝখানে ফাঁকা আছে। সিনাপস মানে কিন্তু এই না নিউরন দুটো লেগে যাবে, মাঝখানে ফাঁকা আছে। ফাঁকাটা কতটুকু? 20 থেকে 30 ন্যানোমিটার। ওকে, হৃৎপিণ্ডে এবং মস্তিষ্কে আমরা বৈদ্যুতিক সিনাপস পাবো। ওকে ফাইন, আমরা সিনাপসের এগুলোতে যাচ্ছি। দেখো, যেই নিউরনটা দিয়ে উদ্দীপনা আসে এটাকে বলে প্রি সিনেপটিক। যেটা দিয়ে উদ্দীপনা আসে, বুঝছো? সিনাপসের মধ্যে যেটা দিয়ে উদ্দীপনাটা আসে, এই যেটা আসে এটাকে বলে প্রি সিনেপটিক, প্রি। আর যেই নিউরনে উদ্দীপনাটা যায় তাকে বলে পোস্ট। পোস্ট মানে কি? পরবর্তী। তাহলে যেটা দিয়ে ঢুকে উদ্দীপনা সিনাপসের দিকে আসে, প্রি মানে আগে আসছে, এটার নাম প্রি সিনেপটিক। যেটার মধ্যে যাবে, পরবর্তীতে যাচ্ছে, পোস্ট। পোস্ট মানে পরবর্তী, শেষ। 4 ধরনের সিনাপস আছে, সবাই খেয়াল করো। নামগুলো দেখবো: এক্সোসোমাটিক, এক্সোডেন্ড্রাইটিক, এক্সোএক্সোনিক, জাস্ট নামগুলো দেখবো, না আর আমাদের কিছু পরীক্ষায় আসে না। চলো সামনের দিকে যাই। সিনাপসের কাজ, 1 নম্বর কাজ বলে, প্রধান কাজ বলে, এটা অবশ্যই এক নিউরন থেকে অন্য নিউরনে তথ্য স্থানান্তর করে, উদ্দীপনা পরিবহন করে। এটাই তো সিনাপসের মূল কাজ, তাই না? এক নিউরন থেকে আরেক নিউরনে উদ্দীপনা যায়। এবং তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে দেখো উদ্দীপনাটা কীভাবে যায়। এই যে প্রি সিনেপটিক, যার মধ্য দিয়ে উদ্দীপনাটা প্রথমে আসে, প্রি মানে আগে, যার মধ্যে প্রথমে আসে, ওর মধ্যে দেখো এখানে কিছু গোল্লা 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 আছে। এই গোল্লাগুলোকে বলে সিনাপটিক ভেসিকল। ভেসিকল মানে ফুলা, এরকম পড়েছিলাম। এই সিনাপটিক ভেসিকলের মধ্যে এরকম ডট 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 দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি, এখানে থাকে নিউরো ট্রান্সমিটার, যারা তথ্যটাকে ওটার মধ্যে পাঠায়, বুঝছো? পরে এগুলো রিলিজ হয়, এই ডট 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 ডট, এই নিউরো ট্রান্সমিটারগুলো এখানে গিয়ে যুক্ত হয়, এগুলোর সাথে গিয়ে যুক্ত হয়। ওকে, তাহলে পোস্ট সিনাপটিক নিউরনে থাকে কিছু রিসেপ্টর। এগুলোর নাম কি? রিসেপ্টর। এগুলা ওই উপর থেকে যে জিনিসগুলো আসছে এগুলোকে রিসিভ করে। উপর থেকে যে জিনিসগুলো আসছে, উপর থেকে যে সকল রাসায়নিক পদার্থ আসছে এগুলোকে রিসিভ করে। তাহলে পোস্ট সিনাপটিক নিউরনে কি থাকে? রিসেপ্টর থাকে। ওকে, আর এখানে অবশ্যই শক্তি লাগবে। শক্তির জন্য কি আছে? মাইটোকন্ড্রিয়া অবশ্যই আছে, মাইটোকন্ড্রিয়া আছে। এবং মনে রাখবা, উদ্দীপনা পরিবহনের সাথে সংশ্লিষ্ট এমসিকিউর উত্তর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। মনে রাখবা, এই উদ্দীপনা পরিবহনে কাজ করে কে? ক্যালসিয়াম আয়ন। তোমার বডির ম্যাক্সিমাম এমসিকিউর উত্তর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। 1 নাম্বার, উদ্দীপনা পরিবহনে কাজ করে কে? ক্যালসিয়াম আয়ন। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? রক্ততঞ্চন ফ্যাক্টর আছে, ক্যালসিয়াম আয়ন। পেশির সংকোচন প্রসারণে কাজ করে কে? ক্যালসিয়াম আয়ন। তাহলে এই 3টার উত্তর কিন্তু ক্যালসিয়াম আয়ন। 3টার যে কোনোটা পরীক্ষায় আসতে পারে। স্নায়ু উদ্দীপনা পরিবহনে ক্যালসিয়াম আয়ন, পেশির সংকোচন প্রসারণ ক্যালসিয়াম আয়ন। আর এটা কি বললাম? স্নায়ু উদ্দীপনা, হ্যাঁ, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। 4 নাম্বার, রক্ততঞ্চন ফ্যাক্টর ক্যালসিয়াম আয়ন। তাহলে পটাশিয়াম কখন হবে? একটা বেলায় লিখে রাখতে পারো, হৃদযন্ত্রের ক্রিয়া ব্যাহত হয় পটাশিয়াম। ওই প্রশ্নের উত্তর হলো পটাশিয়াম। বাকি ক্ষেত্রে উত্তর কী হবে? ক্যালসিয়াম। এখান থেকে পরীক্ষা প্রশ্ন মেডিকেলে আসছিল, ক্যালসিয়াম দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে। তো এখানে অনেক ধরনের নিউরোট্রান্সমিটার আছে, বুঝছো? এখন সব তো পড়া কঠিন, তো আমরা সব পড়বো না। আমি কয়েকটা একটু দাগাই দিই, তোমরা একটু জেনে রাখো। একক আয়ন হিসেবে একটা নিউরোট্রান্সমিটার দাগায় রাখতে পারো, এই 10টা বা 10টা দিয়ে দাগায় রাখো, আর দরকার নেই। একক আয়ন হিসেবে তোমার 10টা দাগায় রাখো, একটা দাগায় রাখো। আর এখানে একটু জাস্ট নামগুলো একটু দেখো। আমরা ভাই তোমার কয়েকটা নাম দাগাই দিই। এই বায়োজেনিকের কয়েকটা দাগ দাও, বায়োজেনিকগুলো খুবই ইম্পর্টেন্ট। বায়োজেনিকগুলো পরীক্ষা আসতে পারে। দেখো, একটা হচ্ছে এসিটাইল কোলিন, সবচেয়ে বেশি ব্যবহৃত নিউরোট্রান্সমিটার, আমরা যেটা নিয়ে অনেক পড়ি, হচ্ছে এসিটাইল কোলিন। এরপরে দেখো ডোপামিন, আমরা পড়ছি যে ডোপামিন নিঃসরণ হয়, মানুষ ভালো লাগে, কাজ করে। এবার হিস্টামিন কমন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, সেরোটোনিন। তাহলে এই যে কমন, সবচেয়ে কমন যেই নিউরোট্রান্সমিটারগুলো আছে এরা সবাই হচ্ছে বায়োজেনিক অ্যামাইন। পরীক্ষায় এটা আসতে পারে
যে হিস্টামিন কোন ধরনের নিউরোট্রান্সমিটার, বা ডোপামিন কোন ধরনের নিউরোট্রান্সমিটার, অথবা এসিটাইলকোলিন কোন ধরনের নিউরোট্রান্সমিটার। এগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সাথে তোমরা আরেকটা দেখাইতে পারো, সেটা হচ্ছে দেখো এগুলো পড়াইলাম, সাথে আরেকটা দেখাইতে পারো এটা, এই যে বিটা এন্ডরফিন, সাবস্টেন্স পি আর সোমাটোস্টেটিন, এই তিনটা হলো পেপটাইডস। এই দুইটা দেখাইতে পারো, শেষ। এই দুইটা পার্ট তুমি পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বিটা আশা করি ইনশাল্লাহ। এখন এর বাইরে যদি প্রশ্ন দেয় তাহলে তো আর আমার কিছু করার নাই, তাহলে তো আর কারো কিছু করা থাকবে না। বাট এটা মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। পেপটাইডস কারা? নামের মধ্যে অক্ষরটা আলাদা করা, যে বিটা এন্ডরফিন, এরপর সাবস্টেন্স পি, এরপর হচ্ছে তোমার সোমাটোস্টেটিন, এগুলো এই তিনটা হচ্ছে পেপটাইডস। আর বাকি যে কমন যেগুলো আছে তোমার বায়োলজি বই অনেক জায়গায় আছে, যেমন এসিটাইলকোলিন সবচেয়ে বেশি ব্যবহৃতর মধ্যে একটা, ডোপামিন, হিস্টামিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, সেরাটোনিন। একবার রিডিং দিবা, খুব বেশি প্যারানে তখন একবার রিডিং দিবা। হ্যাঁ, আচ্ছা, গাবার পূর্ণরূপটা পড়বা। গাবার পূর্ণরূপ সবাই খেয়াল করো, গাবার পূর্ণরূপ পড়বা। গাবার পূর্ণরূপটা পরীক্ষা আসতে পারে। দেখো, গাবা মানে গামা, এতে অ্যামাইনো, বিতে বিউটাইরিক, এতে অ্যাসিড। গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এটা এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। তাহলে গাবা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, গাবা মানে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। সবাই ইনশাল্লাহ মুখস্থ হয়ে গেছে আশা করি। চলো সামনের দিকে যাই। এখানে দেখো কিছু আরেকটা শ্রেণীবিন্যাস আছে, শ্রেণীবিন্যাসের মধ্যে সব পড়ার দরকার নাই। আমরা দেখবো কিছু কিছু আছে যারা উত্তেজক, মানে উত্তেজনা দেয়, কিছু আছে বাধা দেয়। তো এই বাধা দেয় একটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। দেখো একটা হচ্ছে গাবা, এই যে দেখো গাবা, হ্যাঁ গাবা। আরেকটা কি দেখো, গ্লাইসিন। আরেকটা হচ্ছে টরিন। গাবা, গ্লাইসিন, টরিন, এই তিনটা মনে রাখতে হবে। তিনটা হচ্ছে বাধা দেয়। এই তিনটা কি বাধা দেয়? গাবা, গ্লাইসিন, টরিন, গাবা, গ্লাইসিন, টরিন। এইটা উদাহরণগুলো ইম্পর্টেন্ট। গাবাও বাধা দেয়, গ্লাইসিনও বাধা দেয়, টরিনও বাধা দেয়। এখন এটা তুমি কিভাবে মনে রাখতে পারো? তুমি মনে রাখতে গ দিয়ে, আসলে আরো কাছে আমি বলি না, সাধারণত যেগুলোর নাম গ দিয়ে, বুঝছো, সাধারণত যেগুলোর নাম গ দিয়ে, তারপর এটা একটা ব্যতিক্রম আছে, এই জন্য বলি না, গ দিয়ে যারা আছে তারা ম্যাক্সিমাম বাধা দেয়, সেটা গাবা হোক, গ্লাইসিন হোক। এখন তুমি অন্যভাবে মনে রাখতে পারো যে গালিগালাজ করা মানে কি, কোনো কাজে বাধা দেওয়া, তাই না? তোমার কাছে ধরো তুমি একটা বিল্ডিং করতে যাচ্ছ, কেউ তোমার কাছে চাঁদা যাচ্ছে, টাকা যাচ্ছে, মানে তোমাকে কাজটা করতে বাধা দিচ্ছে, এইটা দিয়ে মনে রাখতে পারো। এখন টাকা দিচ্ছ না, কী করবে? সে গালিগালাজ করবে, তাই না? তোমাকে অনেক ঝামেলা করবে। এটা তাহলে গালিগালাজ মনে পায় যে গ্লাইসিন, গালিগালাজ করছি, এই যে গালিগালাজ, যে গ্লাইসিন, গালিগালাজ গাবা, মানে গর্দবর্দ বলে গালিগালাজ করতেছে, কি চাচ্ছে? তাতে টাকা চাচ্ছে, এই যে টাকা চেয়ে তোমার গালিগালাজ করতেছে, এগুলো দিয়ে তোমার কাজে বাধা দিচ্ছে। তাহলে তুমি তিনটা উদাহরণ মনে রাখতে পারবা। টাকা যাচ্ছে, টরিন, আবার গালিগালাজ করছে, কি বলছে? গর্দব, তাহলে গাবা, গালিগালাজ, গ্লাইসিন, এই যে হয়ে গেছে। তিনটা উদাহরণ মনে রাখাটা ইজি হয়ে গেছে। এই তিনটা হচ্ছে বাধাদায়ক। হ্যাঁ, আর উত্তেজক হচ্ছে দেখো গ্লুটামেট, এটা একটু গ দিয়ে ব্যতিক্রম, এটাই জন্য বললাম এটা একটু ব্যতিক্রম যেহেতু। বাকিগুলো দেখো খুবই সহজ। সেরাটোনিন, এটিপি, এটিপি মানে তো অবশ্যই স্বাভাবিকভাবেই সে তোমাকে স্টিমুলেশন দিবে। পাশে এটা কিন্তু ইম্পর্টেন্ট, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড কিন্তু উত্তেজক, মানে বেশ ভালো, উদ্দীপনা পরিবহনে হেল্প করে। আর বাকিগুলো দুইটাই মোটামুটি বাধাদায়ক, যেটা এটাই পরীক্ষা বেশি আসার সম্ভাবনা আছে। ওকে, তারপর ইনশাল্লাহ আমি পড়াই দিলাম। চলো ভাইয়া সামনের দিকে যাই। এবার আমরা এখানে জাস্ট একটা জিনিস পড়বো, এই যে ক্যালসিয়াম আয়নের কথা মনে রাখবো। কোথায়? এই যে ক্যালসিয়াম আয়নের কথা মনে রাখবো, এবং এটা মনে রাখবো ক্যালসিয়াম আয়ন কাজ কি? সে হচ্ছে এটিপেজ। এটিপিকে যেটা ভাঙে, এটিপিকে ভাঙার কাজ করে যে এনজাইম, ওই এনজাইমটাকে সে সক্রিয় করে দেয়। যার কারণে এই এনজাইমটা যদি কাজ করে তাহলে এটিপি ভাঙবে, শক্তি উৎপন্ন হবে, ওই শক্তি দিয়ে উদ্দীপনা পরিবাহিত হবে। কথা বোঝা গেছে? তাহলে ক্যালসিয়ামের কাজ হচ্ছে কোন এনজাইমকে সক্রিয় করা? এটিপিকে ভাঙার এনজাইম। আমরা জানি কোনো এনজাইম চিনার উপায় হলো নামের সাথে এজ লাগাই দেওয়া। তাহলে এটিপিকে ভাঙবে এনজাইমের নাম এটিপিএজ। ওকে, এই এনজাইমটাকে সক্রিয় করে, তখন এটিপি ভাঙে, শক্তি পাওয়া যায়, আর ওই শক্তি দিয়ে উদ্দীপনাটা পরিবাহিত হয়। শেষ। চলে আসি এরপরে। এই যে বহিঃকোষীয় তরল থেকে বাইরের থেকে ক্যালসিয়াম ঢুকে, এটা আমরা খেয়াল রাখবো। আমি অলরেডি পড়াইছি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে আসি এখানে। মানুষের স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় মানে হচ্ছে দেখো এই নিউরোগ্লিয়া, এগুলো নিয়ে গঠিত হবে, ভালো কথা। এবং মেন কথা হচ্ছে এটা করটি এবং মেরুদণ্ডের গহ্বরে ভিতরে থাকবে। করটের ভিতরে কি আছে? মস্তিষ্ক। আর মেরুদণ্ডের গহ্বরের ভিতরে কি আছে? সুষুম্নাকাণ্ড। এই যে এই দুইটাই হচ্ছে মূলত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর এগুলো থেকে অনেকগুলো নার্ভ বের হয়, বাইরের দিকে বেরিয়েছে। এই মস্তিষ্ক থেকে অনেকগুলো বেরিয়েছে, আবার এই যে স্পাইনাল কর্ড থেকে অনেকগুলো বেরিয়েছে। এগুলোকে আমরা বলবো প্রান্তীয়। এই যে স্নায়ু এবং গ্যাংলিয়া। গ্যাংলিয়া আসলে কি? গ্যাংলিয়া আসলে
অনেকগুলো কোষ দেহের কালেকশন, অনেকগুলো কোষ দেহকে একসাথে বলে গ্যাংলিয়া সহজ ভাষায়। তাহলে এই যে এটাকে ভাগ করে ঐচ্ছিক এবং স্বয়ংক্রিয়। চলে আসে আমরা এখানে খুবই 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 ইম্পর্টেন্ট। ঐচ্ছিক স্নায়ুতন্ত্র দুই প্রকার, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো 3 স্টার। এর মধ্যে একটা হচ্ছে করোটিক স্নায়ু। করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। করোটিক স্নায়ু কেন আমরা করোটিক বলি? কারণ এগুলো মস্তিষ্ক থেকে তৈরি হয়। আর যেগুলো সুষুম্না কাণ্ড থেকে তৈরি হয় সেগুলো হচ্ছে সুষুম্না স্নায়ু, দাগ দাও 31 জোড়া। এবং মজার বিষয় হচ্ছে এই 31 জোড়ার সবাই হলো মিশ্র প্রকৃতির। মিশ্র মানে এরা সংবেদী এবং চেষ্টীয় ডাবল অ্যাকশন কাজ হিসেবে কাজ করে, ডাবল অ্যাকশন দেয়। সংবেদীও কাজ করে, মানে উদ্দীপনা গ্রহণও করে, আবার ওই নির্দিষ্ট জায়গায় উদ্দীপনা পাঠায়ও, ডাবল কাজ। তাহলে এই 31 জোড়া পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুষুম্না স্নায়ু কয়টি? 31 জোড়া মানে কিন্তু 62টি। পরীক্ষার হলে অনেকেই ভুল করে 31টি দাগায় দিয়ে আসে, হবে না। আবার করোটিক স্নায়ু কয়টি? উত্তর কি? 12 জোড়া মানে কিন্তু 24টি। ওকে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, সংবিধান এগুলো আমরা বক্স থেকে পড়বো, এখান থেকে না। চলো আমরা বক্স থেকে পড়ি। এই যে যেটা বলেছি ঐচ্ছিক বা সোমাটিক 12 জোড়া আর 31 জোড়া, এটা খুব ইম্পর্টেন্ট। স্বয়ংক্রিয় মানে ভিতরের দিকে আছে, এগুলো ম্যাক্সিমাম তোমার ভিসারাল অর্গানে, যে ভিতরের দিকে আছে, হ্যাঁ ভিতরের দিকে আছে, ভিতরের অঙ্গগুলোতে আছে। যেমন আমাদের হৃদস্পন্দন, পেরিস্টালসিস। পেরিস্টালসিস মানে কি? পেরিস্টালসিস হচ্ছে আমাদের খাবারটা পাকস্থলী দিয়ে নিচের দিকে নামে না, এই ওখানে এরকম সংকোচন হয়। এই সংকোচনের কারণে আস্তে 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 সামনের দিকে আগায়, এক পর্যায়ে মল তৈরি হয়। এটাকে বলে পেরিস্টালসিস। ওকে, ক্রমাগত সংকোচন হয়, ক্রমাগত পেরিস্টালসিস। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র 2 রকমের। এটা একটা সুবিধা আছে এখানে, সব কিছু 2 রকম, সব দেখবা যত ভাগ আছে 2 রকম। তো স্বয়ংক্রিয় 2 রকম, এই যে একটা হচ্ছে সিমপ্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিমপ্যাথেটিক, নামগুলো পড়ে রাখবা। চলে আসি আমরা এখন, আমরা আমাদের সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চলে আসতেছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলি আর যেটাই বলি না কেন, স্নায়ুতন্ত্রের সব কিছুই আসছে এক জায়গা থেকে। সেটা কোনটা? ভাই আগে বলছি, স্নায়ুতন্ত্রের সব কিছুই আসছে একটোডার্ম থেকে। এটা সিম্পল কথা, শেষ। তো স্নায়ুতন্ত্রের সব কিছুই কোত্থেকে আসছে? একটোডার্ম থেকে, ডাউটলেস। চলে আসি আবার আমরা এখন সামনের দিকে। মস্তিষ্কের 3টা পার্ট: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। এটা ছিল দেখবো একটু পরে। আবার মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডে দুইটা একটা জিনিস মিল আছে, দুইটার আবরণী সেম। দুইটার আবরণীকে বলা হয় মেনিনজেস, একদম সেম। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণীকে বলা হয় মেনিনজেস। এইটা আমাদের সহজ বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণীকে কি বলে? উত্তর হচ্ছে আমরা বলবো মেনিনজেস। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণীকে কি বলে? উত্তর হচ্ছে মেনিনজেস বলে। কি বলে? মেনিনজেস। ওকে, ইনশাআল্লাহ, ভেরি গুড। চলে আসি, দেখো এটা 3টা লেয়ার আছে, আমরা ছবি থেকে পড়বো। পাশে লিখে রাখো ড্যাপ। ড্যাপ ড্যাপ মানে ডিতে ডুরা ম্যাটার, 2 নম্বরে অ্যারাকনয়েড ম্যাটার, 3 নম্বরে পায়া ম্যাটার। ড্যাপ। চলো ছবি থেকে পড়ি। এই যে ছবিতে এখানে নাই, দেখবো পরে। দেখো এই যে ডিতে ডুরা ম্যাটার, এতে অ্যারাকনয়েড ম্যাটার, পথে পায়া ম্যাটার, এই পিতে পায়া ম্যাটার। এই 3টা ড্যাপ। ড্যাপ বাইরের দিকে, এটা বাইরের থেকে ভিতরে। সবচেয়ে ভিতরে কোনটা? পায়া ম্যাটার। সবচেয়ে ভিতরে কোনটা? পায়া ম্যাটার। তাহলে বলো তো মেনিনজেসের লেয়ার কয়টা? 3টা। কীভাবে মনে রাখবো? ড্যাপ, বাইরে ডুরা ম্যাটার, মাঝখানে অ্যারাকনয়েড ম্যাটার, ভিতরে কি? পায়া ম্যাটার। ওকে, চলে আসি। দেখো সবচেয়ে বাইরের স্তর ভাই বলেছি ডুরা ম্যাটার। ওকে, খেয়াল করে দেখো এখানে কি থাকে? শিরা এবং সাইনাস। এবার আসি আমরা 3টা স্টার্ট দাও। মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মেনিনজেসের একটা পার্থক্য দেখো। মস্তিষ্কের ক্ষেত্রে মস্তিষ্ক কি একটু বেশি পাওয়ারফুল না? আমাদের ব্রেন কি মেইনলি বেশি পাওয়ারফুল। তাহলে মস্তিষ্কের বেলায় ডুরা ম্যাটার হচ্ছে ডাবল লেয়ার, দ্বিস্তরী, বেশি পাওয়ার, তো এনো পাওয়ার। আর সুষুম্না কাণ্ডের বেলায় একস্তরী। মনে রাখাটা একদম ইজি। এটা মনে রাখবা যে মস্তিষ্ক বেশি পাওয়ারফুল, ওর বেলায় ডুরা ম্যাটার 2 স্তরী। আর সুষুম্না কাণ্ড কম পাওয়ারফুল, ওর বেলায় ডুরা ম্যাটার 1 স্তরী। ওকে, মস্তিষ্ক বেশি পাওয়ারফুল 2 স্তরী, আর ওর বেলায় 1 স্তরী। শেষ। এই যে ডুরা ম্যাটার 2টা স্তর বললাম, বাইরের স্তর এবং ভিতরের স্তর। ধরো 2টা স্তর আছে, এই মাঝখানে যে স্পেসটা, খালি জায়গাটা, এটাকে বলে এপিডুরাল স্পেস। আচ্ছা, এখানে এপিডুরাল না, এটা আসলে একটু কাহিনী আছে। তোমার সাবডুরাল, আমি ছবিটা থেকে দেখাই না। এই যে এখানে একটু দেখো, এই যে মাঝখানে, এটা যদিও বলছে বাট মাঝখানে স্পেস না, আমরা আসলে এপিডুরাল বলতে কিন্তু এপি মানে বাইরে। তো বাইরের স্পেসটাকে বলে এপিডুরাল স্পেস। ডুরা ম্যাটারের বাইরের স্তর, এই যে বাইরের দিকে যে স্পেস থাকবে নাম হচ্ছে এপিডুরাল স্পেস। আর ভিতরের যে লেয়ার, ভিতরেরটা নাম হচ্ছে সাবডুরাল স্পেস। এই যে নিচের দিকে, তার নিচের দিকে যে খালি জায়গা থাকবে এটাকে বলে সাবডুরাল স্পেস। এখানে কিন্তু রক্ত জমে, আমরা বলি সাবডুরাল হেমাটোমা বলি। ওকে, এটা একটু তাহলে খেয়াল রাখো আর কি, তাহলে হবে।
তাহলে এপিডিউরাল স্পেস আর সাবডিউরাল স্পেস আছে বাইরের দিকে, যেটা আছে বাইরের দিকেটাকে বলবো, বাইরের দিকে যে ফাঁকা স্থান, বাইরের ফাঁকা স্থানটাকে বলবো এপিডিউরাল, এপি মানে বাইরের দিকে, আর নিচের দিকে বা ভিতরের দিকে বলছে, বাট নিচের দিকে যে ফাঁকা স্থান এটাকে বলো সাব, সাব মানে নিচে, সাবডিউরাল স্পেস। তোমাকে ভাই ছবিতে দেখাইছি, নিচের দিকে যে ফাঁকা স্থান, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটাকে বলে সাবডিউরাল স্পেস। ওকে, চলে আসি এরপরটা নাম হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। মাঝখানে আছে ভালো কথা, দাগ দাও, এই যে সাব অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস, এটা পড়া কিছু নাই। এখন এখানে আমরা মেইনলি দাগ দেবো এটা, যে এখানে মূলত এই স্পেসে বা এই স্পেসেই থাকে মূলত রক্তনালী, এগুলাই কিন্তু ছিঁড়ে যায়, এখানে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। রক্তনালী ছিঁড়ে যায় বলো না, এগুলো ছিঁড়ে যায়। তাহলে আর ভিতরের লেয়ারকে বলে পায়া ম্যাটার। তাহলে আমরা একটু এই লাইনটা একটু দেখবো, রক্তনালিকাগুলো এখানে স্টার্ট দিব। রক্তনালীগুলো কোন স্তরে থাকে? মাঝখানে লেয়ার, যেটা ভাইয়া অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে স্পেসটা, এই যে দেখো সাব অ্যারাকনয়েড স্পেস, এই দেখো এই যে এই হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। এই অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে দেখো লাল, আর কোথাও কিন্তু এরকম লাল লাল গোল গোল নাই, আছে নাই, শুধুমাত্র এখানে এরকম লাল লাল গোলগুলো আছে। এই লাল গোলগুলো মানেই হচ্ছে রক্তনালী। তাহলে এর মধ্যে কি আছে? রক্তনালী আছে। তাহলে কোন লেয়ারে রক্তনালী আছে? মাঝখানে লেয়ার। কোন লেয়ারে রক্তনালী আছে? মাঝখানে লেয়ার। মাঝখানে লেয়ারকে কি বলে? অ্যারাকনয়েড ম্যাটার। মাঝখানে লেয়ারকে কি বলে? অ্যারাকনয়েড ম্যাটার। রক্তনালী যদি ছিঁড়ে যায়, স্ট্রোক হয়, স্ট্রোকে রক্তনালী ছিঁড়ে যেতে পারে। রক্তনালীগুলো ছিঁড়ে যায় কোথায়? এই অ্যারাকনয়েড ম্যাটারে। ওকে, রক্ত জমা বেঁধে ওই যে যেরকম হার্ট অ্যাটাক হইতে পারে, একইভাবে এখানে রক্তনালীগুলোর মধ্যে জমা চর্বি জমে রক্তনালীগুলো ব্লক হয়ে যেতে পারে। এইটাও ভাই কোথায় হবে? অ্যারাকনয়েড ম্যাটার। ওকে, সো আমরা ভেরি মাচ মানে গুরুত্বের সাথে আমরা এটা ইনশাল্লাহ পড়বো। চলে আসি, মেনিনজাসের কাজ পড়া কিছু না, রিডিং দিবা, খালি এটা দাগ দাও 3 নম্বরে। এটা সিএসএফ ক্ষরণ করে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ, এটা ক্ষরণ করে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ক্ষরণ করে এবং অবশ্যই জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করবে। এই ফ্লুইডটার কাজ জীবাণু থেকে রক্ষা করা পুরো ব্রেইন এবং স্পাইনাল কর্ডকে। এবং মেনিনজাসে যখন জীবাণু দিয়ে আক্রমণ হয়, আমরা এটাকে বলি মেনিনজাইটিস। কোনো কিছুর নামের শেষে যদি আইটিস যুক্ত হয়, বুঝছো, কোনো কিছুর নামের লাস্টে যদি আইটিস যুক্ত হয়, এটার মানে হলো তার মধ্যে সংক্রমণ বা প্রদাহ। তাহলে মেনিনজাইটিস সংক্রমণ, মেনিনজাইটিস, মেনিনজাইটিস। ওকে, তো অনেক কিছু আছে। দেখো প্রথম কথা হচ্ছে, দেখো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এগুলো দিয়ে হইতে পারে। আবার ধরো কোনো আঘাত পেলে ক্যান্সার, ওষুধ, এক্সরে, টিউমার এগুলো দিয়ে হইতে পারে। রিডিং দিলা, বাট খুবই ইম্পর্টেন্ট, দাগ দাও এটা, নিজেরিয়া মেনিনজাইটিস। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া যেটা মেনিনজাইটিস করতে পারে। এটা মুখস্থ করার কিচ্ছু নাই, নামের মধ্যে লেখা আছে মেনিনজাইটিস। সো এটা যে মেনিনজাইটিস করবে, এটা নিয়ে কারো আশা করি বুঝার বাকি নাই। তো মেনিনজাইটিসের কিছু লক্ষণ আছে, লক্ষণগুলো একটু দাগ দাও। মনে রাখবা, হঠাৎ জ্বর আসছে, সাথে মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে আছে, খিচুনি আসতেছে, এরকম হঠাৎ জ্বর, মাথা ব্যথা, শক্ত ঘাড়, এটা দাগ দাও। এবং খিচুনি, মনে রাখবা মাথায় সমস্যা হলে খিচুনি হওয়াটা খুব ন্যাচারাল। আচ্ছা, আর জ্বর কেন হবে? জ্বর তো হবেই, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া অ্যাটাক করলে আইটিস হওয়া মানে জ্বর হওয়া, এবং সেটা কানে হোক আর জেনে হোক, ওটাইটিস মিডিয়া হোক, আর সাইনাসে হোক, সাইনোসাইটিস হোক, আর মেনিনজাইটিস হোক, যে কোনো আইটিস মানে যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে যে কোনো সংক্রমণ হইলেই প্রদাহ হয়। প্রদাহ হলে হওয়া মানে জ্বর হবেই, প্রদাহ হওয়া মানে জ্বর হবেই। ওকে, সাথে মনে রাখবা এই যে বমি বমি ভাব বা ফটোফোবিয়া, মনে রাখবা ব্রেন, মাথায় কোনো আঘাতপ্রাপ্ত হলে বা মাথায় কোনো ধরনের ইফেক্ট পড়লে বমি হবে। বমি হওয়াটা কিন্তু খারাপ লক্ষণ। তাহলে এই বমি হওয়াটা মানে বুঝবো মাথায় ডিরেক্টলি সমস্যা হয়েছে। বমি হওয়া, ফটোফোবিয়া মানে তুমি চোখ খুলতে পারছো না, আলো মানে আলো দেখলে মনে হচ্ছে চোখটা বন্ধ করে রাখি, চোখ খোলার মতো অবস্থা নাই, এগুলো কিন্তু মাথায় বাড়ির লক্ষণ, মানে মাথায় কোনো একটা সমস্যার লক্ষণ। পরবর্তীতে মানসিক বিভ্রান্ত হবে, স্বাভাবিক, শিশুরা আস্তে আস্তে এই চেঞ্জগুলো হইতে পারে, দেখতে পারো। তো আমরা এক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণ করব, নির্দিষ্ট ভ্যাকসিন, নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়া এগেনস্টে নির্দিষ্ট ভ্যাকসিন নেওয়া হয়। অনেক ভ্যাকসিন নিয়ে বর্তমানে আবিষ্কার হচ্ছে। এমন 4 ধরনের ব্যাকটেরিয়া, দেখ দাও কয় ধরনের ব্যাকটেরিয়া এগেনস্টে ভ্যাকসিন আছে? 4 ধরন। তাহলে মেনিনজাইটিস হতে পারে এমন 4 ধরনের, নাকি ওরা কি 4 ধরনের লিখেছে? অনেক সময় বাংলিশ করে লিখে, তো এই জন্য আবার ঝামেলা। 4 ধরন লিখছে নাকি 8 ধরন লিখছে, বেশ জটিল একটা বিষয়। 4 ধরনের বেশি হওয়ার কথা না, 4 ধরনই, 4 ধরন, কারণ এত বেশি আবিষ্কারও করে নাই আর এত বেশি ব্যাকটেরিয়া করেও না। সো 4 ধরনের ব্যাকটেরিয়া মূলত এটার এগেনস্টে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। ওকে, এই সবচেয়ে বেশি আক্রান্ত হয় কোনটা দিয়ে? অলরেডি পড়াইছি, নিজেরিয়া মেনিনজাইটিস। ওকে, সবচেয়ে বেশি আক্রান্ত হয় মেনিনজাইটিস হয়, এটা দিয়ে পড়াইছি। চলে আসি মস্তিষ্কের, আমাদের এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কোন পার্টটার কাজ কী এবং কোন পার্টটার স্পেশাল কোনো এমসিকিউ আছে কিনা আমি একদমই সুন্দর স্টাইলে তোমাকে পড়াই দেবো। ওই স্টাইল ফলো করলে ইনশাল্লাহ একদম ইজিলি মনে থাকবে। চলো দেখি, প্রথম কথা অ্যাক্রোনিম থেকে উঠছে, বারবার এক কথা বলবো না। চলে আসি 2 নম্বর, প্রাপ্তবয়স্ক মানুষের
পুরুষের ক্ষেত্রে আয়তন হচ্ছে 1.5 লিটার, মানে সরি 1500 সিসি। মহিলাদের ক্ষেত্রে আয়তন একটু কম 1300, এবং ওজন 1.3 থেকে 1.4 কেজি। দেখবা দেহের মোট ওজনের কত পার্সেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, মোট ওজনের 2%। মস্তিষ্ক মূলত আমাদের বডি ওয়েটের কত পার্সেন্ট, অনলি 2%। বাট 5 স্টার ইম্পর্টেন্ট, 5 স্টার এতে কি পরিমাণ নিউরন থাকে, দাগ দাও 100 বিলিয়ন। 5 স্টার ইম্পর্টেন্ট, এতে কি পরিমাণ নিউরন থাকে, উত্তর হচ্ছে 100 বিলিয়ন। তাহলে খুবই ইম্পর্টেন্ট, মস্তিষ্কের মধ্যে নিউরনের সংখ্যা কত, 100 বিলিয়ন, 100 বিলিয়ন, 1 লক্ষ কোটি। খুবই 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 ইম্পর্টেন্ট। তাহলে মস্তিষ্কের ওজন আমাদের বডির কত পার্সেন্ট, 2%। মস্তিষ্কে কি পরিমাণ নিউরন থাকে, 100 বিলিয়ন। তাহলে মস্তিষ্কে কি পরিমাণ নিউরন থাকে, 100 বিলিয়ন। ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলে আসে এরপরে 3টা অংশ মস্তিষ্ক 3 ভাগে ভাগ করি, খুব ইজি। অগ্র মস্তিষ্ক সামনের পার্টটা, মাঝখানের পার্টটা মধ্য মস্তিষ্ক, পিছনের পার্টটা পশ্চাৎ মস্তিষ্ক। এগুলো ইংলিশ নামগুলো দেখতে হবে। দেখো সামনের দিকে আছে ফোর ব্রেন, মাঝখানে আছে মিড ব্রেন, পিছনে আছে হাইন্ড ব্রেন। ওকে, অপর নামগুলো দেখেন। ফোর ব্রেন সামনের দিকে আছে প্রো মানে আগে, আদি, প্রোসেনসেফেলন। মতে মাঝখানে, মতে মেসেনসেফেলন। একদম ইজি, ম দিয়ে মনে রাখবা, মতে মাঝখানে, মতে মেসেনসেফেলন। প্রো মানে আগে, প্রো তো মানে আগে, হ্যাঁ আদি। ওকে, প্রো কিরিওটা আদি কোষ, আগের কোষ। প্রো মানে আদি বা আগে, আগে আছে মানে সামনের দিকে প্রোসেনসেফেলন, মাঝখানে মেসেনসেফেলন। 2টা হয়ে গেল। আর বাকি যেটা আছে এটা লাস্টে আছে রম্বেনসেফেলন, সবার লাস্টে, সবার লাস্টে, শেষ। এই 3টে ভাগ আমরা আশা করি সবাই পারবো। অগ্র মস্তিষ্ক সামনের দিকে আছে ফোর ব্রেন, মাঝখানে সব ম দিয়ে, ইংলিশটাও ম দিয়ে, এটাও বাংলাটাও ম দিয়ে, মানে এই দুইটাই আসলে ইংলিশে আছে। মিড ব্রেন এবং মেসেনসেফেলন, মিড ব্রেন এবং মেসেনসেফেলন দুইটাই ম দিয়ে। আর অগ্র মস্তিষ্ক সামনের দিকে আছে ফোর ব্রেন, ফোর মানে বলে না ফোর হেড, কপাল, এই সামনের দিকে আছে, মনে রাখবা। তাহলে সামনের দিকে, সামনে মানে প্রো মানে আদি, আগে, সামনের দিকে প্রোসেনসেফেলন। তাহলে প্রোসেনসেফেলন, মেসেনসেফেলন, আর কি বলেছি, রম্বেনসেফেলন। ঠিক আছে, চলে আসি এরপরে। এই যে মস্তিষ্কের পার্ট দেখো, খুবই ইম্পর্টেন্ট। অগ্র মস্তিষ্ককে আমরা 3 ভাগে ভাগ করি, আমি একটু পরেই পড়াবো। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এটা পরীক্ষা আসার মতো। মধ্য মস্তিষ্কের ভাগগুলো পড়ি না, কেন জানো, কারণ এগুলো কঠিন কঠিন। সো মনে, আমি একটা জিনিস এভাবে মনে রাখি যে কঠিন যা আছে সব মধ্য মস্তিষ্ক, এই জন্য এগুলো পড়ি না। টেকটাম, একুইডাক্ট, কর্পোরা কোয়াড্রিসেমিনা, প্যাডাঙ্কল, মানে অনেক কঠিন কঠিন শব্দ। এই কঠিন শব্দ যা আছে সব মধ্য মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কে দেখো 3টা পার্ট, খুবই ইম্পর্টেন্ট, ডাক দাও 3 স্টার, সেরেবেলাম। এটা কিন্তু খেয়াল রাখো ভাইয়া, এখানে কি আছে, সেরেবেলাম। আর অগ্র মস্তিষ্কে কোনটা, সেরেব্রাম, সেরেব্রাম। তাহলে পশ্চাৎ মস্তিষ্ক মানে লাস্ট মস্তিষ্কে, লাস্ট এল দিয়ে মনে রাখবা, সেরেবেলাম, এই এল আছে, লাস্ট পার্টে সেরেবেলাম আছে। ওকে, আর শুরুর পার্টে ল নাই, সেরেব্রাম। আর কি আছে, পন্স এবং মেডুলা অবলঙ্গটা খুবই 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 ইম্পর্টেন্ট। এই অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক এই দুটো থেকে পরীক্ষা আসে। নিচের কোনটা অগ্র মস্তিষ্কের অংশ নয়, এবং দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দিবে। নিচের কোনটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে এটা দিয়ে দিছে। সো এই অগ্র মস্তিষ্কের 3টা, পশ্চাৎ মস্তিষ্কের 3টা একদম মুখস্থ। অগ্র মস্তিষ্কে কি আছে, অগ্র মস্তিষ্কে আছে সেরেব্রাম, সাথে আছে থ্যালামাস আর হাইপোথ্যালামাস। অগ্র মস্তিষ্কে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ওকে ফাইন, চলে আসে এরপরে সেরেব্রাম। এই যে সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, প্রায় 80%, পুরো মস্তিষ্কের প্রায় 80%। দাগ দাও, খুবই ইম্পর্টেন্ট। মস্তিষ্কের যে টোটাল ওয়েট তার 80% সেরেব্রাম। আমাদের এই যে মাথার মগজ বলতে আমরা যে দুটোকে বুঝি, এই যে মাথার মগজ বলতে আমরা এভাবে ছবি আঁকি না, এই যে ছবি আঁকি, মাথার মগজ এই অংশটা আঁকি না আমরা, এই হচ্ছে সেরেব্রাম। এবং 2টা টুকরাকে বলা হয় সেরেব্রাল হেমিস্ফিয়ার। 2টা টুকরাকে কি বলবো, এটা একটা, এটা আরেকটা, এই 2টা হচ্ছে 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ার, অর্ধাংশ। তাহলে 2টা টুকরাকে আমরা বলবো সেরেব্রাল হেমিস্ফিয়ার। তো সবচেয়ে বড় অংশ কোনটা, সেরেব্রাম। কত পার্সেন্ট, 80%। তাহলে মস্তিষ্কের ওজনের কত পার্সেন্ট সেরেব্রাম, 80%। এবং এই 2টা অংশকে আমরা কি বলবো, 2টা অংশকে আমরা বলবো সেরেব্রাল হেমিস্ফিয়ার, সেরেব্রাল হেমিস্ফিয়ার। ওকে, এবং এই দুইজনের অবশ্যই কানেকশন আছে, তাই না, কানেকশন অবশ্যই থাকতে হবে। এই কানেকশনটা যদি আমি গোল এঁকে, তাহলে গোল না, এরকম টাইপের, এই কানেকশনটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। তাহলে খুবই ইম্পর্টেন্ট, 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে যুক্ত করে কে, যে স্নায়ুতন্তু গোষ্ঠী যে যুক্ত হয় একসাথে হয়ে, তারা যে এই 2টাকে কানেকশন রাখে, কানেক্টেড করে, তার নাম হলো কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম। এই যে কর্পাস ক্যালোসাম।
তাহলে সেরেব্রাল হেমিস্ফিয়ার দুইটাকে যুক্ত করে কে? উত্তর হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই যে কর্পাস ক্যালোসাম। আচ্ছা, এর ভিতরে দুইটা প্রকোষ্ঠ আছে, পার্শ্বীয় প্রকোষ্ঠ। আমরা এটা এখন পড়বো না, প্রকোষ্ঠ আমরা আলাদা করে পড়বো। প্রকোষ্ঠ আছে মোট 4টা, দুইটা পার্শ্বীয়, মাঝখানে 3 নাম্বার, তারপর 4 নাম্বার, এভাবে মনে রাখবে, তাহলে ইজি। দুইটা পার্শ্বীয়, অনেকটা মানুষের মুখের মতো, এই যে দেখো মানুষের মুখের মতো, এই যে এরকম এরকম নাক, এই মুখ, এভাবে মনে রাখবে, তাহলে একদম ইজি হবে। মানুষের মস্তিষ্কে প্রকোষ্ঠ কয়টা আছে? 4টা। এই দুইটা পাশে আছে না, পাশাপাশি আছে, বলে পার্শ্বীয়, পার্শ্বীয় প্রকোষ্ঠ। এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, মোট 4টা প্রকোষ্ঠ আছে। আমি পড়াবো একটু পরে, ইনশাল্লাহ আসতেছি। তাহলে এখানে মনে রাখবা দুইটা আছে, হ্যাঁ, তো উপরের দিকে দুইটা আছে, ভাই মনে রাখবা। যদি ছবিটা এরকম না, কিন্তু তুমি পরীক্ষার জন্য এটা মনে রাখবা যে পাশাপাশি দুইটা আছে, নাম হলো পার্শ্বীয় প্রকোষ্ঠ। প্রত্যেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ারে একটা করে, এখানে একটা, ওখানে একটা, ঠিক আছে? আচ্ছা, সেরেব্রাল হেমিস্ফিয়ারের একটা স্পেশালিটি হচ্ছে উল্টা কাজ করে। উল্টা কাজ করে বলতে, ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার আমাদের শরীরের বাম পাশটাকে নিয়ন্ত্রণ করে, আবার বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার ডান পাশকে নিয়ন্ত্রণ করে। তাহলে আল্লাহ না করুক, কার যদি বাম পাশে কোনো স্ট্রোক হয় বা কিছু একটা ঝামেলা হয়, সেরেব্রাল হেমিস্ফিয়ারে কোনো ঝামেলা হয়, তার শরীরের ডান অংশটা অবশ্যই পড়ে। আবার বাম পাশে ঝামেলা হলে ডান পাশটা অবশ্যই। আমরা যারা ডান হাতে লিখি, তার মানে হচ্ছে আমাদের বাম পাশটা বেশি সক্রিয়, বুঝা গেছে? সো ভেরি ইজি। চলে আসি আমরা এখন, মনে রাখবা এই সেরেব্রাল হেমিস্ফিয়ারের বাইরের অংশটাকে আমরা বলি গ্রে ম্যাটার। সবসময় বাইরে কি হয়? গ্রে। আর ভিতরে হচ্ছে সাদা, হোয়াইট ম্যাটার। ভিতরে সাদা, ভিতরে হোয়াইট। এই যে ভিতরের দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার। বাইরেটাকে আমরা বলি কর্টেক্স। অলওয়েজ যে কোনো অঙ্গেরই বাইরে হলো কর্টেক্স। বৃক্কের বাইরের অংশটা বলে কর্টেক্স, ভিতরটাকে বলে মেডুলা। বাইরেটাকে বলা হয় কর্টেক্স, ভিতরটাকে মেডুলা। এটাও সেম, বাইরেটাকে বলবো কর্টেক্স, ভিতরটা মেডুলা। তাহলে খেয়াল করে দেখো, এই বাইরের অংশটাতে এই যে কর্টেক্স, এই কর্টেক্সের এটা হচ্ছে গ্রে ম্যাটার, ভিতরে থাকে সাদা। কারণ নর্মাল তো এটাই, বাইরে থাকবে একটু ধূসর অপরিষ্কার, কিন্তু ভিতরে থাকবে একদম ক্লিয়ার পরিষ্কার। এটা কি নর্মাল না? এটাই তো নর্মাল, বাইরে থাকবে ধূসর, ভিতরে একটু সাদা, রাইট? কিন্তু উল্টা পাবো আমরা সুষুম্না কাণ্ডে গিয়ে। ডেফিনেটলি সুষুম্না কাণ্ড আর এটা তো সেম হবে না, বা পড়বো একটু পরে। আচ্ছা, সো এটা গেল। আমরা এখানে আর বলার কিছু নাই। এই যে দেখো লেখা আছে অলরেডি, সুষুম্না কাণ্ড হচ্ছে ব্রেনের একটু উল্টা। কারণ স্বাভাবিক না ভাই, তুমি ব্রেনরে একরকম রাখবা, সুষুম্না কাণ্ড মেনে নেবে না, এটা হবে না। ব্রেনে যেরকম বাইরে ধূসর নর্মাল, যেটা বাইরে কি ময়লা টয়লা থাকে, ভিতরে পরিষ্কার থাকে, তাই না সব কিছুতে? তো বাইরে গ্রে, ভিতরে সাদা, হোয়াইট ম্যাটার, এভাবে মনে রাখবা। সুষুম্না কাণ্ডে গিয়ে উল্টা, বাইরে সাদা, ভিতরে ধূসর, ঠিক আছে? ইনশাল্লাহ। চলে আসি এটা সামনের দিকে। কিছু দেখবা তোমরা, মগজ খাইছো তোমরা সবাই, মগজ দেখবা, মানে পশুর মগজ খেয়েছো, মগজ দেখবা উঁচা নিচে আছে। গরুর মগজ বা খাসির মগজ দেখছো। এই উঁচা জায়গাগুলোকে বলা হয় জাইরাস বা জাইরি। আর নিচু জায়গা মানে সালকাস বা গর্ত। সালকাস মানে গর্ত, এই যে নিচু জায়গা মানে সালকাস, নিচু জায়গা মানে সালকাস। ওকে, চলো আমরা এখন 5টা লোব পড়বো। 5টা লোব বা 5টা একটু খণ্ড আছে, 5টা খণ্ডে ভাগ করা যায় সেরেব্রামকে। 5টা খণ্ড পড়বো। একদম সামনে ফ্রন্টাল লোব, একদম সামনে ফ্রন্টাল লোব। মনে রাখবা, বলো না কিছু হলে দেখবে মানুষের ভালো মন্দ কিছু হলে মানুষ কপালের দোষ দেয়, বলে না এই কপালের দোষ বা কপালের কাহিনী, কপাল ভালো, এরকম বলো না? মনে রাখবে মানুষের সব হাই ক্লাস অ্যাক্টিভিটিগুলো সব কিছু এই সামনের পার্টটাতে। দেখো এই যে দেখো মানসিক বোধ, এই যে হাই ক্লাস যা যা, স্মৃতি, বুদ্ধি, চিন্তা, শিক্ষা, সৃজনশীলতা, এই যে হাই ক্লাস অ্যাক্টিভিটি যেগুলোই আছে সবগুলোই সামনের পার্টে। দেখো বাক কেন্দ্র খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা যে কথা বলি, এই কথা বলার যে সেন্টার, কারণ কথা বলাও কিন্তু একটা হাই ক্লাস অ্যাক্টিভিটি, তাই না? তুমি এখন কথা বলছো, তোমার কথা কেউ বুঝতে পারছে না, তার মানে তুমি চাইলেও তুমি যে এই ক্লাসটা শো করবা, ভিতরের অনুভূতি প্রকাশ করবা, এটা পসিবল না। জাস্ট কথা বলে আল্লাহর রহমতে অনেক বড় একটা নিয়ামত। তাহলে কথা বলাও একটা হাই ক্লাস অ্যাক্টিভিটি। তাহলে হাই ক্লাস অ্যাক্টিভিটি যেগুলো আছে, চিন্তা, বুদ্ধি, সৃজনশীলতা, শিক্ষা, এই সব কিছু কন্ট্রোল করবে কে? কপাল, এই ফ্রন্টাল লোব। ওকে, ইনশাল্লাহ পারবো। প্যারাইটাল লোব খেয়াল করে দেখো, প্যারাইটাল লোব হচ্ছে একটু সাধারণ অনুভূতি যেগুলো আছে। সাধারণ অনুভূতি কীরকম? সাপোজ তুমি ব্যথা পাইলা, তোমাকে স্পর্শ করলো, গরম লাগলো, এই যে অনুভূতিগুলো আছে, এই অনুভূতিগুলো হচ্ছে প্যারাইটাল লোব। এই যে দুই পাশে প্যারাইটাল লোব, এবং এখানেই থাকে টাচ। এই যে স্বাদ কি এক ধরনের অনুভূতি না? সেটা আলাদা করে পড়া কিছু নাই। স্বাদ কি এক ধরনের অনুভূতি। তাহলে স্বাদ কেন্দ্র কই থাকবে? প্যারাইটাল লোবে। স্বাদ কেন্দ্র কই থাকবে? প্যারাইটাল লোবে। তাহলে মনে রাখবে প্যারাইটাল, তুমি কখন প্যারার শিকার হবা? বিভিন্ন অনুভূতি, খারাপ অনুভূতির কারণে, তাই না? মানুষের প্যারায় পড়া মানে কি? খারাপ অনুভূতি হওয়া। তাহলে প্যারাইটাল মানেই একটা কথা মনে রাখবা, অনুভূতি। প্যারা পড়া মানে প্যারায় পড়ে যায়, কষ্টে পড়ে যায়,
এই কষ্ট পড়া প্যারায় পড়া কি এক ধরনের অনুভূতি। তাহলে প্যারাইটাল মানেই মনে রাখবা অনুভূতি, এই যে প্যারাইটাল মানে মনে রাখবা অনুভূতি, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ এখানকার সব এমসিকিউ পারবা। তাহলে এইভাবে মনে হয় প্যারায় পড়তেছে, প্যারায় পড়ে যাওয়া মানে কষ্ট পাওয়া, কষ্ট পাওয়া মানে এক ধরনের অনুভূতি। ওকে ফাইন। এবার দেখো টেম্পোরাল, টেম্পোরাল এখানে টেম্পোরাল লোব, এই হচ্ছে টেম্পোরাল, আমাদের এই হাড়িটাকে বলে টেম্পোরাল। এখানে কি আছে? কান, তাহলে মানে আমাদের কানে শুনতে পাই, এই যে দেখো কানের শ্রুতি কেন্দ্র কই আছে? টেম্পোরাল লোব। অক্সিপিটাল, অক্সিপিটাল লোব কোনটা? পিছনে হচ্ছে অক্সিপিটাল, দেখো এই এর ঠিক উল্টা দিকে, সামনে থাকে চোখ, চোখের ঠিক ভিতরের দিকে একদম উল্টা দিকে গেলে পিছনে হচ্ছে অক্সিপিটাল। চোখের একদম পিছনে, একদম পিছনের দিকে গেলে এই হচ্ছে উল্টা দিকে অক্সিপিটাল, চোখের একদম অপোজিট। তাহলে এই অক্সিপিটালের মধ্যে মূলত এই চোখের কেন্দ্রটা, দেখো দৃষ্টি কেন্দ্র। তাহলে দৃষ্টি কেন্দ্র কোথায়? এভাবে মনে রাখবা, চোখের একদম উল্টা দিকে, একদম উল্টা দিকে, এই বরাবর অক্সিপিটাল লোব। দৃষ্টি কেন্দ্র কোথায়? অক্সিপিটাল লোবে। লিম্বিক লোব, দাগ দাও ভাই, লিম্বিক লোব পরীক্ষা আসতে পারে। মানুষের সহজাত প্রবৃত্তি যেগুলো আছে, সাপোজ তুমি খাবার খাচ্ছ, এই খাবার গ্রহণ, রেচন, তোমার জনন, এই যে সহজাত প্রবৃত্তি, মানুষ বেঁচে থাকার জন্য যা যা করে, হ্যাঁ, এই সহজাত প্রবৃত্তিগুলো হচ্ছে সব কন্ট্রোল করে লিম্বিক লোব, লিম্বিক সিস্টেম, লিম্বিক লোব। খুবই 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 ইম্পর্টেন্ট। ভাইয়া বলেছি গ্রে ম্যাটার মানে আগেই বলছিলাম একবার যে স্নায়ুকোষ থাকবে, যে স্নায়ুকোষ, স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া, সিনাপস এগুলো সব থাকে। মায়োলিন যদিও চর্বি জাতীয় পদার্থ লিখেছে, বাট আমরা জানি চর্বি এবং প্রোটিন সহ। সো পরীক্ষায় যদি মনে করো অপশন এইভাবে আসে যে মায়োলিন কোনটি দিয়ে তৈরি হয়, চর্বি প্রোটিন যোগ করে নাই, আলাদা আলাদা করে দেওয়া আছে, চর্বি প্রোটিন শর্করা, তখন তুমি চর্বি দাগাবা। মেনলি চর্বি থাকে, পাশাপাশি প্রোটিন থাকে। তাহলে আমরা সেরেব্রামের কাজ অলরেডি পড়ে ফেলছি, সব হাই ক্লাস কন্ট্রোল, এতক্ষণ ধরে যা যা পড়ছি এগুলা, এই যে সংবেদী অঙ্গ থেকে আসা সকল অনুভূতি গ্রহণ করে, তোমার যত অনুভূতি আছে সব কিছু আগে মস্তিষ্কে যাবে, হ্যাঁ, এরপরে তোমার চিন্তা বুদ্ধি মাত্র পড়লাম, হাই ক্লাস অ্যাক্টিভিটিগুলো সব কন্ট্রোল করে। নেক্সট দেখো তোমার যে বিভিন্ন সহজাত প্রবৃত্তি, তোমার সব যে তোমার এই যে তোমার খাদ্য গ্রহণ, রেচন, সব হাই ক্লাস অ্যাক্টিভিটি, এই যে লিম্বিক সিস্টেম, বাকশক্তি, কথা বলা, এরপরে ঐচ্ছিক পেশির কার্যকলাপ, দেহের ঐচ্ছিক পেশির কার্যকলাপ খুবই ইম্পর্টেন্ট, তাই না? তুমি এরকম কিন্তু হাই ক্লাস, সাপোজ তুমি একজনকে দেখলে খালি থাপ্পড় দাও, তুমি লাথি দাও, এটা খারাপ কাজ, তাই না? হাই ক্লাস অ্যাক্টিভিটি হচ্ছে তুমি নিজেকে সংযত করবা। তো এই যে ঐচ্ছিক পেশিগুলোকে কন্ট্রোল করা, এটাও কিন্তু একটা হাই ক্লাস অ্যাক্টিভিটি, এবং এগুলো সবগুলোকে কন্ট্রোল করে কে? সেরেব্রাম। এখন এটা তুমি এভাবে মনে রাখতে পারো, একটা লাইন মনে রাখতে পারো, সেরেব্রাম বললেই একটা লাইন তোমার যেন মাথায় আসে ইনশাল্লাহ, যেন আর কোনোদিন ভুল না করে, এমনিই পারবা, তারপর লিখে রাখো। আমি এই ছন্দটা পড়তাম, সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি, সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি। 26 বছরের জন্য এটা বেশি কাজে লাগবে আর কি, ওরা এখন থেকে পড়বে সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি। আশা করি আমি যেভাবে পড়াইছি, যে হাই ক্লাস অ্যাক্টিভিটি দিয়ে যেটা পড়াইছি, এটাই তোমার মনে থাকবে। তারপরেও তোমার চাইলে এটা মনে রাখতে পারো এক্সট্রা করে, সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি, সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি। কি বলছি? সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি। দেখো প্রত্যেকটা প্রথম অক্ষরে, যে সংবেদী প্রথম শব্দ, সংবেদী চিন্তা, এরপরে দেখো বিভিন্ন দেহের, এরপর বাকশক্তি, এই যে প্রথম ওয়ার্ডগুলা, হ্যাঁ। এবং সাধারণত এখান থেকে যখন প্রশ্ন আসে পুরো লাইনটা উঠে দেয়, হুবহু উঠাই দেয়। তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ডটা দেখলে বুঝে যাবো এটা কার কাজ, সেরেব্রামের কাজ। তারপরে তো আমি অলরেডি পড়াইছি, প্রত্যেকটা জিনিসই পড়াইছি। তাহলে সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি, সংবেদী চিন্তা দেহের বিভিন্ন বাকশক্তি। ওকে ফাইন, চলে আসি থ্যালামাস। থ্যালামাস একটা ডিম্বাকার অঞ্চল, এটা একটু ভিতরের দিকে সেরেব্রাল মেডুলায় থাকে, এবং এটা গ্রে ম্যাটার দিয়ে গঠিত, গ্রে ম্যাটার। তো একটু একটু অ্যাটিপিক্যাল বলে জিনিসটা পড়ানো হচ্ছে। তাহলে মনে রাখবা এটা একটু সেরেব্রাল মেডুলা, মানে একটু ভিতরের দিকে, বাট গ্রে ম্যাটার। এটা যে অগ্র মস্তিষ্কের ম্যাক্সিমাম পার্টি গ্রে ম্যাটার, হ্যাঁ। এটা দাগ দিয়ে, পরেরটা দাগ দিয়ে রাখো, হাইপোথ্যালামাস, এটাও দাগ দাও, গ্রে ম্যাটার। দেখছো? তাহলে থ্যালামাস বলো আর হাইপোথ্যালামাস বলো, গ্রে ম্যাটার নাকি হোয়াইট ম্যাটার? গ্রে ম্যাটার। ওকে, এটা নিয়ে ডাউট নাই। এবার দেখো থ্যালামাস হচ্ছে ডিম্বাকার অঞ্চল, এবং এখানে একটু খেয়াল রাখো, এটা তুমি এভাবে মনে রাখবা। থ্যালামাস কি জানো আসলে? থ্যালামাস হচ্ছে একটা স্টেশন। তোমরা দেখবা কিনা, ধরো চট্টগ্রাম থেকে একটা ট্রেন হচ্ছে সিলেট যাবে, যাওয়ার পথে সে মনে করো কুমিল্লা হচ্ছে একটা স্টেশন, কুমিল্লা স্টেশনে আসার পরে সে ডিসিশন নিল সে অমুক জায়গায় যাবে। ওই আবার ধরো সে ভাবলো যে না আমি এখন আর তোমার সিলেট যাবো না, আমি ঢাকায় যাবো, সে কুমিল্লা থেকে শিফট হয়ে আবার ঢাকা চলে গেলো। এই যে মাঝখানে একটা স্টেশন হচ্ছে একটা জাংশন, যেখানে নার্ভটা এসে দুই পাশে ভাগ হয় বা এক এক জায়গায় যেতে পারে, এই স্টেশনটাই হচ্ছে থ্যালামাস। তো যে নার্ভগুলো আমাদের ওই সেরেব্রামে যাবে, যাওয়ার পথে মাঝখানে স্টেশন হচ্ছে থ্যালামাস। ওই স্টেশনে এসে সে ফাইবারগুলো অনেক সময় ক্রস হয়, অনেক সময় একদিকে যায়, ওই স্টেশনটাই হচ্ছে মেইন।
তাহলে থ্যালামাস হচ্ছে বেসিক্যালি স্টেশন হিসেবে কাজ করে। তাহলে এভাবে মনে রাখবা, স্টেশনে অনেক মানুষ দেখবা থালা নিয়ে বসে থাকে, স্টেশন হচ্ছে থ্যালামাস। এই যে থ্যালামাস হচ্ছে রিলে স্টেশন, সংবেদী স্নায়ুর বা সংজ্ঞাবহ স্নায়ুর রিলে স্টেশন হিসেবে কাজ করে। এরা সবাই এই থ্যালামাস হয়ে তারপর গিয়ে সেরেব্রামে যায়। ওকে, এভাবে মনে রাখবা। এবার দেখো এটার আরও কিছু কাজ আছে, এটা মনে রাখা টেকনিক দেখো। ধরো একটা মানুষ তোমার বাসায় আসছে, মেহমান, সে তোমার বাসায় ড্রয়িং রুমে ঘুমায় আছে। এখন তুমি কি করলা, ওই মানুষটার উপর গিয়া তুমি সকালবেলা ডাকছে, উঠে না, পানি ফেলে দিলা। একটা মেহমান তুমি মুখে পানি ফেলে দিলা। এখন ও তো মনে করো যখন মানুষ ঘুমায় থাকে, ঘুম থেকে ইনস্ট্যান্ট উঠে, ওর কিন্তু মাথা একদম মানে ওই কে কোথায় আসে না আছে এগুলো নাও, একটা ইনস্ট্যান্ট একটা রিয়াকশন তুমি পাবা। ওই মুহূর্তে তুমি বুঝতে পারবা ওর ব্যক্তিত্বটা কেমন। সে কি উঠে তোমার একটা থাপ্পড় দিছে, নাকি সে উঠে আবার চুপচাপ বসে আছে, নাকি একটা গালি দিল, তার ব্যক্তিত্বটা কেমন তুমি ওই মুহূর্তে বুঝতে পারবা। কারণ ইনস্ট্যান্ট একটা কয়েক মাইক্রো সেকেন্ড বা মিলি সেকেন্ডের মধ্যে তুমি বুঝতে যাবা সে কেমন। কিছুক্ষণ পরে সে যখন বুঝতে পারবে, তখন সে আসতে তার নর্মাল বিহেভিয়ারটা চাইলে সে চেঞ্জ করতে পারবে। বাট ইনস্ট্যান্ট তার ব্যক্তিত্ব বোঝার উপায় কিন্তু এটা। তাহলে একটা মানুষ ঘুমায় আছে, তুমি চাপ দিলা, এদের যন্ত্রণা দিছো, তুমি পাড়াচ্ছ ওরে, ওর মধ্যে পানি দিছো, মানে চাপটা যন্ত্রণা দিয়ে ফাটাই ফেলছো, এই মুহূর্তে সে উঠে থাপ্পড় দিল, তার ব্যক্তিত্ব বুঝতে পারলা। এই কাজগুলো করে থ্যালামাস। চলো আমরা দেখি। তাহলে এক নম্বরে বললাম, এই যে সাপোজ একটা মানুষকে ঘুমায় আছে, এই যে ঘুমন্ত মানুষকে তুমি হঠাৎ জাগিয়ে তুললা। কীভাবে জাগায় তুললা? চাপ, স্পর্শ, যন্ত্রণা এগুলোর মাধ্যমে। তখন সেই লোকটা তোমাকে থাপ্পড় দিল, মানুষ তার ব্যক্তিত্ব এবং আচরণ প্রকাশ পেল। এইগুলো হচ্ছে পুরোপুরি থ্যালামাসের কাজ। ওকে, তাহলে আমি যে কথাটা বলছি, গল্পটা বলছি, এটা মানে ঘুমায় আছে, ওই গল্প দিয়ে তুমি থ্যালামাসের কাজগুলো এমনিতেই ইনশাল্লাহ পারবা, মুখস্থ করতে হবে না। চলে আসি হাইপোথ্যালামাস। অলরেডি ভাইয়া পড়াইছি। দেখো হাইপোথ্যালামাস হচ্ছে, এই যে দাগ দাও, এটা লিম্বিক সিস্টেমের অংশ। এটা খুব ইম্পর্টেন্ট। এটা আচরণগত এবং আবেগ সংক্রান্ত ব্যাপারগুলো কন্ট্রোল করে। মনে রাখবা, হতে হাইপোথ্যালামাস, হতে হরমোন। তাহলে হাইপোথ্যালামাস থেকে কিন্তু হরমোন তৈরি হয়। কোন হরমোন? এই দাগ দাও সবাই। হাইপোথ্যালামাস থেকে দুইটা হরমোন, একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন, এইটার অপর নাম হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, রেচন অধ্যায় পড়েছি। আরেকটা হচ্ছে অক্সিটোসিন। ভাইয়া মনে রাখবা, এই অক্সিটোসিনের কাজ হচ্ছে মেইনলি জরায়ুর সংকোচন করে। এই অক্সিটোসিনের কাজ জরায়ুর সংকোচন করে, সব জায়গায় সংকোচন করে, জরায়ুর সংকোচন করে, দুগ্ধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে অক্সিটোসিন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখো হাইপোথ্যালামাসের কাজ কি, দেখো একটু মানে স্বয়ংক্রিয় যে কাজগুলো হয়, স্বয়ংক্রিয় কীরকম দেখো, পাশে লিখে রাখো, একটা সুন্দর একটা ছন্দ লিখে রাখো, ক্ষুধা, ক্ষুধা, দেহ তাপ। দেখো তোমার শরীর যে হুট করে ক্ষুধা লাগছে, তোমার মনে করো হঠাৎ করে ক্ষুধা লাগছে, এটা কি তুমি ইচ্ছা করে ক্ষুধা লাগছে? না, হঠাৎ করে ক্ষুধা লেগে গেছে। এই যে হঠাৎ করে ক্ষুধা লাগা বা দেহের তাপ, গরম হওয়া, ঠান্ডা হওয়া, তোমার কন্ট্রোলের বাইরে, ভিতরে ভিতরে যা হয় হচ্ছে, নিজে নিজে কন্ট্রোল হচ্ছে। আবার ধরো তোমার রক্তচাপ, এটা কি তোমার কন্ট্রোলের ভিতরে না, এটাও কন্ট্রোলের বাইরে, তুমি জানো না যে ভিতরে কি হচ্ছে, তাই না? বাড়তে পারে, কমতে পারে। তাহলে এই যে বিষয়গুলো, ক্ষুধা, দেহের তাপ, রক্তচাপ, এগুলো সবগুলো কি স্বয়ংক্রিয়। এগুলো কোনোটাই কিন্তু তোমার কন্ট্রোলের ভিতরে না, এগুলো স্বয়ংক্রিয়। এই হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। চলো দেখি। এই যে দেখো দেহ তাপ, এই যে দেখো ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ভালো লাগা, সব কিছু, ভালোবাসা, সব কিছু, রক্তচাপ, এই যে স্বয়ংক্রিয় যত কাজগুলো আছে সব হচ্ছে হাইপোথ্যালামাস। শেষ। আচ্ছা, এবার আসি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের বেলায় ভাই একটা কথা বলছি, প্রথম কথা বলেছি এটাই, যে কঠিন যত শব্দ আছে সবগুলো মধ্য মস্তিষ্ক, কঠিন যত কিছু আছে সব হচ্ছে মধ্য মস্তিষ্ক। তো যেমন দেখো এক নম্বরে টেকটাম, বাবারে, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, বাবারে, কর্পোরা কোয়াড্রিজেমিনা, বাবারে, সেরেব্রাল প্যাডাঙ্কল, বাবা। এই যে কঠিন যেগুলো আছে সব হচ্ছে, মনে রাখবা, ইজিলি মনে রাখতে পারবা, কঠিন যা আছে সব হচ্ছে মধ্য মস্তিষ্ক। এবার একটু ভিতরে পড়ি। ট্যাকটাম হচ্ছে পৃষ্ঠীয় অংশ, উপরের দিকে পৃষ্ঠীয় অংশটাকে বলে ট্যাকটাম। এই যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এটা কেন ইম্পর্টেন্ট দেখো, একটু আগে বলছিলাম মস্তিষ্কে প্রকোষ্ঠ কয়টা আছে? 4টা। প্রকোষ্ঠ কয়টা আছে? 4টা। এই যে 4টা দিলাম, 4টা। তাহলে মস্তিষ্কে প্রকোষ্ঠ কয়টা আছে? 4টা। পার্শ্বীয় প্রকোষ্ঠ 3 নাম্বার আর 4 নাম্বার বলছিলাম, তাই না? এই যে 3 এবং 4-এর মধ্যে যে কানেকশন, এটাকে বলে এনাল, এটাকে বলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই যে 3 এবং 4-এর মধ্যে যে কানেকশন, এটাকে বলে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। এই 3 এবং 4-এর মধ্যে কানেকশনটাকে আমরা কি বলবো? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ওকে, ইনশাল্লাহ পারবা। কর্পোরা কোয়াড্রিজেমিনা 2টা গোলাকার খণ্ড দেখতে পারো, আর তেমন কাজ নাই। আচ্ছা, এবার আসি আমরা মধ্য মস্তিষ্কের কাজ কি। দেখো সহজ কথা ইনশাল্লাহ মনে রাখো, সহজ কথায় এই অধ্যায় 8-এর মধ্যে 2টা টপিক আছে, 2টা অঙ্গ আছে, স্পেশাল সংবেদী অঙ্গ, বিস্তারিত পড়া আছে। একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে কান।
এই দুইটার সমন্বয়, এই দুইটার ব্যালেন্সটা করে এই মধ্য মস্তিষ্ক। এই দুইটা আমাদের এই অধ্যায়ে যে দুইটা অঙ্গ আছে, যে মানে সংবেদী অঙ্গ, এই দুইটার ফাংশনটা এখানে আছে। দেখো দাগ দাও, দর্শন এবং শ্রবণ। তথ্যের সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে। দর্শন এবং শ্রবণ এই দুইটার সমন্বয় ঘটায় এবং প্রতিবেদন সৃষ্টি করে। তাহলে আশা করি আমরা পারবো মধ্য মস্তিষ্কের কাজ। তাহলে এই অধ্যায়ে যে দুইটা টপিক আছে, একটা হচ্ছে চোখ, চোখ দিয়ে আমরা দেখি দর্শন, আর কান দিয়ে আমরা শুনি শ্রবণ। যদিও কান দিয়ে আমরা দুইটা কাজই করি, শুনি প্লাস তোমার ভারসাম্য মেনটেন হয়, দুইটা জিনিস হয়, শ্রবণ এবং ভারসাম্য পড়াবো। আশা করি পারবা। চলে আসি পশ্চাৎ মস্তিষ্কে, এবং এটা সবচেয়ে বড় অংশের নাম সেরেবেলাম। আমরা সবাই জানি সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেবেলাম। এটারও দুইটা টুকরা আছে, স্বাভাবিক ডান বাম, দুইটার মাঝখানে একটা কানেক্টর আছে, যুক্ত করছে। এই যুক্ত করছে তার নাম হচ্ছে ভার্মিস। এই ভার্মিস মূলত দুইটা টুকরাকে যুক্ত করে, যোজক, এটা এক ধরনের যোজক, দুইটাকে যুক্ত করছে। আচ্ছা, সেরেবেলামের ওজনটা পড়বা। পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে সেরেবেলামের ওজন হচ্ছে 150 গ্রাম। তাহলে পূর্ণবয়স্ক ব্যক্তির সেরেবেলামের ওজন কত? 150 গ্রাম। ভালো জিনিস। আসি এবার এই যে সেরেবেলামের কাজ, এটা আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো, খুবই ইজি। আমি এভাবে পড়ছি, দেখো তোমরা এটা একবার পড়ে ফেললে খুব ইজি হবে। দেখো আমি এরপরে নর্মালিও পড়াই দিব। সারা বেলায় চলাফেরা করে, তাহলে মনে রাখবা চলাফেরা সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর হচ্ছে সেরেবেলাম। এই একটা ওয়ার্ড দিয়ে পারা যায়, তারপরে সবাই লিখে রাখতে পারো। সারা বেলায় চলাফেরা করে পেশিতে টান পড়ে, পেশিতে টান পড়ে দেহের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। দেহের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। সারা বেলায় চলাফেরা করে পেশিতে টান পড়ে দেহের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। তাহলে খেয়াল করে দেখো, সারা বেলা মানে হলো সেরেবেলাম। সারা বেলা মানে কি? সেরেবেলাম। চলাফেরা, তার মানে চলাফেরা নিয়ন্ত্রণ করে কে? সেরেবেলাম। তাহলে সারা বেলা দিয়ে বুঝলাম সেরেবেলামের কাজ পড়তেছি আমরা এখন। অনেক সময় ছন্দ পড়তে গিয়ে ছন্দ কার এটা মনে থাকে না, এই জন্য আমরা এটা ফিক্স করে দিলাম যে পড়তেছি হচ্ছে সেরেবেলামের ছন্দ। সারা বেলা চলাফেরা, পেশির টান, এই যে পেশির টান, দেহের ভারসাম্য, এই দেহের ভারসাম্য শেষ। তার মানে মনে রাখবা চলাফেরা সংশ্লিষ্ট যা আছে, বুঝছো? এটা এই একটা ওয়ার্ড দিয়েও কিন্তু তুমি চাইলে মনে রাখতে পারো। চলাফেরা সংশ্লিষ্ট যা আছে, দেখো চলাফেরা, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে। চলাফেরা করতে গেলে অবশ্যই পেশি লাগবে, তাই না? পেশির মাধ্যমেই তো আমরা চলি। তাহলে পেশির টান নিয়ন্ত্রণ করে, আর চলাফেরার দিক নির্ধারণ করে। এরপর এই যে এরপর আমরা চলাফেরা করতেছি, চলাফেরা করার সময় তুমি ডানে যাচ্ছ না বামে যাচ্ছ, এই যে বডির ব্যালেন্সটা, বডির যে ভারসাম্যটা, এটা রক্ষা করে কে? সেরেবেলাম। সো চলাফেরা, বডির ব্যালেন্স, চলাফেরা সংশ্লিষ্ট ইচ অ্যান্ড এভরিথিং, পেশির টান, সব কিছু কন্ট্রোল করবে কে? সেরেবেলাম। সেরেবেলামের কথা বললেই একটা কথা তোমার জন্য মাথায় আসে, চলাফেরা। চলে আসি এরপরে। এবার চলে আসি আমরা পন্স। ভাই পন্সটা খুবই ইজি, বুঝছো? পথে পন্স, পথে প্রতিবর্ত কেন্দ্র। দাগ দাও, ইজি। পথে পন্স, পথে প্রতিবর্ত কেন্দ্র। সতে শ্বসন, এই যে সতে শ্বসন, সতে শ্বসন, এই যে গেল ইনশাল্লাহ শেষ। দুইটাই মেইন জিনিস, সতে শ্বসন। এই যে মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবেদ প্রবাহের, এই যে পথে পন্স, পথে প্রেরণ কেন্দ্র, এই যে দেখো সব মিলে যায়। পথে পন্স, পথে প্রেরণ কেন্দ্র। এবার দেখো সতে আরেকটা হচ্ছে, দেখো সবার মাঝখানে সতে, দেখো সতে হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ, দুইটার মাঝখানের কানেক্টিং পথ, দুইটার কানেক্টিং পথ বল, দুইটার মধ্যে সঞ্চালন পথ হিসেবে কাজ করে পন্স। তাহলে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের মধ্যে সঞ্চালন পথ হিসেবে কাজ করে। বাট এরপর মেডুলা অবলঙ্গটাও আছে, সেটা বেশি ইম্পর্টেন্ট না। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেটা বললাম, প্রতিবর্ত কেন্দ্র, শ্বসন, আর এখানে প্রেরণ কেন্দ্র। ওকে, তারপরে তো এটা পড়াই দিচ্ছি যেন ইনশাল্লাহ আসতে পারো। এবার আসি মেডুলা অবলঙ্গটা। ভাই দেখো মেডুলা অবলঙ্গটার বেলায় একটু এভাবে মনে রাখতে পারো, মেডুলা বা মদ সংশ্লিষ্ট যে কাজগুলা, একটু বলতে খারাপ দেখায়, বাট এভাবে পড়লে আমার মনে থাকবে আর কি এমসিকিউর জন্য। যেমন কেউ মনে করে মদ খেয়ে আসছে, মাতাল, হৃদস্পন্দন বেশি দেখবা, মানে অবস্থা খারাপ, বুক ধরফর করতেছে, শ্বাস নিতেছে উল্টাপাল্টা, যা ইচ্ছা তা উল্টাপাল্টা খাওয়া দাওয়া করতেছে, গলাধকরণ করতেছে, খালি কাশতেছে, রক্তবাহিকা সংকোচন, লালাকরণ, মানে শুয়ে শুয়ে পড়ে আছে, মুখ দিয়ে লালাকরণ হচ্ছে। হ্যাঁ, এরপরে দেখবা যেখানে সেখানে বমি করতেছে, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতেছে, মদ খেয়ে আসছে, তার এরকম সব সংকোচন, চাপ টাপ, এগুলো সব হচ্ছে। এবারে দেখো এই যে পৌষ্টিক নালী পেরিস্টালসিস, বেশি বেশি পৌষ্টিক নালীতে চাপ দিচ্ছে, এই যে চাপ দেওয়ার কারণে বেশি বেশি মানে মলমূত্র ত্যাগ করতেছে যেখানে সেখানে। এই যে মদ সংশ্লিষ্ট বিষয়গুলো যেভাবে বললাম, এগুলো সব মনে রাখবা মেডুলা অবলঙ্গটার কাজ। এটা আমি জানি এটা এভাবে বলা হয়তো ঠিক না, কিন্তু আমি মনে রাখার স্বার্থে বলছি, কারণ মনে রাখার স্বার্থে আমরা মেডিকেলের জন্য এভাবে পড়ি, অনেক কিছুই পড়ি। আচ্ছা, এবার আসি, দেখো মেডুলা অবলঙ্গটা 1 2 3 4 5 6 7 8 9, 9টা অক্ষর আছে। দাগ দাও,
9, 10, 11, 12 এই 4টা কর্টেক্স স্নায়ুর উৎপত্তি স্থিতিশীল কাজ করে। এই 4টার শুরু এখান থেকে। এবার মনে রাখবা মেডুলা অবলঙ্গটা লিখতে 9টা অক্ষর আছে, তো 9 থেকে শুরু। 9, 10, 11, 12 এই 4 কর্টেক্স স্নায়ুর উৎসস্থল হিসেবে কাজ করে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট 3 স্টার দাগ দাও সবাই। ব্রেন স্টেম কাকে বলে? ব্রেন স্টেম 3টা পার্ট একসাথে দাগ দাও। মধ্য মস্তিষ্ক, পন্স আর মেডুলা অবলঙ্গটা। তাহলে খেয়াল করো, পশ্চাৎ মস্তিষ্কের সেরেবেলাম কিন্তু এই ব্রেন স্টেমের পার্ট না। তাহলে ব্রেন স্টেমের পার্ট 3টা কি বললাম ভাইয়া? ব্রেন স্টেমের পার্ট 3টা বলেছি। একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, দেখো একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এরপরে পন্স আর একটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। সেরেবেলাম কিন্তু নাই। মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক আছে, পশ্চাতের সেরেবেলাম কিন্তু নাই, কারণ সেরেবেলামটা একটা পাশে পড়ে গেছে। ওকে, তাহলে মধ্য মস্তিষ্ক, পন্স এবং মিডুলা, দুই পাশে মাঝখানে পন্স, আরও ইজি। চলে আসি মস্তিষ্কের প্রকোষ্ঠ। ভাইয়া পড়ায় ফেলছি, বলো কয়টা আছে? 4টা। এই যে 4টা ভেন্ট্রিকল, 4টা প্রকোষ্ঠ পড়াইছি, তাই না? 4টা ভেন্ট্রিকল বা 4টা প্রকোষ্ঠ আছে, এবং এটাও পড়াইছি 2টা পার্শ্বীয়। এই যে 2টা হচ্ছে পার্শ্বীয়, সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে আছে। ভাই ছবি আঁকছিলাম। 3 এবং 4কে যুক্ত করছে কি ভাইয়া? পড়াইছিলাম, মনে আছে? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এই যে পরের স্লাইডে থাকবে। এই যে দেখো, চতুর্থ ভেন্ট্রিকল, এই যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এই যে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস বা সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে 3 নম্বরটা যুক্ত থাকে। ওকে, তাহলে খেয়াল করো, এই যে দেখো এখানে 2টা 3, 4, তাই না? সহজ ছবি আর কি, বোঝার ছবি। 3 এবং 4কে যুক্ত করছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট, বা এটা আরেকটা নাম অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। এখন কথা হলো ভাইয়া, তাহলে এই 2টার সাথে এর যুক্ত করছে কে? 3 নম্বরের সাথে পার্শ্বীয় ভেন্ট্রিকলকে যুক্ত করছে কে? এই যে এটার নাম আছে, এটাকে বলে ফোরামেন অফ মুনরো। এই যে ফোরামেন অফ মুনরো, দাগ দাও সবাই। এই যে দাগ দাও, ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন বা ফোরামেন অফ মুনরোর মাধ্যমে এটা ওই পার্শ্বীয় ভেন্ট্রিকুলের সাথে লাগানো থাকে। তাহলে দেখছো, তাহলে এখানে দেখো প্রথম কানেকশনটা, এই কানেকশনের নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, যেটার মাঝখানে ছিদ্র, বা ফোরামেন অফ মুনরো। আর পরের যে নালীর মতো, এর নাম হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ক্লিয়ার? তাহলে ফার্স্টে এখানে 2টা হলো পার্শ্বীয় ভেন্ট্রিকল, তৃতীয় ভেন্ট্রিকল, চতুর্থ ভেন্ট্রিকল। এই তৃতীয় ভেন্ট্রিকলের মধ্যেই কিন্তু থাকে পিনিয়াল গ্রন্থি। এই তৃতীয় ভেন্ট্রিকলের মধ্যেই কি থাকে? পিনিয়াল গ্রন্থি, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে পার্শ্বীয় ভেন্ট্রিকলের সাথে 3 নম্বর ভেন্ট্রিকলের কানেকশন, ছিদ্রের নাম কি? ফোরামেন অফ মুনরো। 3-এর সাথে 4-এর কানেকশন, নাম কি? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। আশা করি ইনশাল্লাহ সবাই পারবা। অ্যাকুইডাক্ট, এই যে দেখো অ্যাকুইডাক্ট বা অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। সিএসএফ, সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড। আমরা জানি সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড হচ্ছে আমাদের ব্রেনের এবং স্পাইনাল কর্ডের মধ্যে থাকে, এবং এটা আমি তোমাদেরকে পড়ায় আসছি, এপেন্ডাইমাল কোষ তৈরি করে, মনে আছে? পড়াইছি, আমি পড়াই ফেলছি অলরেডি। এবং এটা মেনিনজাস, এই যে মেনিনজাসও কিন্তু এটা ক্ষরণ করে, এটা অলরেডি পড়াই ফেলছি। এটা কোথায় থাকে মেইনলি? দেখো দাগ দাও, এই যে সাব অ্যারাকনয়েড স্থানের মধ্যে, এই যে মাঝখানে যে পার্টটা, সব ক্ষেত্রে দেখবে অ্যান্সার এটাই, সাব অ্যারাকনয়েড স্থানের মধ্যে অবস্থিত। সুষুম্না মস্তিষ্কের ভেন্ট্রিকলের মধ্যে থাকে, খালি জায়গায় থাকে। সুষুম্নাকাণ্ডে যে কেন্দ্রীয় নালী আছে মাঝখানে, এই নালীর মধ্যে আছে। সো অনেকগুলো পজিশন আছে। আচ্ছা, কোনো কালার নাই, স্বচ্ছ পানির মতো। হ্যাঁ, সিএসএফ। আমরা চলে আসি এখানকার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। এখানে লিম্ফোসাইট কোষ থাকে, লিম্ফোসাইট। এতে যে রক্তকণিকা আছে, নাম কি? লিম্ফোসাইট। এটা একটু খাদ্যধর্মী, এটা একটু দাগ দিও। আমাদের রক্ত কিন্তু সামান্য খাদ্যধর্মী, পিএইচ 7.35 থেকে 7.45। এটা কিন্তু ওই টাইপের একটু খাদ্যধর্মী, এবং পিএইচটা কিন্তু রক্তের ওটার কাছাকাছি, 7.33 কাছাকাছি, কিন্তু 7.33। আর রক্তে কত ছিল? রক্তে 7.35 থেকে 7.45, এটা কত? 7.33। ওকে, ইনশাল্লাহ আপেক্ষিক গুরুত্ব একটু দেখতে পারো, বাট বেশি ইম্পর্টেন্ট না। মনে রাখবা এটা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে এর পরিমাণ কত? 140 থেকে 150 মিলিলিটার। আর দৈনন্দিন ক্ষরণ হয় 500 ml। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এটা মুখস্থ করতে হবে তোমার। সর্বদা পরিবর্তনশীল এবং সর্বদা ক্ষরিত হয়, শোষিত হয়। এই জন্যই কিন্তু প্রতিদিন তৈরি হয় 500, কিন্তু মানুষের বডিতে থাকে কত? 140 থেকে 150। কারণ তৈরি হয় এবং খুব ফাস্ট, কারণ এটা কিন্তু পুরো ব্রেনটা ক্লিয়ার রাখে, সহজ কথায়। সো ভেরি মাচ ইম্পর্টেন্ট, তুমি বুঝতে পারছো ব্রেনের ইম্পর্টেন্ট ফ্লুইড। ওকে, তাহলে এটা একজন পূর্ণবয়স্ক মানুষে কী পরিমাণ থাকে? 140 থেকে 150 মিলিলিটার। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে এর পরিমাণ কত? 140 থেকে 150 মিলিলিটার। আর দৈনন্দিন ক্ষরণ, প্রত্যেকদিন ক্ষরণ হয়, এটা বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকদিন কী পরিমাণ সিএসএফ ক্ষরণ হয়? 500 ml, হাফ লিটার। তাহলে প্রত্যেকদিন কী পরিমাণ সিএসএফ ক্ষরণ হয়? উত্তর হচ্ছে 500 ml বা হাফ লিটার। এই যে এটার মেইন ফাংশনগুলোর মধ্যে একটা হচ্ছে এটা মস্তিষ্ককে ভাষায় রাখে, যার কারণে মস্তিষ্কের যে 1.5 কেজি ওজন, এটা ফিল হয় না। ফিল হয় মাত্র 50 গ্রামের মতো। এই যে
মস্তিষ্কের 1.5 কেজি বা 1500 গ্রাম থেকে এটার ওজন কমায় নিয়ে আসে 50 গ্রামে। এই জন্য আমরা এই মাথাটাকে সুন্দর মতো নিয়ে আল্লাহর মতো হাঁটতে পারি, ঠিক আছে? তাহলে 1500 গ্রাম থেকে কমায় কত নিয়ে আসে? 50 গ্রামে, মাত্র 50 গ্রাম। এই জন্য আমরা যে হাঁটি আমাদের কি মাথার কি আলাদা ওয়েট বলে ফিল হয়? ফিল হয় না, কারণ আল্লাহ কি সুন্দর ব্যালেন্স করে দিছে। ওকে ওকে, থ্যালামাস দেখো গন্ধ ছাড়া অন্যান্য সংবেদী উদ্দীপনাগুলোকে সেরেব্রামে প্রেরণ করে। এটা একটা ভালো এমসিকিউ, গন্ধ ছাড়া। তো পরীক্ষা আসতে পারে যে কোনটি থ্যালামাস সেরেব্রামে প্রেরণ করে না। উত্তর হবে গন্ধ। গন্ধ করে না, কোনটি প্রেরণ করে না, এটা পরীক্ষা আসতে পারে। 12 জোড়া কর্টেক্স নেও, আমরা এখন 12 জোড়া কর্টেক্স নেও, এখান থেকে পড়বো না, আমরা এখান থেকে সরাসরি আসলে 4 থেকে পড়বো ইনশাল্লাহ। এই যে সবাই একটু দেখো অপটিক্স স্নায়ুটা একটু দেখো, অপটিক্স স্নায়ু দেখো, এই যে এখানে একটা এক্স আকৃতি তৈরি করছে না, এক্স আকৃতি, এই যে এটা মাঝে মধ্যে একটু আসতে পারে। অপটিক্স স্নায়ু কিন্তু এই এক্স আকৃতির এই গঠনটাকে আমরা বলি কায়াজমা। তোমরা কিন্তু কোষ বিভাজন অধ্যায়েও পড়ছো, এই যে এক্স আকৃতির কায়াজমা। অপটিক্স স্নায়ু কিন্তু এক্স আকৃতির কায়াজমা তৈরি করে। এই এক্স আকৃতির কাঠামো আর কেউ তৈরি করে না, কে তৈরি করে? অপটিক্স স্নায়ু। এটা একটু মনে রাখবা, তাইলে হইলো আমাদের দেখার স্নায়ু। দেখি আমরা এটা দিয়ে চলে আসি, আমরা একটা বক্স পড়বো এখান থেকে, সব কিছু না, আমরা শুধু জাস্ট এই বক্সটা পড়বো। মনে রাখবা এই বক্সটা, মনে রাখবা, সবাই মনে রাখবা এই বক্সটা কিন্তু, এই যে বক্সটা, এটা কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এই বক্স থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসতে পারে, খুবই হাই চান্স। এবং এই বক্সটা পড়লে, ভালো করে পড়লে, এখান থেকে স্নায়ুর যে কয়েক পৃষ্ঠা আছে এগুলো পড়া লাগে না। ওকে, সো আমরা বক্সের প্রত্যেকটা কলামই পড়বো, এখানকার প্রত্যেকটা পার্টি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা পার্টি ইম্পর্টেন্ট। সবাই একটু খেয়াল করো, তাহলে এই বক্সটা তোমার জন্য অনেক ইজি হবে। ওকে, মনে রাখবা প্রথমে হচ্ছে আমাদের স্নায়ুর নামগুলা সিরিয়ালি মুখস্থ পারতে হবে, একদম স্নায়ুর নাম সিরিয়ালি। আমি একটা সুন্দর টেকনিক তোমাকে দিয়ে দিই, সবাই একটু খেয়াল করো। আমরা ফার্স্টে দেখো 3টা নাম আছে, একটা অলফ্যাক্টরি, একটা অপটিক, একটা অকুলোমোটর। 3টে ও দিয়ে আমরা মনে রাখবো, তাহলে O3 3টা ও, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, 3টা ও আছে। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। ওকে, তাহলে 3টা ও, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আচ্ছা, নেক্সট দুইটা T2, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, 3টা ও গেল, তারপর 2টা T2, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। তাহলে O3 T2, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, T2, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, T2, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, O3 T2। নেক্সট দেখো আফা মানে এতে অ্যাবডুসেন্স, এফ দিয়ে ফেসিয়াল, এতে অডিটরি, এই যে আফা। তাহলে O3 T2 আফা, O3 T2 আফা। গ্লাস নিয়ে ভাগছে, কই ভাগছে? গ্লাস নিয়ে ভাগছে, মানে ভেঙে গেছে। তাহলে O3 T2 আফা ভেঙে গেছে, কোথায় ভাগছে বা কি নিয়ে ভাগছে? গ্লাস নিয়ে ভাগছে। তাহলে O3 T2 আফা, এই যে O3, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, T2, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। আফা অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। গ্লাস নিয়ে ভাগছে, গ্লসোফেরেঞ্জিয়াল, ভাগছে মানে ভেগাস। বলতে পারো ভাই আপনি ছন্দ কেন পড়াচ্ছেন, সিরিয়াল মুখস্থ রাখতে হবে? ডেফিনেটলি এখানে প্রশ্ন আসে 5 নম্বর কর্টেক্স স্নায়ুর নাম কি, 7 নম্বরের নাম কি, 9 নম্বরের নাম কি। 7 এবং 9 বেশি আসে, বুঝছো? 7 এবং 9 বেশি আসে। সেখান থেকে পরীক্ষা এভাবে প্রশ্ন আসে, অত নাম্বার স্নায়ুর নাম কি। এই জন্য এটা একদম নাম সিরিয়াল সব পারতে হবে। তাহলে আমি তোমাকে ক্লাসের মধ্যেই পড়াই দিচ্ছি, এই ভিডিওতে পড়াই দিচ্ছি, যেন তুমি ইনশাল্লাহ একদম মুখস্থ করে যেতে পারো। O3 T2 আফা গ্লাস নিয়ে ভাগছে, এটা কারো ভুল হবে না ইনশাল্লাহ। O3 T2 আফা গ্লাস নিয়ে ভাগছে। O3 মানে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, T2 ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। আমি আবারও বলছি, O3 T2 আফা গ্লাস নিয়ে ভাগছে। তাহলে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল। আফা মানে অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। ওকে, আফা অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি। তাহলে O3 T2 আফা গ্লাস নিয়ে ভাগছে। গ্লাস মানে গ্লসোফেরিঞ্জিয়াল, গ্লাস মানে কি? গ্লসোফেরিঞ্জিয়াল, যে গ্লসোফেরিঞ্জিয়াল। গ্লাস নিয়ে ভাগছে মানে ভেগাস, এবং এটা সবচেয়ে বেশি বিস্তৃত স্নায়ু, অনেক বেশি শাখা, অনেক জায়গায় বিস্তৃত। গ্লাস নিয়ে ভাগছে মানে ভেগাস। এবার দেখো স্পাইনাল অ্যাক্সেসরিয়াল হাইপোগ্লোসাল। এখন আমরা এটা এভাবে মনে রাখবো যে গ্লাস নিয়ে ভাগছে, কোথায় ভাগছে? স্পেনে। গ্লাস নিয়ে ভাগছে কোথায়?
স্পেনে, স্পেনের কোথায়? স্পেনের হাই কমিশনে, স্পেনের হাই কমিশনে, স্পেনের হাই কমিশনে। আর তুমি শুধু স্পেন দিয়ে মনে রাখতে পারো, লাস্টেরটা এমনি পারা যায়, হাইপো মানে হাইপোগ্লোসাল, আমরা জানি হাইপো মানে নিচে, তো সবার নিচে আসছে হাইপোগ্লোসাল, এমনি পারা যায়। তো স্পাইনাল অ্যাক্সেসরি, স্পেন দিয়ে মনে রাখতে পারো স্পাইনাল অ্যাক্সেসরি। তাহলে O3T2 আফা গ্লাস নিয়ে ভাগছে কোথায়? স্পেনে। 12 যদি 12টাই মনে রাখতে চাও, স্পেনের হাই কমিশনে। ওকে, তাহলে স্পেন মানে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, আর হাই মানে হচ্ছে হাইপোগ্লোসাল। তাহলে O3T2 আফা গ্লাস নিয়ে ভাগছে স্পেনের হাই কমিশনে। আমি 12টা কর্টেক্স নেওয়ার নাম একদম সিরিয়ালি বলি, সবাই খেয়াল করো। O3T2 অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, আফা অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি। গ্লাস নিয়ে ভাগছে গ্লসোফেরেঞ্জিয়াল, ভেগাস। কোথায় ভাগছে? স্পেনে, স্পাইনাল অ্যাক্সেসরি। আর সবার লাস্টেরটা কি? হাইপোগ্লোসাল, হাইপো মানে নিচে। এই হচ্ছে আমাদের 12 জোড়া কর্টেক্স নিয়ে, একদম 12টার নাম সিরিয়ালি। পরীক্ষায় আমি বলেছি 7 এবং 9 বেশি আসে। আচ্ছা, এইটা আমরা তাহলে অলরেডি আলহামদুলিল্লাহ পড়ে ফেলছি। এবার পড়বো উচ্চ। উচ্চ মনে রাখবা, প্রথম 2টা অগ্র মস্তিষ্ক, পরের 2টা মধ্য মস্তিষ্ক, আর বাকি সব পশ্চাৎ মস্তিষ্ক। একদম সহজ। উচ্চ কি বললাম? প্রথম 2টা অগ্র মস্তিষ্ক, পরের 2টা মধ্য মস্তিষ্ক, বাকি সব কি? পশ্চাৎ মস্তিষ্ক। প্রথম 2টা অগ্র মস্তিষ্ক, পরের 2টা মধ্য মস্তিষ্ক, বাকি সব কি? পশ্চাৎ মস্তিষ্ক। ওকে, অগ্র মস্তিষ্ক 2টা, 2টা হচ্ছে মধ্য মস্তিষ্ক, বাকি সব কি? পশ্চাৎ মস্তিষ্ক। এখন এই পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কিছু পড়া আছে, আমরা পড়বো। দেখো, অলফ্যাক্টরি, অপটিক, প্রথম 2টা হলো অগ্র মস্তিষ্ক, পরের 2টা কি? মধ্য মস্তিষ্ক, আর 5 থেকে শুরু করে বাকি সব কি? পশ্চাৎ মস্তিষ্ক। আমরা সবাই জানি 5 থেকে শুরু করে বাকি সব পশ্চাৎ মস্তিষ্ক। শেষ। এখন এগুলার মধ্যে একটু পড়া আছে, একটু খেয়াল করে দেখো ভাই। দেখো, এই পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে 3টা, এই ধরো আমি এখানে একটু ছবিটা আঁকি। ধরো এই হচ্ছে ধরো পশ্চাৎ মস্তিষ্ক, সাপোজ মনে করো এটা হচ্ছে পন্স, এটা মনে করো মেডুলা, ঠিক আছে? এটা হচ্ছে তাদের মাঝখানে জয়েন্টটা, এই হচ্ছে জয়েন্ট, এই হচ্ছে জয়েন্ট। মনে রাখবা, পন্স থেকে আসে 5 নাম্বারটা, এখানে আঁকি। দেখো, পন্স থেকে আসে, এইখান থেকে বের হয়, এই যে দেখো, প্রথম 2টা হলো অগ্র মস্তিষ্ক, পরের 2টা মধ্য মস্তিষ্ক, এগুলো শেষ। 5 থেকে শুরু করে সবাই কি? নিচের দিকে, পশ্চাৎ মস্তিষ্ক। 5 নাম্বারটা আসে একদম পন্সের 2 পাশ থেকে। ওকে, ফাইন। 6, 7, 8 এই 3টা হচ্ছে পন্স এবং মেডুলার জাংশন থেকে। 6, 7, 8 এই 3টা কি বলছি? পন্স এবং মেডুলার জাংশন থেকে। সবাই ছবিটা এঁকে রাখবা, তাহলে আরো ইজি হবে। আর 9 থেকে শুরু করে বাকি সব হচ্ছে ডিরেক্টলি মেডুলা। তোমাদেরকে আগেই পড়ে আসছিলাম, মেডুলা অবলঙ্গটার মধ্যে 9টা অক্ষর আছে, 9 দিয়ে শুরু। তাহলে পন্সে 5 নাম্বার, পন্স এবং মেডুলার মাঝখানে জয়েন্টে 6, 7, 8 এই যে দেখো 2টা সংযোগস্থল, পন্স এবং মেডুলার সংযোগস্থল, সংযোগস্থল দাগায় রাখো। আর এই ছবিটা এঁকে রাখো বইয়ের উপরে, তাহলে আরো ইজি হবে। তাহলে সবাই মুখস্থ হয়েছে কিনা দেখো। উচ্চ, প্রথম 2টা কি? অগ্র মস্তিষ্ক, পরের 2টা মধ্য মস্তিষ্ক, বাকি সব পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, এটা ক্লিয়ার। ওই বাকি সব যে পশ্চাৎ মস্তিষ্ক, এগুলোর মধ্যে পড়ো। 5 নাম্বারটা পন্স থেকে শেষ। পথে 5, পথে পন্স, পথে 5, পথে পন্স, শেষ। মাঝখানে জয়েন্ট জাংশন থেকে 6, 7, 8, 6, 7, 8 আর বাকি 9, 10, 11, 12 এগুলো কি? মেডুলা। মেডুলা অবলঙ্গটা লিখতে 9টা অক্ষর আছে, 9 নাম্বার থেকে শুরু, শেষ। একদম উচ্চ সবগুলো আলহামদুলিল্লাহ ভালো করে পড়া শেষ। এই ছবিটা সবাই এঁকে রেখো। হ্যাঁ, এই ছবিটা সবাই একটু এঁকে রেখো। হ্যাঁ, ওকে, এটা একটু এঁকে রেখো সবাই। আমি এটা মুছে ফেললাম, না মুছবো না, থাকুক এটা, কারণ স্লাইড তোমাদের দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, চলে আসি। দেখো, এখন শাখা। শাখা পড়ার আগে আমরা প্রকৃতি পড়ব। প্রকৃতি মনে রাখবো, সবাই লিখে রাখো। প্রকৃতি সবাই লিখে রাখো, লিখে রাখো সবাই। চেষ্টিও, চেষ্টিও মানে হচ্ছে, সরি, ফার্স্টে সংবেদী, ফার্স্টে সংবেদী। সংবেদী কারা? একদম মুখস্থ। সংবেদী হচ্ছে 128, সংবেদী হচ্ছে 128। সংবেদী কত? 128। 1 নাম্বার, 2 নাম্বার এবং 8 নাম্বার। 1 নাম্বার কোনটা? অলফ্যাক্টরি, 2 নাম্বারে অপটিক, 8 নাম্বারটা অডিটরি। মুখস্থ পারবা, তাহলে 128 মুখস্থ করো সবাই। সংবেদী কত? 128। সংবেদী কত? 128। সংবেদী কত? 128। এবার পাশে চেষ্টিও লিখে রাখো। চেষ্টি হচ্ছে 3, 4, 6, 11, 12। 3, 4, 6, 11, 12। সংবেদী কত? 128। সবাই মুখস্থ। সংবেদী কত? 128। সংবেদী 128। চেষ্টিও কত? 3, 4, 6, 11, 12। 3, 4, 6, 11, 12। সংবেদী কত? 128। সংবেদী কত? 128। চেষ্টি কত বললাম? 3, 4, 6, 11, 12। 3, 4, 6, 11, 12। ফিক্সড, ইনশাল্লাহ পারবা? ওকে, আশা করি সবাই পারবা।
দেখো সংবেদী কত 128 মুখস্থ 128 চেষ্টীয় কত 3 4 6 11 12 3 4 6 11 12 আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে মিশ্র ওকে এবং আরেকটা কথা তোমাকে বলে রাখি যারা মিশ্র ওদের ইউজুয়ালি শাখা আছে ওকে আমি একটু পরে দেখাবো যাদের শাখা আছে সবাই মিশ্র সংবেদী কত 128 চেষ্টীয় কত 3 4 6 11 12 3 4 6 11 12 মুখস্থ করে ফেলো সংবেদী কত 128 চেষ্টীয় কত 3 4 6 11 12 এই জন্য সিরিয়ালটা ইম্পর্টেন্ট সিরিয়ালটা আমরা বলি O3 T2 আফা গ্লাস নিয়ে ভাগছে স্পেনে একদম সহজ O3 অলফ্যাক্টরি অপটিক ওকুলোমোটর T2 ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল আফা অ্যাবডুসেন্স ফেশিয়াল অডিটরি গ্লাস নিয়ে ভাগছে গ্লাস মানে গ্লসোফেরেঞ্জিয়াল ভাগছে মানে ভ্যাগাস কোথায় ভাগছে স্পেনে স্পাইনাল অ্যাক্সেসরি আর লাস্টেরটা কি হাইপোগ্লোসাল একদমই সহজ তাহলে আমরা আলহামদুলিল্লাহ এটাও পড়ে ফেলছি আমরা এখন পড়বো শাখা আমরা এখন পড়বো কি শাখা চলো দেখি শাখা পড়ি শাখা দেখো ফার্স্টে দেখো এই 5 নম্বর শাখা আছে বলছিলাম যাদের শাখা আছে ওরা মিশ্র হয় এখানে দেখো সংবেদীয় 5 নাই চেষ্টীয় 5 নাই ওকে আচ্ছা এটা মনে রাখবে এভাবে টম দিয়ে টম পাশে দেখে রাখো টম অ্যান্ড জেরি টিতে ট্রাইজেমিনালের শাখা 3টা ওতে অপথালমিক এম দিয়ে মেক্সিলারি এম দিয়ে মেন্ডিবুলার ট্রাইজেমিনালের শাখা কয়টা 3টা অপথালমিক মেক্সিলারি মেন্ডিবুলার অপথালমিক এখানে লিখে রাখো এটা হচ্ছে 3টার মধ্যে সবচেয়ে ছোট পরীক্ষা আসে ট্রাইজেমিনালের সবচেয়ে ছোট শাখা কোনটা উত্তর হচ্ছে অপথালমিক তাহলে ট্রাইজেমিনালের শাখা 3টা OMMM অপথালমিক মেক্সিলারি মেন্ডিবুলার শেষ পরেরটা এসে দেখো ফেশিয়াল তোমরা মনে রাখবা ফেশিয়াল মানে কি মুখে আমরা অনেক সময় করে না ফেশিয়াল করে সবাই মুখের মধ্যে অনেক কিছু দেয়তে তো ফেশিয়াল করতে গেলে কিন্তু মুখের পিএইচটা খুবই ইম্পর্টেন্ট পিএইচ যদি উল্টাপাল্টা হয় কিন্তু ঝামেলা হয় ব্রণ উঠে তাহলে ফেশিয়ালে কিন্তু পিএইচ ইম্পর্টেন্ট মুখের পিএইচের সাথে তোমার যেটা তুমি ইউজ করবা এটা পিএইচটা এটা ম্যাচ করতে হবে নাহলে কিন্তু ঝামেলা তাহলে ফেশিয়াল করতে গেলে তোমার একটা কথায় মাথায় আসবে পিএইচ কি মাথায় আসবে পিএইচ এই যে পিএইচ পিতে হচ্ছে প্যালেটাইন এইচ দিয়ে হচ্ছে হায়োমেন্ডিবুলার তাহলে ফেশিয়ালের শাখা কয়টা 2টা পিএইচ পিতে হচ্ছে প্যালেটাইন এইচ দিয়ে কি হায়োমেন্ডিবুলার পিএইচ পিতে প্যালেটাইন এইচ দিয়ে হায়োমেন্ডিবুলার এবার দেখো ভ্যাগাসের 4টা শাখা ভ্যাগাসের অনেকগুলো শাখা দেখো এটা তুমি ছন্দ ছাড়াও মনে রাখতে পারো ছন্দ দিয়েও মনে রাখতে পারো ছন্দ দিয়ে এভাবে মনে রাখতে পারো ভ্যাগাস এটা আমার ছন্দ ছাড়াই মনে থাকতো ভ্যাগাস কালো পোলা ভ্যাগাস মানে ভ্যাগাস গতে গ্যাস্ট্রিক এই যে দাগ দাও গতে গ্যাস্ট্রিক কালো মানে কতে কার্ডিয়াক লতে লেরিঞ্জিয়াল কালো লতে লেরিঞ্জিয়াল পোলা মানে পালমোনারি শেষ ভ্যাগাস কালো পোলা ভ্যাগাসের গতে হচ্ছে গ্যাস্ট্রিক গতে কি গ্যাস্ট্রিক মানে কি পাকস্থলী সবাই আমরা জানি গ্যাস্ট্রিক মানে পাকস্থলী সংশ্লিষ্ট গ্যাস্ট্রিকের ব্যথা পাকস্থলীর ব্যথা কালো কতে কি কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড সবাই জানি কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড লেরিঞ্জিয়াল মানে ষড়যন্ত্র সবাই জানি ষড়যন্ত্র ভোকাল কর্ড থাকে পড়ছো লেরিংস হ্যাঁ ষড়যন্ত্র পোলা পালমোনারি মানে ফুসফুস সবাই আমরা জানি পালমোনারি ধমনী পালমোনারি শিরা মানে ফুসফুসীয় ধমনী ফুসফুসীয় শিরা তার পালমোনারি বাংলা হলো ফুসফুস সবাই পারি এই দেখো ভ্যাগাস অনেক বেশি বিস্তৃত এবং ভ্যাগাসকে কিন্তু আরেকটা নাম আছে ক্ষুধার্ত স্নায়ু বলা হয় ক্ষুধার্ত স্নায়ু পাকস্থলীর মধ্যে আছে যাক এটা পারবো ইনশাল্লাহ তাহলে আমাদের শাখাগুলোও শেষ শাখাও পড়া শেষ তাহলে আমরা এখন পড়বো হচ্ছে এটাও আমাদের পড়া শেষ আমরা বিস্তার এবং কাজ একসাথে পড়বো সবাই খেয়াল করো ফ্যাক্টরি মনে রাখবে ফ্যাক্টরিতে গন্ধ পাওয়া যায় যে কোনো ফ্যাক্টরিতে ঢুকলে দেবে গন্ধ তাই না একটা গন্ধ থেকে বুঝতে পারবো কিসের ফ্যাক্টরি তাহলে ফ্যাক্টরি মানে গন্ধ নাকের ঘ্রাণ তাহলে অল ফ্যাক্টরি কই থাকে নাকে এই যে নাসিকাতে নাকের আমরা ঘ্রাণের অনুভূতি পাই কার মাধ্যমে অল ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরিতে গন্ধ আছে এবার মনে রাখবা শেষ চোখে দেখি অপটিক সবাই পারে বিভিন্ন দেখবা বিভিন্ন চশমার দোকানের নাম লেখা থাকে অমুক অপটিক্স তমুক অপটিক মানে চোখের স্নায়ু যেটাতে আমরা দেখি চোখের রেটিনায় থাকে দাগ দাও চোখের রেটিনা এটা আমরা দেখি দর্শন অনুভূতি আচ্ছা এই যে ওকুলোমোটর এটা মনে রাখবা চক্ষু পেশিকে নিয়ন্ত্রণ করে চোখের পেশি চক্ষু পেশিকে নিয়ন্ত্রণ করে চক্ষু পেশি অনেক ধরনের আছে এই অধ্যায়ে পড়ানো আছে পরের পাশে মানে লাস্টের ওই সেকেন্ড পার্টটাতে চক্ষু পেশিকে নিয়ন্ত্রণ করে কে ওকুলোমোটর চক্ষু পেশি অনেক ধরনের আছে সবগুলোকে সে করে না দুইটা ব্যতিক্রম আছে এইটা পড়তে হবে সবাই ব্যতিক্রমগুলো লিখে রাখো
আমরা একটা লিখবো সালফেট, SO4 সালফেট। ভাই সালফেট কি আবার? দেখো এস মানে সুপিরিয়র, সুপিরিয়র, ও মানে অবলিক, ও মানে অবলিক, সুপিরিয়র অবলিক পেশি, এইটাকে নিয়ন্ত্রণ করে 4 নাম্বার। 4 নাম্বার কে? ট্রক্লিয়ার। 4 নাম্বার কে? ট্রক্লিয়ার। এই জন্য লিখে রাখবা সালফেট। তাহলে চক্ষু পেশিকে মেইনলি প্রধানত নিয়ন্ত্রণ করে কে? ওকুলোমোটর। চক্ষু পেশির কাজ কি? চোখকে ডানে বামে উপরে নিচে কোনাকুনি নাড়াচড়া করা। ওকে, তাহলে পেশিকে নিয়ন্ত্রণ করে মেইনলি ওকুলোমোটর, তবে দুইটা ব্যতিক্রম। কোন দুইটা? একটা বললাম কি, 4 নাম্বার সালফেট। SO4 এটা দিয়ে মনে রাখবো, এটা কারোই ভুল হবে না, কারণ তুমি সারা জীবনে SO4 পড়ে আসছো। এস মানে সুপিরিয়র, ওতে অবলিক। সুপিরিয়র অবলিক পেশিকে নিয়ন্ত্রণ করে কে? 4 নাম্বারটা। ইনশাল্লাহ পারবা। ওকে, আচ্ছা এবার দেখো 6 নাম্বারটা। আমরা পড়ে আসছি, মনে আছে? ক্রিস্টিয়ানো পড়ে আসছি না, মানে আমরা জেনে আসছি ক্রিস্টিয়ানো রোনালদোকে বলা হয় CR7, তাই না? ক্রিস্টিয়ানো রোনালদোকে কি বলে? CR7, তাই তো? ক্রিস্টিয়ানোকে কি বলে? CR7, যদি এখনো ওয়ার্ল্ড কাপ পায় নাই। CR7 মনে রাখবা। CR7 এর ছোট ভাই LR6, LR6। তাহলে CR7 এর ছোট ভাই কে? LR6। এই যে সবাই লিখে রাখো এখানে LR6, LR6। এল মানে ল্যাটারাল, এল মানে কি? ল্যাটারাল। ল্যাটারাল মানে বাইরের দিকে, বহি। ল্যাটারাল মানে বহি। রেকটাস, আর মানে রেকটাস। দেখো দেখো, বহি রেকটাস, বহি রেকটাস। বহি মানে ল্যাটারাল, LR6, LR6 বহি রেকটাস। এই যে বহি রেকটাসকে কন্ট্রোল করে কে? 6 নাম্বারটা। 6 নাম্বারটা কে? অ্যাবডুসেন্স। তাহলে এই দুইটা বাদে বাকি সকল চোখের পেশিকে নিয়ন্ত্রণ করে কে? ওকুলোমোটর। বাকি সকল চোখের পেশিকে নিয়ন্ত্রণ করে ওকুলোমোটর। তুমি বলতে পারো ভাইয়া চোখে দেখলাম অপটিক, আবার ওকুলোমোটর কেন? অপটিক দিয়ে আমরা চোখে দেখি, দেখার অনুভূতি রেটিনার মধ্যে আছে, নাড়াচাড়া করে না। আর চোখের নাড়াচাড়া অক্ষি পেশিকে কন্ট্রোল করা, এই কাজটা করে ওকুলোমোটর। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ ভুল হবে না। এই দেখো চোখ দিয়ে আমরা দেখি, দর্শন অনুভূতি, আর অক্ষি গোলকের সঞ্চালন কন্ট্রোল করে কে? ওকুলোমোটর। সবাই আশা করি পারবো। ঠিক আছে, দুইটা ব্যতিক্রম, একটা SO4 আর একটা LR6। এল মানে ল্যাটারাল, ল্যাটারাল মানে বাইরের দিকে, বহি রেকটাস। ল্যাটারাল মানে বহি, আর মানে রেকটাস। শেষ, এই হচ্ছে খেলা। আচ্ছা, অপথালমিকটা অক্ষি পল্লবে আছে, আর লাগবে না। ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার তেমন প্রয়োজন হয় না। আমরা একটু খেয়াল করে দেখি। ম্যান্ডিবুলার মুখ বিবরের অঙ্কীয় দেশের পেশি, ম্যাক্সিলারি নিম্ন চোয়াল, একটু দাগায় রেখো, একটু অনেক সময় অনেকে প্যাঁচ লাগায় ফেলো এই জন্য। এবং এখানে খেয়াল রেখো, এই ম্যান্ডিবুলারটা হচ্ছে মিশ্র, ম্যান্ডিবুলারটাই হচ্ছে এখানে মিশ্র, বাকিগুলো সংবেদী। এই যে বাকি শাখাগুলো হচ্ছে সংবেদী, মিশ্র হচ্ছে ম্যান্ডিবুলারটা। নিচের আমরা জানি ম্যান্ডিবুল তো এটা, তো এটা দিয়ে মনে রাখবা নিচেরটা মিশ্র, তাহলে আর ভুল হবে না আর কি। ইনশাল্লাহ পারবা। এবার আসি, দেখো আমরা ফেসিয়ালে চলে যাই। প্যালাটাইন দেখো, প্যালাটাইন, প্যালাটাইন দেখো উপরের দিকে আছে। উপরে আমাদের উপরের যে এই যে মুখের বিবর, ভিতরে যে গর্তটা, এটা ছাদ, উপরের অংশটাকে বলে প্যালেট। সামনের দিকে জিব্বা দিয়ে টাচ করে দেখো, সামনেটা শক্ত, পিছনেটা নরম। সামনেটাকে বলে হার্ড প্যালেট, পিছনেরটাকে বলে সফট প্যালেট। এই সামনে উপরেগুলো গেলে প্যালেট। এই যে আমাদের দাঁতের পিছনে উপরের অংশটাকে বলে প্যালেট। এই যে মুখ বিবরের ছাদ, মুখের উপরের ছাদটা। ওকে, হায়ো ম্যান্ডিবুলার, এই যে হায়ো মানে নিচে, ম্যান্ডিবুলার নিম্ন চল, মনে রাখতে পারো। একটু পেস লাগবে, এই জন্য আগেটা দেখাই দিলাম। আচ্ছা দেখো ম্যান্ডিবল, দেখো ম্যান্ডিবলের মাধ্যমে কিন্তু আমরা চাবাই। এই যে আমাদের দাঁত যে খাবার খাই, আমাদের উপরের অংশটা কিন্তু কন্ট্রোল, আমরা নাড়াচাড়া করতে পারি না, আমরা কিন্তু নাড়াই নিচের পার্টটা, ম্যান্ডিবল নাড়াই। এই ম্যান্ডিবল দিয়ে আমরা চাবাই। হ্যাঁ, ওকে। এবং এটা দিয়ে আরেকটা কাজ হচ্ছে গ্রীবা সঞ্চালন। আর উপরে দাঁতের পিছনে উপরে যে প্যালেট, মনে রাখবে আমরা জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, তাই না? জিহ্বার পাশাপাশি, জিহ্বার পাশাপাশি আমরা এই প্যালেট দিয়েও স্বাদ গ্রহণ করতে পারি। দাগ দিয়ে রাখো, স্বাদ গ্রহণ। এই স্বাদ গ্রহণের দুইটা স্টার্ট দিবা, কারণ এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্বাদ গ্রহণ আরও কয়েক জায়গায় আছে, পড়াবো। যে দেখো দাগ দাও, দুইটা স্টার্ট দিবা, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই দুইটা দাগে রাখো। স্বাদ গ্রহণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্বাদ গ্রহণ করা হয় দুইটা, আমি পড়াবো এখনই পড়াচ্ছি। তাহলে স্বাদ গ্রহণ একটা অলরেডি পড়ে ফেলছি। জিহ্বা তো করেই, পাশাপাশি কে করে? উপরের প্যালেটটা করে। জিহ্বা করে, পাশাপাশি কে করে? প্যালেট করে। ইনশাল্লাহ পারবা। চলে আসি দেখো 8 নাম্বারটা, অডিও, অডিটরি। অডিও মানে কি? মিউজিক শুনতেছে, রাইট? অডিও, তাহলে কানের নাম অডিটরি। এই অডিটরির দুইটা ভাগ আছে। একটা ভাগ দিয়ে সে ভারসাম্য নিয়ন্ত্রণ করে, আরেকটা ভাগ দিয়ে কানে শুনতে সহায়তা করে। কারণ কানের কাজ দুই ধরনের, একটা হচ্ছে কানে শ্রবণ, কানের মাধ্যমে আমরা শুনি, আরেকটা এই কানের মাধ্যমেই বডির ব্যালেন্স হয়, ভারসাম্য হয়। তো দুইটা কাজ, শ্রবণ এবং ভারসাম্য। তাহলে শ্রবণ মানে কানে শোনা, আর ভারসাম্য তো ব্যালেন্স। দেখো
কানের এই অডিটরি দুইটা পার্ট যেটা ভারসাম্য রক্ষা করে, ভতে ভারসাম্য, ভতে ভেস্টিবুলার। যে পার্টটা ভারসাম্য রক্ষা করে এটাকে আমরা বলি ভেস্টিবুলার পার্ট। আর যেই পার্টটা দিয়ে কানে শুনো কতে ককলিয়া, কানে শোনা কতে ককলিয়া। তাহলে ভতে ভেস্টিবুলার, কতে ককলিয়া। ভারসাম্য রক্ষা হয় যে অংশ দিয়ে তার নাম ভেস্টিবুলার, আর শুনতে সহায়তা করে ককলিয়া। এই জন্য একসাথে বলে ভেস্টিবুলো ককলিয়া বা অডিটরি স্নায়ু, শ্রবণ এবং ভারসাম্য। আশা করি এটাও ইনশাল্লাহ পড়া শেষ। ভিতর অন্তঃকরণে আছে, আমরা একটু পরে কান পড়ো দেখবো। আচ্ছা, ভ্যাগাস তো অলরেডি পড়াই ফেলছি। এটা এই 9 নাম্বারটা খেয়াল করো, গ্লসোফেরেঞ্জিয়াল। সবাই খেয়াল করো, গ্লসো বাংলা হলো জিহ্বা, জিওভা। ফেরিংস মানে গলবিল, তাহলে কই আছে জিওভা এবং গলবিলে। গ্লসো মানে জিওভা, ফেরিংস মানে গলবিল। তো জিওভা আছে মানে তো স্বাদ গ্রহণ করবাই, তাই না? খুবই সিম্পল। আর জিওভা এবং গলবিলের সঞ্চালন খুবই সিম্পল, আমার মধ্যে লেখা আছে, পড়া আলাদা করে পড়ার কিছু নাই। এখন এটা ভ্যাগাস তো পড়াই ফেলছি। হাইপোগ্লোসাল, এটা আগে 12 নম্বরটাকে খেয়াল করো। হাইপো মানে কি নিচে, গ্লোসো মানে কি, এই যে গ্লোসো মানে জিহ্বা, লিখছি বা এখানে লিখে দিই, গ্লোসো মানে হচ্ছে জিহ্বা বা জিহ্বা। হাইপোগ্লোসাল মানে জিহ্বার নিচে। দেখো আমরা কি জিহ্বার নিচে দিয়ে স্বাদ নেই, মনে রাখার জন্য আমি বলতেছি। দেখো আমরা কি জিহ্বার নিচের অংশ স্বাদ নেই, নাকি জিহ্বার উপর দিয়ে স্বাদ নেই? উপরের অংশ, তাই না? নিচের অংশ দেখে স্বাদ নেই না। তাহলে হাইপোগ্লোসাল এটা কিন্তু কখনোই স্বাদ কন্ট্রোল করবে না, স্বাদ গ্রহণ করবে না। এই হাইপোগ্লোসালে দেখো স্বাদ গ্রহণ কিন্তু নাই, আছে কি জিহ্বার বিচলন, জিহ্বার তো বিচলন হইতেই পারে, বাট স্বাদ গ্রহণ কিন্তু এখানে নাই। আমি বারবার বলতেছি, তারপরেও তোমরা অনেকে এটা ভুল করতে পারো, খেয়াল রেখো। এখানে কিন্তু স্বাদ গ্রহণ দেয় নাই, আমি কেটে দিছি এই জন্য যেন তুমি মনে রাখো যে হাইপোগ্লোসাল, হাইপো মানে নিচে, কার নিচে, গ্লোসো জিহ্বার নিচে, ওই অংশ দিয়ে স্বাদ গ্রহণ করি না, মনে রাখার টেকনিক। ওকে, তাহলে হাইপোগ্লোসাল এভাবে মনে রাখবা, তাহলে ভুল হবে না। জিহ্বার নিচ দিয়ে স্বাদ গ্রহণ করি না, নড়াচড়া করতে পারি, ফাইন। ওকে, লাস্ট স্পাইনাল অ্যাক্সেসরি। দেখো স্পাইনাল কর্ড কি আছে, এই বরাবর না, নিচে দিকে নামছে। তাহলে এই আশেপাশে যা আছে, গ্রীবা, কাঁধ, গলবিল, এইসব জায়গায় দেখো গ্রীবা, কাঁধ, ষড়যন্ত্র, গলবিল, মানে এই রিজিয়নটাতে যা আছে এগুলো সব হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। বাস, তাহলে মেন কাজ কি, এই রিজনের কাজ কি, যে মাথা ও কাঁধের সঞ্চালন, শেষ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এই পুরো বিশাল বড় চার্টটা আলহামদুলিল্লাহ পড়া শেষ। এবং আমি যথেষ্ট পরিমাণে সময় দিয়ে এটা পড়াইছি, যেন প্রত্যেকটা পার্টে, যে শাখা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, যেন তোমার ইনশাল্লাহ ক্লাসের মধ্যেই মুখস্থ হয়ে যায়। আমি যেভাবে বলেছি তুমি এভাবে দেখবা। বাট এই চারটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন তোমাদের এবারে মেডিকেল ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ থাকতে পারে। ওকে, আশা করি ইনশাল্লাহ পারবা। চলে আসি আমরা পরের টপিকে। আমরা পরের টপিকে। আমাদের মোটামুটি সুষুম্না কাণ্ডে চলে আসছি। সুষুম্না কাণ্ডে অলরেডি একটা জিনিস পড়ে ফেলছি আমরা, যে এই যে উল্টা, বাইরে থাকে হচ্ছে হোয়াইট ম্যাটার, ভিতরে থাকে হচ্ছে তোমার গ্রে ম্যাটার। এটা অলরেডি পড়াইছি, তাই না? এটা ভাই অলরেডি পড়াইছি, এটা তোমাদের অলরেডি আলোচনা হয়েছে, আর লাগবে না। আমরা 31 জোড়া সুষুম্না স্নায়ু এটাও পড়ে ফেলছি অলরেডি। এই যে এখানে খেয়াল করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। মস্তিষ্কের ভিতরে যে খালি জায়গা আছে আমরা বলছি এটাকে বলে ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ, মনে আছে? 4টা আছে। আর সুষুম্না কাণ্ডের বেলায় এটাকে ভেন্ট্রিকল না বলে এটাকে বলা হয় কেন্দ্রীয় নালী। সুষুম্না কাণ্ডের ভিতরে যে গহ্বর আছে এটাকে আমরা কি বলি? কেন্দ্রীয় নালী, সেন্ট্রাল ক্যানেল। ইংলিশটা দেখো, সেন্ট্রাল ক্যানেল বা কেন্দ্রীয় নালী বলি। মস্তিষ্কের বেলায় যেটাকে আমরা বলি ভেন্ট্রিকল বা প্রকোষ্ঠ, এইটাকেই আমরা সুষুম্না কাণ্ডের বেলায় গহ্বরটাকে আমরা বলি কেন্দ্রীয় নালী বা সেন্ট্রাল ক্যানেল। ওকে, এর বেলা আমরা গহ্বর মানে ভেন্ট্রিকল ডাকি না। এটাও ঠিক সেম মেনিনজেস দিয়ে আবৃত, খুবই সিম্পল, আমরা পারি। এবং আমরা সবাই জানি আমাদের অক্সিপিটাল যে হাড্ডিটা, পিছনের হাড্ডিটা, এর মধ্যে একটা বড় ছিদ্র আছে, এটার নাম হলো ফোরামেন ম্যাগনাম। চলন অধ্যায়ে তোমরা পড়েছ। এদিক দিয়ে মূলত সুষুম্না কাণ্ড নিচের দিকে নামে, এই বড় ছিদ্র দিয়ে উপর থেকে সুষুম্না কাণ্ডটা নিচের দিকে নামে। ওকে, তাহলে ফোরামেন ম্যাগনাম, এই দাগ দিয়ে রাখো, ফোরামেন ম্যাগনাম। এটা মূলত আসলে অক্সিপিটাল নামে আমাদের যেই হাড্ডিটা আছে, অক্সিপিটাল, মাথা পেছনের দিকে নিচের দিকে, এই যে এটার যে বড় ছিদ্রটা নাম হলো ফোরামেন ম্যাগনাম। এটা দিয়েই মূলত সুষুম্না কাণ্ড নিচের দিকে নামে। এটারও আবরণী সেম মেনিনজেস, ডুরা ম্যাটার, অ্যাডাক্টর ম্যাটার, পায়া ম্যাটার। জাস্ট একটা পার্থক্য মনে আছে তোমাদের, ডুরা ম্যাটারটা কয় স্তরী, 2 স্তরী না 1 স্তরী? 1 স্তরী। ডুরা ম্যাটারটা হচ্ছে 1 স্তরী। এগুলো পড়ে ফেলছি। সুষুম্না কাণ্ডের মধ্যে আমরা এই যে প্রত্যেকটা স্নায়ুর 2টা করে মূল থাকে, একটা পৃষ্ঠীয় মূল বলে, একটাকে বলে হচ্ছে অঙ্কীয় মূল। জাস্ট ইংলিশটা পড়বা, বাংলাটা তেমন ইম্পর্টেন্ট না। ডর্সাল রুট, একটাকে বলে ডর্সাল রুট, একটাকে বলা হয় ভেন্ট্রাল রুট। ওকে, এবং খেয়াল করে দেখো ডর্সাল রুট যেটা, পৃষ্ঠ যেটা, এই পৃষ্ঠের মধ্যে থাকে গ্যাংলিয়া,
পৃষ্ঠীয় মূল গ্যাংলিয়া আছে, যা সংবেদী নিউরনের কোষ দেহ নিয়ে গঠিত। এই কোষ দেহ, ভাই আগেই বলছি গ্যাংলিয়া মানে কোষ দেহ। ওকে, তাহলে সংবেদী নিউরনের কোষ দেহ নিয়ে গঠিত হবে, নাম হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়া। পরীক্ষা হলে তুমি ভুলে যেতে পারো, তুমি এভাবে মনে রাখবা, একটা কি পৃষ্ঠীয়, একটা কি অঙ্কীয়। গ্যাং কই থাকবে? উপরের দিকে, তাই না? গ্যাংরা কি কখনো এমন যে নিচতলায় থাকে না, গ্যাংরা উপরের দিকে থেকে সব কন্ট্রোল করে, এভাবে মনে রাখবা। গ্যাং থাকে উপরে পৃষ্ঠে, পৃষ্ঠীয় মূল গ্যাংলিয়া হয়, এই অঙ্কীয় মূল গ্যাংলিয়া হবে না। তাহলে ইনশাল্লাহ আর ভুল হবে না। কাজ দেখো, সরল যে স্পাইনাল প্রতিবর্ত ক্রিয়া যেগুলো আছে, আমরা এগুলো 9, 10-এ পড়ে আসছি। হাঁটু ঝাঁকুনি প্রতিক্রিয়া, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কখনো টেস্ট করছো কিনা আমি জানি না, হাঁটু ঝাঁকুনি প্রতিক্রিয়া একটা দেখা হয়, রিফ্লেক্স সিস্টেম দেখা হয়। আবার মূত্রথলির সংকোচনের মতো স্বয়ংক্রিয় প্রতিবর্ত সুষুম্না কাণ্ডের সাহায্যে কন্ট্রোল হয়। দাগ দিয়ে রাখো মূত্রথলির সংকোচন, মানে তোমার যখন প্রেশার হয় তুমি বাথরুমে যে অটোমেটিক্যালি প্রেশার করে চলে আসো, সেইটা আসলে এই স্বয়ংক্রিয় যে প্রতিবর্ত ক্রিয়াগুলো, এগুলো ম্যাক্সিমামই সুষুম্না কাণ্ড দিয়ে কন্ট্রোল হয়। ওকে, একটা হচ্ছে যে বললাম হাঁটু ঝাঁকুনি প্রতিক্রিয়া, একটা মনে রাখবে মূত্রথলির সংকোচন প্রক্রিয়া। তাহলে আরও ইজিলি তোমার দুইটা উদাহরণ দিয়ে পরীক্ষা আসবে এখান থেকে যদি প্রশ্ন অঞ্চল আসে। আচ্ছা, এখানে আমাদের খুব বেশি পড়া নাই, আমরা বেসিক্যালি চলে যাবো এরপরে। এই যে মানুষ সংবেদী অঙ্গ 5টা আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। আমাদের এই বইয়ে চোখ এবং কানের আলোচনা আছে। সো এখন এই পার্টটাতে আমি ইনশাল্লাহ এখন কান পড়াবো। এই কান পড়ানোর পরে আমাদের বাকি সেকেন্ড পার্টে ইনশাল্লাহ তোমরা এই পরের অংশে চোখ এবং হরমোন পার্টটা আছে, হরমোন পার্টটা অনেক বড়, এটা খুব সুন্দর করে আমি ইনশাল্লাহ পড়াই দিব, তোমাদের কোনো প্যারা নেই। চলে আসি আমরা এখন কান টপিকটা বেশ মজার এবং বেশ ছোট একটা টপিক, এটা পড়তে সবচেয়ে কম সময় লাগে, বাট ভেরি মাচ ইম্পর্টেন্ট। চলো আমরা এখন কান পড়ি। এই যে কান, দেখো মানুষের এই হচ্ছে কান। আমি তোমাকে অলরেডি দুটো জিনিস পড়াই ফেলছি। মানুষের কানের কাজ কিন্তু শুধু কানে শুনতে পারে এমন না, কানে শোনা এবং ভারসাম্য দুইটা। তাহলে কান কিন্তু দুইটা কাজই করে, শ্রবণও করে আবার দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এই শ্রবণের কাজটা করে ককলিয়া। হ্যাঁ, এই জন্য আমরা ককলিয়ার পার্ট, অডিটরি স্নায়ুর দুইটা পার্ট, একটা ককলিয়া আর একটা কি ভেস্টিবুলার। এই ভতে ভেস্টিবুলার, ভতে ভারসাম্য। এই জন্য অডিটরি স্নায়ুর অপর নাম হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার। নাম কি? ভেস্টিবুলো ককলিয়ার। খেয়াল করে দেখো, কানে 3টা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। আমি ডিরেক্টলি ছবি থেকে পড়াবো, এই সব ছবিটা দিকে দেখাও। কানের এটা হচ্ছে বহিকর্ণ, পিনা। এই যে এটা হচ্ছে পিনা, এটা কি বহিকর্ণের শুরু সেকেন্ড থেকে পিনা। পিনা কী দিয়ে তৈরি হয়? অস্থি নাকি তরুণাস্থি? কান মলা দেওয়া যায়, তরুণাস্থি। কী দিয়ে তৈরি হয়? তরুণাস্থি। এরপরে এই যে ভিতরে গহ্বরটা, এটাকে বলে কর্ণকুহর। এই গহ্বরটাকে বলে কর্ণকুহর, ভিতরে যেখানে ময়লা জমে, এই ভিতরে এটা হচ্ছে কর্ণকুহর, দুই পাশে গর্তটা হচ্ছে কর্ণকুহর। তাহলে এটা যদি তরুণাস্থি হয়, খেয়াল করো, তরুণাস্থির সাথে এখানেও কিছু অংশ কী হবে? তরুণাস্থি, আর কিছু অংশ হবে অস্থি। তাহলে কর্ণকুহরের কিছু অংশ তরুণাস্থি পড়াবো, 1/3 আর 2/3, কিছু অংশ তরুণাস্থি আর ভিতরের দিকে কি? অস্থি। ওকে, তাহলে এই তরুণাস্থির সাথে তরুণাস্থি লাগানো। তাহলে এই পিনা কী দিয়ে তৈরি হয়? কর্ণকুহর, সরি তরুণাস্থি। পিনা কী দিয়ে তৈরি হয়? তরুণাস্থি। আর ভিতরে কর্ণকুহর, এই কী দিয়ে তৈরি হয়? তরুণাস্থি প্লাস অস্থি। এরপরে এখানে যে পর্দা, এই হচ্ছে কানের পর্দা, কর্ণপটহ, এই পর্যন্ত হচ্ছে বহিকর্ণ। ওকে, এই পর্যন্ত হলো বহিকর্ণ। এরপর হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণের এই যে মাঝখানের পার্টটা হচ্ছে মধ্যকর্ণ, এই জায়গাটা। এখানে হাড্ডি থাকে 3টা, 3 ধরনের অস্থি। একটা হচ্ছে মেলিয়াস, ইনকাস, আর মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি নাম হলো স্টেপিস। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি, যারা পারো আমাকে কমেন্টে জানাও মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি। তো মানব দেহের এখানে দেখো কানের মধ্যে 3টা অস্থি আছে। তো বলো তো মানুষের কানে মোট কয়টি অস্থি থাকে? 6টা। ডান কানে 3টা, বাম কানে 3টা, তো মোট বলছি আমি, তাহলে 6টা। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এই হচ্ছে মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি, মানব দেহের সবচেয়ে ছোট অস্থি। ওকে, ইনশাল্লাহ পারবা। এবার দেখো, এরপরে এখানে নালী আছে, দেখো ইউস্টেশিয়ান নালী। এই নালীটা মধ্যকর্ণের সাথে একদম এই যে নিচের দিকে গিয়ে গলবিলে কানেকশন। ইউস্টেশিয়ান নালী খুবই ইম্পর্টেন্ট। ইউস্টেশিয়ান নালী, এই নালীটা আছে বলেই দুই পাশে বাতাসের চাপের ব্যালেন্স হয়, এক্সট্রা সাউন্ডটা এদিক দিয়ে পাস হয়ে যায়, দুই পাশে বায়ুর চাপের ব্যালেন্স হয়। ইউস্টেশিয়ান নালীর কাজ কি? বায়ুর চাপের সমতা রক্ষা করা। শেষ। এরপরে 2টা ছিদ্র আছে, একটা হচ্ছে দেখো, এই যে দেখো এখান থেকে পরে আবার পিনা, কর্ণকুহর, কর্ণপটহ, মানে কানে পর্দা পড়াই ফেলছি। এই 3টা হচ্ছে বহিকর্ণ, অলরেডি পড়ানো হয়ে গেছে। পিনা, কর্ণকুহর মানে কানের গর্তটা, আর হচ্ছে কানের পর্দা। আর কানের অস্থি ভিতরের দিকে মধ্যকর্ণে আছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস পড়াইছি। ইউস্টেশিয়ান নালী পড়াইছি, বায়ুর চাপের সমতা রক্ষা করে, দুই পাশে ব্যালেন্স করে, এক্সট্রা সাউন্ডটা বের হয়ে চলে যাবে। ছিদ্র আছে 2টা, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। দেখো উতে উভালিস, উতে উপরে, উপরের দিকে কোনটা আছে? ওভালিস।
তাহলে নিচের দিকে কোনটা আছে? ওইটা রোটান্ডা। কোনটার আকৃতি কেমন? ওভাল মানে কি? ডিম্বাকার ভাই, সবাই জানি আমরা। ওভাল মানে ডিম্বাকার, তাহলে ওভালিস হচ্ছে ডিম্বাকার। আর রোটান্ডা কেমন? রতে রোটান্ডা, রতে রাউন্ড, তাহলে ভাইয়া রোটান্ডা হচ্ছে রাউন্ড শেপ, গোলাকার। ঠিক আছে, একদমই সিম্পল। অন্তঃকরণে আমাদের এখানে যদিও লিখেছে দুইটা, আসলে অনেক কিছু আছে, ইউট্রিকুলাস, সেকুলাস, আবার ককলিয়া আছে, অর্ধবৃত্তাকার নালী আছে। চলো আমরা একটু দেখি। ফার্স্টে আমরা পিনা পড়ি। পিনা অলরেডি পড়াইছি ভাইয়া। পিনার মধ্যে হচ্ছে স্থিতিস্থাপক তরুণাস্থি। আমরা এটা ওই যে তরুণাস্থি টপিকে পড়েছিলাম। ই দিয়ে মনে রাখতাম, ইলাস্টিক, ই দিয়ে আমরা মনে রাখতাম, হ্যাঁ ইলাস্টিক মনে রাখতাম, যে সব কিছু ওই যে ই দিয়ে, এক্সটার্নাল ইয়ার, মনে আছে? আচ্ছা, আশা করি পারবা। এই যে ইলাস্টিক কার্টলেজ বা স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে সাইজ লাগবে না। এটা কাজ কি? সব সাউন্ড কি এদিক দিয়ে ঢুকবে না? রাইট। নর্মালি সকল শব্দ তরঙ্গ সংগ্রহ করে ভিতর দিকে পাঠানো, খুবই বাচ্চা কাজ। চলে আসি এই যে অডিটরি মিটাস বা কর্ণকুহর, কানের ভিতরে গর্ত। বলছিলাম তরুণাস্থিও আছে, অস্থিও আছে। দেখো এটাকে 3 ভাগে ভাগ করি, বাইরের 1/3, 3 ভাগের 1 অংশ হলো তরুণাস্থি, আর ভিতরের ম্যাক্সিমাম 3 ভাগের 2 ভাগ হচ্ছে অস্থি। এই যে অস্থি। ওকে, তাহলে এই কর্ণকুহরের মধ্যে কিন্তু দুইটা জিনিসই আছে, সবাই একটু খেয়াল করো। এই 3 ভাগের 1 ভাগ হলো তরুণাস্থি, পিনার সাথে মিল রেখে, আর বাকি ম্যাক্সিমাম 3 ভাগের 2 ভাগ কি? অস্থি। ভিতরে হাড্ডি, যে উপরের হাড্ডি কিন্তু টেম্পোরাল বোন, টেম্পোরাল কানের হাড্ডিটা এখানে কি? টেম্পোরাল বোন। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা জানি ময়লা, যে সেরুমিনাস গ্রন্থি, এখান থেকে সেরুমেন বের হয়। এই সেরুমেন হচ্ছে বাদামি বর্ণের মোম জাতীয় পদার্থ ক্ষরণ করে, এই জন্য বাদামি বর্ণের ময়লা হয় কানের ভিতরে সেরুমেনের কারণে। এর ভিতরে আছে সেরুমিনাস গ্রন্থি। এখান থেকে যে রস বের হয়, এখান থেকে যে বের হবে সেরুমেন, এটাই আসলে বাদামি কালারের মোম জাতীয়। এর সঙ্গে ময়লাগুলো আটকে দলা পাকায় যায়। আচ্ছা, সো এটা কাজ কি? রিডিং দিবা। এটা মূলত সব কিছু ব্যালেন্স করে, এত হামুরি কাজ না। কানের পর্দার অনুকূল উষ্ণতা এবং আর্দ্রতা বজায় রাখে, এটা তো মেইন কাজ। দাগ দাও, স্টার্ট দাও। কারণ এরপরেই কি? কানের পর্দা, তাই না? সবাই ছবিটা দিয়ে আবার দেখো, এই যে এরপরে কি? কানের পর্দা। তাই কানের পর্দার জন্য এই কানের পর্দার টেম্পারেচার কি হবে, আর্দ্রতা কি হবে, এটা ব্যালেন্স করার দায়িত্ব কার? অবশ্যই এই কর্ণকুহর, ওর আগে যে আছে, তাই না? তাহলে কানের পর্দার অনুকূল উষ্ণতা, আর্দ্রতা বজায় রাখে কে? কর্ণকুহর। শেষ। এবার ইনশাল্লাহ চলে আসি আমরা এই যে কানের, এইটা একটু ভালো করে দেখবো, তাহলে আমাদের অনেক কিছু পড়া হয়ে যাবে। তাহলে পিনা পড়ে ফেলছি আমরা সবাই, এখান থেকে শব্দ ঢুকছে। এটারও পড়ে ফেলছি কর্ণকুহর 3 ভাগের 1 ভাগ তরুণাস্থি, আর 3 ভাগের 2 ভাগ হচ্ছে অস্থি। এই কানের পর্দা, এই হচ্ছে মেলিয়াস, এই ইনকাস, এই স্টেপিস। ওকে, এই নালীটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান নালী, ওর কাজ হচ্ছে বায়ুর চাপে ব্যালেন্স করা। 2টা ছিদ্র, একটা উপরে মানে ওভালিস, পড়াইছি। উপরে আছে ওভালিস মানে উপরে, উপরে ওভালিস। কেমন আকৃতি? ডিম্বাকার। নিচেরটা একটু গোলাকার হবে, রাউন্ড, রোটান্ডা নিচের দিকে। আচ্ছা, এবার অন্তঃকরণে দেখো অর্ধবৃত্তাকার নালী আছে। কয়টা আছে দেখো? এই একটা অর্ধবৃত্তাকার নালী আছে 3টা। কয়টা? 3টা। এবং মজার বিষয় দেখো, এরা সবাই কিন্তু সমকোণে থাকে, একদম 90 ডিগ্রি করে। 3D আঁকলে হয়তো বোঝা যাবে, 3টাই সমকোণে থাকে। আজকে থেকে ইনশাআল্লাহ মনে রাখবো, অর্ধবৃত্তাকার নালী কয়টা? 3টা। ওরা পরস্পর থাকে সমকোণে। এবং একটা জিনিস দেখো, এই নালীগুলো সবগুলোর একটু ফুলা আছে না? এই যে ফুলা, সবগুলো একটু ফুলা আছে। এই ফুলা মানে বায়োলজিতে বলে এমপুলা। তাহলে অর্ধবৃত্তাকার নালীর এই ফোলা অংশকে কি বলে? এমপুলা। আমি আসতেছি দেখো। এরপরে ইউট্রিকুলাস, সেকুলাস, এই ভারসাম্য রক্ষা করবে। আর যে কানের ককলিয়া, এই ককলিয়া কি? শ্রবণ অঙ্গ। ককলিয়া হচ্ছে মানুষের শ্রবণ অঙ্গ, আর ইউট্রিকুলাস এবং সেকুলাস হচ্ছে ভারসাম্য। অর্ধবৃত্তাকার নালীও ভারসাম্য। শ্রবণের কাজ করে শুধুমাত্র ককলিয়া। তাহলে ককলিয়াই হচ্ছে মানুষের শ্রবণ অঙ্গ। এই ককলিয়ার মধ্যে আছে অর্গান, আরও ছোট, আরও সূক্ষ্ম গঠন, অর্গান অফ কর্টি। এটা হচ্ছে মূল শ্রবণ অঙ্গ। তাহলে পরীক্ষা যদি আসে মানুষের মূল শ্রবণ অঙ্গ কোনটা, অপশনে ককলিয়াও আছে, অর্গান অফ কর্টি আছে। একদম সূক্ষ্ম গঠন, আরও পারফেক্ট হচ্ছে উত্তর হবে অর্গান অফ কর্টি। যদি অর্গান অফ কর্টি অপশনে না থাকে, তখন তুমি দাগাবা ককলিয়া। চলো আমরা এখন সামনের দিকে যাই। তো আলহামদুলিল্লাহ পড়া ফেলছি। টিম্প্যানিক পর্দা তো কাঁপবে, কম্পনের শব্দ তৈরি হবে। স্টেশনালি পড়াইছি, খুবই ইম্পর্টেন্ট। এই যে দাগ দিয়ে রাখো, উভয় পাশের বায়ুর চাপের সমতা রক্ষা করা। কানের পর্দার 2 পাশে বায়ুর চাপটা ব্যালেন্স করে। ওকে, এক্সট্রা বায়ুটা পাঠায় দেয়, যার কারণে কানের পর্দা ফেটে যায় না। এই যে কানের পর্দা ফেটে যাওয়া থেকে রক্ষা পায়। ওকে, কর্নাস্থি দেখো, দাগ দাও সবাই। মেলিয়াস দেখতে কিসের মতো? মেলিয়াস হচ্ছে দেখতে হাতুড়ির মতো। সবাই ছবিটা দিকে তাকাও, দেখো মেলিয়াস দেখতে কিসের মতো? হাতুড়ি, মনে বাড়ি দিয়ে ফাটাই ফেলে, এই যে হাতুড়ির মতো। ইনকাস দেখতে দেখো, দাগ দাও। ইনকাসের ন দিয়ে মনে রাখবা, ইনকাস দেখতে নতে নেহাই, দাগ দাও।
নতে নেহাইয়ের মতো, দাগ দিয়ে রাখো, নতে নেহাই। স্টেপিস তো সবচেয়ে ক্ষুদ্র অস্থি, দেখো এই যে স্টেপিস হচ্ছে এটা, এই যে এটা মেলিয়াস হাতুড়ি, ইনকাস্টে নেহাইয়ের মতো, নতে নেহাই, এটা মনে রাখবা, ভুল হবে না ইনশাল্লাহ। স্টেপিস কে যেটা, তুমি যদি কখনো ঘোড়ার উপর উঠছো, ঘোড়ার উপর যে বসে সবাই, এটা বলে ঘোড়ার জিন, যেটার উপর বসে, এরপর সবাই দুই পাশে পা রাখে, এই যে পা যে রাখে এই জায়গাতে, এই জন্য বলছে এটা দেখতে ঘোড়ার জিনের, ঘোড়ার উপর যে বসে এটা, এটার পা দানের মতো, যেখানে পা রাখে সবাই, দুই পাশে পা রেখে বসে, এটাই হচ্ছে ঘোড়ার জিনের পা দানের মতো, পারবা ইনশাল্লাহ। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি ভাবে পড়াইছি। এবং এরপরে ছিদ্রটার নাম কি, ফেনাসটা ওভালিস, তাই না, উপরের দিকে থাকে ওভালিস, এই যে ওভালিস নামে ছিদ্রের সাথে লাগানো থাকে, শেষ। ছিদ্র অলরেডি পড়াই ফেলছি, উপরের দিকে আছে, এই যে ভাইয়া পড়াইছি, উপরের দিকে উতে উপরে, উতে ওভালিস, ওভাল মানে ডিম্বাকার, নিচের দিকে রাউন্ড, রাউন্ড রোটার না মানে রাউন্ড, রাউন্ড মানে কি গোলাকার, ভাই এগুলো পড়াইছি, ওকে ইনশাল্লাহ এটাও পারবা। ছিদ্র আছে দুইটা। এবার চলে আসি, দেখো এই যে দেখো উপরে, উপরে একটা ছিদ্র আছে, তাই না, তাহলে উপরেরটা দিয়ে কি নর্মাল সেন্স কি বলে, উপরে একটা ছিদ্র আছে, নিচে একটা ছিদ্র আছে, উপরেরটা দিয়ে শব্দ ঢুকবে আর নিচেটা দিয়ে এক্সট্রা এক্সট্রা সাউন্ডগুলো সব বের হয়ে চলে আসবে, ভিতরে প্রসেসিং হবে, ঢুকার পরে দেখো এদিক দিয়ে ঢুকবে, বুঝছো, ঢুকার পরে ভিতরে সাউন্ড প্রসেসিং হবে, হওয়ার পরে নিচেটা দিয়ে বের হয়ে যাবে। এই কথাটাই কিন্তু উপরে লেখা আছে, এখানে লেখা আছে। চলে আসি অন্তঃকর্ণ, মনে রাখবা একটা জিনিস একটু একটু বোঝার চেষ্টা করো, অন্তঃকর্ণ মানে হচ্ছে লেবিরিন্থ, মনে রাখবা এই যে লেবিরিন্থ শব্দের মানে হচ্ছে অন্তঃকর্ণ। এবার একটু খেয়াল করো, ধরো তুমি কারো বাসায় কোনো একটা প্যাকেজিং কিছু পাঠাবা, নরম কিছু পাঠাবা, এখন কুরিয়ার নষ্ট হয়ে যাবে, এই জন্য কী করি আমরা, বাইরে শক্ত কিছু দিয়ে তারপর এটাকে ঢেকে পাঠাই না, খুবই সিম্পল, ভিতরে থাকে নরম, বাইরে থাকে শক্ত। তাহলে আমার মনে রাখবা লেবিরিন্থ হচ্ছে দুই ধরনের, বাইরেটা শক্ত, ভিতরেটা নরম। নরম নরম কেন, কারণ এটা ঝিল্লি দিয়ে তৈরি হয়, মেমব্রেন দিয়ে তৈরি হয়। আর বাইরেটা শক্ত কেন, বাইরে থাকে অস্থি। আজকে পরে কেউ আর ভুল করবে না, বাইরে থাকে অস্থিময় লেবিরিন্থ, মাঝখানেরটাকে আমরা বলি মেমব্রেনাস লেবিরিন্থ, মাঝখানেরটাই মেইন অংশ, পার্সেল করে পাঠাইছি, এই যে দাগ দাও, অন্তঃকরণের প্রধান অংশকে বলা হয় মেমব্রেনাস লেবিরিন্থ। তুমি আমাকে বলো তো ভিতরে থাকে না বাইরে থাকে, ভিতরে থাকে। এই মেমব্রেনাস লেবিরিন্থকে ঘিরে বাইরে কি থাকে, অস্থিময় লেবিরিন্থ, মনে রাখবে এইভাবে, অস্থি শক্ত, এটা থাকবে বাইরে, মেমব্রেন ভিতরে নরম, শেষ। এই ভিতরে যে তরল থাকে, ভিতরে মানে অ্যান্ডো, তাহলে এর ভিতরে যে তরল থাকে তার নাম অ্যান্ডোলিম্ফ, দাগ দাও, এই যে অ্যান্ডো মানে ভিতরে, এর ভিতরে তরলের নাম কি, অ্যান্ডোলিম্ফ। ওকে ইনশাল্লাহ শেষ। এখন দেখো অ্যান্ডো মানে কি, ভিতরে, ওকে, তাহলে খেয়াল করো, ধরো এই হচ্ছে ইউট্রিকুলাস, এই হচ্ছে সেকুলাস, এর ভিতরে তরলের নাম কি, অ্যান্ডোলিম্ফ। আর এর বাইরে যে তরল থাকবে তার নাম কি হবে, বাইরে মানে কি, পেরি, চারপাশে পেরি, বাইরের তরলটাকে আমরা বলবো পেরিলিম্ফ, ওকে। আর এই তরলের বাইরে এই শক্ত কাঠামোটাকে আমরা বলবো অস্থিময় লেবিরিন্থ। সবাই কি বুঝতে পারছো? তাহলে বাইরেরটাকে, বক্সটাকে কি বলবো, শক্ত হাড্ডি, অস্থিময় লেবিরিন্থ। এর ভিতরে নরমটাকে কি বলবো, মেমব্রেনাস লেবিরিন্থ। নরমের ভিতরে যে রস আছে ওইটা হচ্ছে অ্যান্ডোলিম্ফ, ওকে। এখন এই শক্ত খোলস আর এই নরম ঝিল্লি, এর মাঝখানে তো খালি জায়গা, খালি তো ফাঁকা জায়গা তো সম্ভব না, ভিতরে তরল আছে, ওই তরলটাকে আমরা বলবো পেরিলিম্ফ, কারণ সেটা এই যে আমাদের ইউট্রিকুলাস এবং সেকুলাস, এই মেমব্রেনাস ঝিল্লি যেটা আছে, মেমব্রেনাস যেটা ঝিল্লিময়, যেটা ঝিল্লিময় যে লেবিরিন্থ, এর বাইরে, বাইরে মানে পেরি দিয়ে বুঝাইছি, ওকে। ইনশাল্লাহ সবাই পারবা। এখান থেকে তোমরা বুঝতে পারতেছো, ধরো এটা যদি ইউট্রিকুলাস এবং সেকুলাস হয়, ভিতরে হচ্ছে অ্যান্ডোলিম্ফ, নীল কালার করে দিচ্ছি অ্যান্ডোলিম্ফ, আর এর বাইরে যে তরলটা এটা হচ্ছে পেরিলিম্ফ, ঠিক আছে, শেষ। মেমব্রেনাসটা হচ্ছে মূল অংশ, মেমব্রেনাসটাই মূল অংশ, ভাই অলরেডি বললাম। ভারসাম্য অংশ অলরেডি বলেছি, দেখো ইউট্রিকুলাস এবং সেকুলাস, সাথে বলছিলাম যে ভাই পড়াইছি, তিনটি অর্ধবৃত্তাকার নালী আছে, হ্যাঁ, এবং এটাও বলেছি এই যে দেখো ইউট্রিকুলাস এবং সেকুলাস ভিতরে কি থাকে, অ্যান্ডোলিম্ফ থাকে, পড়াইছি। গহ্বরের ভিতরে, আচ্ছা দেখো এবার সবাই একটু খেয়াল করো, দুটো জিনিস একটু আলাদা করে মনে রাখতে হবে। দেখো মনে রাখবা, এই যে অর্ধবৃত্তাকার নালী, অর্ধবৃত্তাকার নালী যে ফুল অংশ, ভাই পড়াইছি একটু আগে, ফুল অংশটাকে আমরা বলি এম্পুলা, কি বলি, এম্পুলা। এই এম্পুলার মধ্যে পাওয়া যায় কুপুলা, কুপুলা হচ্ছে জেলির মতো পদার্থ, এম্পুলার মধ্যে পাওয়া যায় কুপুলা। ওটা যখন তোমরা একাডেমিকে কেউ পড়ে থাকো যে কীভাবে ওই ভারসাম্য ব্যালেন্স হয়, তাহলে তোমরা বুঝতে পারতেছো, বা আমি তোমাকে বলে রাখি, দেখো এম্পুলার মধ্যে থাকে কুপুলা, কুপুলা জেলির মতো অংশ। যখন কেউ ডান দিকে কাত হয় মানে অবস্থায়, তখন দেখা যায় তার ডান দিকে যখন চলে যায়, তখন জেলিটা ডান দিকে চলে যায়। আর এই কুপুলার সাথে, বুঝছো, জেলিটার নাম হলো কুপুলা, এই কুপুলার সাথে কিছু রোম লাগানো থাকে, এই রোমগুলো তখন ডান দিকে হেলে পড়ে, তখন উদ্দীপনা চলে যায় ব্রেইনে, সে ডান দিকে কাত হয়ে আসে, বুঝতে পারছো, ওই প্যাটার্নে কাজ করে। যাক, তুমি ইনশাল্লাহ তোমার পরীক্ষার জন্য মনে রাখবে, এমসিকিউর জন্য, যে এম্পুলার মধ্যে আছে কুপুলা। এখন এরা তুমি পরীক্ষা হলে ভুলে দিতে পারো, কেন বলতে পারো, দেখো
এম্পুলার মধ্যে আছে কুপুলা। কিন্তু এম্পুলা কোথায়? এম্পুলা কার পার্ট? এম্পুলা হচ্ছে অর্ধবৃত্তাকার নালীর পার্ট। এম্পুলা কার পার্ট? অর্ধবৃত্তাকার নালীর পার্ট। তাহলে প্রথম কথাটা খেয়াল করো, একদম মাথা ঠান্ডা করে। অর্ধবৃত্তাকার নালী আছে কয়টা? 3টা। এটা কিভাবে আছে? সমকোণে। এই অর্ধবৃত্তাকার নালীর যে ফুলা অংশ, এই ফুলা অংশকে আমরা কি বলি? এই ফুলা অংশকে আমরা বলি এম্পুলা। এই ফুলা অংশকে আমরা কি বলি? এম্পুলা। তাহলে অর্ধবৃত্তাকার নালীর যে ফুলা অংশ, এগুলো আমরা কি বলি? এম্পুলা। এম্পুলার মধ্যে আছে কুপুলা। শেষ। এবার কেন এটা পড়লাম? কারণ ইউট্রিকুলাস এবং সেকুলাস এগুলার মধ্যে আরেকটা জিনিস, ক্যালসিয়াম কার্বনেটের শক্ত দানা সমৃদ্ধ, ওটোলিথ সমৃদ্ধ আছে ম্যাকুলা। কি আছে? ম্যাকুলা। তাহলে দুইটা কিন্তু আলাদা, একটা হচ্ছে ম্যাকুলা, একটা কুপুলা, দুটো কিন্তু আলাদা জায়গায় আছে। এম্পুলার মধ্যে আছে কুপুলা, আর ইউট্রিকুলাস এবং সেকুলাসের মধ্যে আছে ম্যাকুলা। এখন তুমি এটা কীভাবে মনে রাখবা জানো? সবাই এবার মনে রাখবা, দেখো এম্পুলা মানে কি? স্বরেও লিখছে না? স্বরেও। স্বরবর্ণের প্রথম অক্ষর কোনটা? স্বরেও। ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর কোনটা? ক। এই যে এম্পুলার মধ্যে আছে কুপুলা। শেষ। বাকি এমনি পারবা। তাহলে অন্য অন্য যেটা আছে ইউট্রিকুলাস এবং সেকুলাস, তার মধ্যে তো আর ক হবে না, তার মধ্যে হচ্ছে মেকুলা। শেষ। তাহলে তোমার এখানকার এমসিকিউটা আর ইনশাল্লাহ ভুল হবে না। এটা হচ্ছে এখানে মেইন জিনিস। সবাই দাগ দাও। এই মেকুলা যে বললাম, এই যে মেকুলা, এই যে মেকুলা এখানে দাগ দাও। এই যে ক্যালসিয়াম কার্বনেট কণিকা সমৃদ্ধ অটোলিথিক মেমব্রেনে দৃঢ়ভাবে গেঁথে থাকে। এই যে ক্যালসিয়াম কার্বনেট শক্ত, অটোলিথিক মেমব্রেন, অটোলিথ শক্ত। হ্যাঁ, মনে রাখবা, তুমি যখন গতিশীল অবস্থায় থাকো, মানে তুমি গাড়িতে আছো বা গতিশীল অবস্থায় আছো, দৌড়াচ্ছ, তখন তোমার ব্যালেন্সটা কন্ট্রোল করে এই যে অর্ধবৃত্তাকার নালী। আর তুমি ধরো বসে আছো, তখন তুমি ডানে বামে নর্মালি কাজ হচ্ছ, ওই ক্ষেত্রে কাজ করে ইউট্রিকুলাস এবং সেকুলাস। তুমি যখন গতিশীল দৌড়াচ্ছ, তখন কাজ করে অর্ধবৃত্তাকার নালী তোমার ব্যালেন্সে। আর বসে আছো বা তুমি ডানে বামে কাজ হচ্ছ, এই ক্ষেত্রে কাজ করে ইউট্রিকুলাস এবং সেকুলাস। আমি এক্সট্রা করে বলে দিলাম, যদি কারোর কাজে লাগে তো লাগলো ইনশাল্লাহ। বাট তুমি এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে। অটোলিথ, অটোলিথ এই যে দাগ দাও। অটোলিথ কোনগুলো বলবো? অটোলিথ মানে পাথর, লিথ মানে পাথর, লিথ মানে পাথর, চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট। এই যে চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট, মেকুলার বেলা আমরা এটা পড়বো। ওকে, বাট এছাড়া আর লাগবে না। আমি যে টেকনিকগুলো অ্যাপ্লাই করতে বলেছি, ইনশাল্লাহ এই টেকনিকগুলো খেয়াল রাখবা। এই যে অক খেয়াল রাখবা, তাহলে তুমি এমসিকিউ এখানকে আর ভুল করার সুযোগ নেই। এটা মনে রাখবা। অটোলিথ কী দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট। অটোলিথ কী দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম কার্বনেট। অটোলিথ, লিথ মানে পাথর, লিথ মানে পাথর। এটা এমসিকিউ ছিল শৈবাল অধ্যায়, লিথোফাইট। পাথরের গায়ে জন্মানো শৈবালকে বলে লিথোফাইট। ওকে, ইনশাল্লাহ এই যে এম্পুলার কুপুলের উপরে থাকে ভাই, অলরেডি যে টেকনিক দিছি এই টেকনিক দিয়ে ইনশাল্লাহ আর ভুলার সুযোগ নেই। চলে আসি শ্রবণাঙ্গ ভাই, বলছি ককলিয়া, এবং আরও পারফেক্টলি বললে ককলিয়ার মধ্যে কোনটা? অর্গান অফ কর্টি। এই যে অর্গান অফ কর্টি, 3 স্টার ইম্পর্টেন্ট। অর্গান অফ কর্টি মূল শ্রবণাঙ্গ। এখন আসি, এখানে মূলত অনেক কিছু আছে, তোমাকে হালকা করে ভাই বলে দিই। এই ককলিয়াটাকে 3টা ভাগে ভাগ করা হয়। 2টা ঝিল্লি আছে। উপরের ঝিল্লিটাকে বলে রেসনার্স ঝিল্লি, নিচেরটাকে বলে বেসিলার ঝিল্লি। অনেকে ভুলে যেতে পারে ভাই কোনটা উপরে কোনটা নিচে। মনে রাখবা, বেস মানে কি? ভিত্তি। একটা বিল্ডিংয়ের ভিত্তি কি? নিচের দিকে হয়, তাই না? নিচের দিকে পাইলিং করে বিল্ডিংটা উঠানো হয়, ভিত্তি থাকে নিচের দিকে। তাহলে নিচেরটাকে বলবো বেসিলার ঝিল্লি, নিচেরটাকে বলবো বেসিলার ঝিল্লি, উপরটাকে বলবো রেসনার্স ঝিল্লি। নিচেরটাকে কি বলবো? বেসিলার ঝিল্লি। তাহলে কোনটা নিচের দিকে থাকে? বেসিলার ঝিল্লি নিচের দিকে থাকে। ক্লিয়ার? তাহলে কোনটা নিচের দিকে থাকে? বেসিলার ঝিল্লি নিচের দিকে থাকে। তাহলে নিচের দিকে আছে বেসিলার ঝিল্লি। ক্লিয়ার? এই বেসিলার ঝিল্লির মধ্যে বেসমেন্টই হচ্ছে মেইন, তাই না? একটা বিল্ডিংয়ের কি বেসটা তো মেইন। তুমি মনে করো বিল্ডিংটা অনেক উপরে অনেক ভালো জিনিস দিচ্ছ, নিচে বেস দিচ্ছ খারাপ, পড়ে যাবে। বেস ভালো দিচ্ছ, উপরে মোটামুটি করতেছো, ফাইন, ধরে আছে বিল্ডিংটা। তাহলে বেসটাই মেইন, তাহলে বেসিলার ঝিল্লিটাই মেইন, এবং এর মধ্যেই আছে অর্গান অফ কর্টি। শেষ, একদম ইজিলি পড়াই দিলাম। বেসিলার ঝিল্লির মধ্যে আছে অর্গান অফ কর্টি। তাহলে 2টা ঝিল্লি দেওয়ার কারণে 3টা প্রকোষ্ঠ হয় আর কি, বুঝছো? 3টা খালি জায়গা হবে, খুবই সিম্পল। উপরটাকে বলে স্ক্যালা ভেস্টিবুলি, মাঝখানেটাকে বলে স্ক্যালা মিডিয়া। এই যে মিডিয়া মানে তো মাঝখানে, খুবই ইজি। মিডিয়া মানে কি? মাঝখানে, সবাই জানে। আর নিচেরটাকে বলে স্ক্যালা টিম্পেনি। 3টা প্রকোষ্ঠ, স্ক্যালা ভেস্টিবুলি, স্ক্যালা ভেস্টিবুলি, এরপরে স্ক্যালা মিডিয়া, স্ক্যালা মিডিয়া, আর নিচেটা হচ্ছে স্ক্যালা টিম্পেনি। মাঝখানটা কি? স্ক্যালা মিডিয়া। এটা কি মাঝখানে, ভিতরে? এটার মধ্যে যে তরল আছে নাম হলো অ্যান্ডোলিম্ফ। অ্যান্ডো মানে কি? ভিতরে। আর বাইরে যে তরলগুলো আছে, এই 2টাতে যে তরল আছে এগুলো হচ্ছে পেরিলিম্ফ। শেষ। ক্লাসের মধ্যে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। যাদের ক্লাসটা ভালো লাগতেছে অবশ্যই তোমরা একটা রিয়েক্ট করে দিও, লাইক দিয়ে দিও, এবং ক্লাসে একটা কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন লাগছে। টু বি ভেরি অনেস্ট, এই কমেন্টগুলো আমি দেখি, প্রত্যেকটা কমেন্ট আমি দেখি। যদি তোমার ক্লাসটা উপকারে আসে তুমি ইনশাল্লাহ জানাও, এবং তুমি কেমন বুঝছো এটা অবশ্যই কমেন্টে জানাও। সবার কাছে ভাইয়ের একটা রিকোয়েস্ট থাকবে, এটা সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন বুঝছো। এবং অবশ্যই যদি ক্লাস ইনশাল্লাহ ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। ভালো লাগে আমার কাছে আর কিছুই না, আমি এর থেকে 1 পয়সা কামাই করি না ইউটিউবের থেকে। আমার আল্লাহর মতে 1 টাকাও
আসে না, মনিটাইজেশন অফ করা, কারণ এটা এই আয়টা বৈধ না, হ্যাঁ এই জন্য অফ করা। ওকে, তোমাদের ওটা আমার পরামর্শের দরকার নেই, অন করার দরকার নেই, এটা অফ করা। জাস্ট আমি রিয়েক্ট দেখে আমার জাস্ট আমাদের ভালো লাগে, সবার উপকারে আসে, ভালো লাগে, সবার কমেন্ট দেখি কাজে লাগছে কিনা, এগুলোই ভালো লাগে। সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানাইও, রিকোয়েস্ট হলো সবার কাছে। আর একটা রিয়েক্ট দিয়ে দিও ফ্রেন্ডদের কাছে, অবশ্যই শেয়ার করো যদি ক্লাস ভালো লাগে। হ্যাঁ, আমার মেডিকেলের ক্লাসগুলো এডমিশন টার্গেট ডিএমসি আমার কোর্স, যারা যারা 26 বছর আসছো তোমরা ইনশাল্লাহ এই কোর্সে ভর্তি হবা। তোমাদের সামনে এই ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে নতুন করে তোমাদের প্রি মেডিকেল যাত্রা শুরু হবে। প্রি মেডিকেল একটাই কোর্স, বন্দিপাঠশালা.education, এই ওয়েবসাইটে গেলে ইনশাল্লাহ আমার কোর্সটা পেয়ে যাবা। টার্গেট ডিএমসি প্রি মেডিকেল প্লাস মেডিকেল একটাই কোর্স। ওকে, মাত্র 4500 টাকায় পুরা বইটি সব সহ একসাথে 5টা বই পাবা তোমরা, কুরিয়ার করে তোমাদের বাসায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, চলে আসে দেখো ভাই, 3টা প্রকোষ্ঠ, উপরেটাকে বলে স্কেলা ভেস্টিবুলি, মাঝখানেটা স্কেলা মিডিয়া, নিচেরটা কি স্কেলা টিম্পেনি। তো ভিতরটা কি তরল এন্ডোলিম্ফ, এন্ডো মানে ভিতরে, তাহলে ভিতরে এখানে হচ্ছে এন্ডোলিম্ফ, আর উপরে এবং নিচে এগুলো কি ভিতরের তুলনায় এগুলো কি বাইরের দিকে আছে, তো এইগুলো পেরিলিম্ফ। এই দুইটার মধ্যে থাকবে পেরিলিম্ফ, মাঝখানে থাকবে এন্ডোলিম্ফ। দাগ দাও, এই দেখো লেখা আছে পেরিলিম্ফে পূর্ণ ভেস্টিবুলি, পেরিলিম্ফে পূর্ণ টিম্পেনি, কিন্তু মাঝখানেটা মিডিয়া, মাঝখানেটা কিন্তু আবার এন্ডোলিম্ফ। তাহলে একটা মনে রাখবা, মাঝখানের কি এন্ডোলিম্ফ আর দুই পাশে পেরিলিম্ফ, তাহলে আর ভুল হবে না। এই অর্গান অফ কর্টির সংখ্যা হচ্ছে তোমার, একটা কানে দেখো, অর্গান অফ কর্টির সংখ্যা হচ্ছে 25,000, 25,000 বাইরে ভাই, অনেক। এখন আসি দেখো, এটা যদিও ছবিতে আঁকে নাই, সাধারণত এই ককলিয়ার উপরের পার্ট আর নিচের পার্টটা, বুঝছো, ধরো এখানে মাঝখানে ঝিল্লি আছে, হ্যাঁ, কিন্তু উপরের পার্ট আর নিচের পার্টের এখানে কানেকশন আছে, এই কানেকশনটাকে বলে হেলিকোট্রিমা। এই কানেকশনটাকে বলে সরু নলাকার কানেকশন, এটাকে বলে হেলিকোট্রিমা। তাহলে উপরের অংশ এবং নিচের প্রকোষ্ঠের যে কানেকশন, দুইটার যে কানেকশন, এই কানেকশনটাকে কি বলে হেলিকোট্রিমা। ওকে, তাহলে ককলিয়ার ঊর্ধ্ব প্রকোষ্ঠ নিচের প্রকোষ্ঠের কানেকশনটাকে কি বলবো, হেলিকোট্রিমা। সো আমাদের তো আর পরীক্ষায় এটা আসবে না যে কীভাবে শ্রবণ কৌশল, খালি এটা খেয়াল রাখবা, মনে রাখবা, তুমি যদি বাতাসে একটা সাউন্ড শুনো আর তুমি কাঠের মধ্যে রেখে একটা বাইরে দিয়ে শুনো, দেখবা কাঠের মধ্যে অনেক জোরে শুনতেছো, কারণ এই শক্ত কঠিন মাধ্যমে শব্দের তীব্রতা বেড়ে যায়। সো এই অস্থিগুলোর মধ্য দিয়ে যখন শব্দ যায়, শব্দ বিবর্ধিত হয় 20 গুণ। দাগ দাও, এই অস্থির মধ্য দিয়ে যখন যায়, লিভার ক্রিয়ায় শব্দ প্রায় 20 গুণ তীব্রতা বেড়ে যায়, তরঙ্গের শক্তি 20 গুণ বেড়ে যায়। সো এই অস্থি দিয়ে যাওয়ার কারণে বেশ ভালো সাউন্ড ভিতরে ঢুকে। এই যে বেসিলার পর্দায় কাঁপন সৃষ্টি হয়, বেসিলার পর্দা বলছিলাম এটাই মেইন, এখানেই আছে অর্গান অফ কর্টি। আর দেখো এই যে উপরের সাথে নিচে কানেকশন, এটাকে বলে হেলিকোট্রিমা। এটা কি বলে, হেলিকোট্রিমা। ইনশাল্লাহ সবাই পারবো আশা করি। এই উপরেরটা দিয়ে শব্দ ঢুকে, বলছিলাম নিচেরটা দিয়ে শব্দ বের হয়, এক্সট্রা শব্দ ইউস্টেশিয়ান নালী দিয়ে বাইরে চলে যায়, বায়ুর চাপের ব্যালেন্স করে, বায়ুর চাপের সমতা রক্ষা করে, বায়ুর চাপের ব্যালেন্স করে। ভাই পড়াইছি এগুলো, আলহামদুলিল্লাহ সবই পড়াইছি। এইটাও পেরিলিম্ফ, নিচেরটাও পেরিলিম্ফ, মাঝখানে হচ্ছে শুধুমাত্র এন্ডোলিম্ফ। এই যে এন্ডোলিম্ফ, ভিতরে এন্ডো, হ্যাঁ পড়াইছি। সো আলহামদুলিল্লাহ আমাদের কানও পড়া শেষ। ভাষাময় রক্ষা কৌশল এগুলো আর কিছু লাগবে না। ইউট্রিকুলাস এবং সেগুলো পড়ানো হয়েছে, মেকুলা থাকে, মেকুলা ভাই পড়াইছি, মানে যা পড়াইছি এনাফ। হ্যাঁ, এম্পুলার মধ্যে পড়াইছিলাম, এম্পুলা থেকে কুপুলা, মনে আছে, এম্পুলার মধ্যে কুপুলা, জেলের মতো পদার্থ পড়াই ফেলছি। মেকুলার বেলা পড়াইছিলাম এই যে ক্যালসিয়াম কার্বনেট চুনময় অটোলিথ পড়াইছি না, এই অটোলিথিক মেমব্রেনে থাকে, ফাইন। আর ইনশাল্লাহ ইউট্রিকুলাস এবং সেকুলাস মাধ্যাকর্ষণ শক্তির অনুভূতি শনাক্ত করে, লাগায় রেখো। মানে তুমি ধরো যে মাধ্যাকর্ষণ শক্তির অনুভূতি, গ্র্যাভিটি, তুমি উপরে আসছো নিচে আসছো, এই ব্যালেন্সটাও সে কন্ট্রোল করতে পারে, সেই আইডেন্টিফাই করতে পারে। ঠিক আছে, এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেল, দ্যাট ইজ ইট। ওকে, সো এটাও শেষ আলহামদুলিল্লাহ। এরপরের পার্টে তুমি এই যে বাকি হরমোন এবং চোখের পার্টটা করে ফেলবা। 2টা পার্ট একসাথে করে আমি ক্লাসটা আপলোড দিব। ওকে, বা যদি একসাথে পুরোটা আপলোড না হয় তাহলে অর্ধেক করে দিব। আশা করি ইনশাল্লাহ পুরো অধ্যায়টাই তোমার কাজে আসছে। ইনশাল্লাহ তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। আর মেডিকেল টার্গেট হলে ইনশাল্লাহ ঢাকা মেডিকেলের আমরা 2জনের কোর্স, টার্গেট ডিএমসি হবে ইনশাল্লাহ তোমার আশ্রয়স্থল। ইনশাল্লাহ আমাদের ক্লাস করার পরে তুমি বুঝতে পারবা তোমার পড়াটা কত বেশি ইজি হয়ে গেছে। আমি এই অধ্যায়টা যে পড়াচ্ছি তোমরা যদি পুরোটা করে থাকো দেখবা এই অধ্যায় ইনশাল্লাহ এর থেকে বেশি করে সহজ আসলে সম্ভব না। ডিটেইলসে আমি ধরে ধরে পড়াইছি। ওকে, ইনশাল্লাহ ক্লাসটা করে তুমি যদি বই থেকে রিভিশন দাও, বইটা একবার করে পড়ো, বইটা পড়ার পরে দেখবা সেকেন্ড টাইম রিভিশনে গেলে দেখবা একদম দুধ ভাত, মানে দেখবা ম্যাক্সিমাম পড়া তোমার ক্লাসের মধ্যে আমি মুখস্থ করে ফেলছি। ইনশাল্লাহ সবাই ভাইয়ের জন্য দোয়া করো। আমি তোমাদের হামিম ভাইয়া বিদায় নিচ্ছি তোমাদের আজকের ক্লাস থেকে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আরেকটা ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।